ওকে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। ওকে, আমাদের আজকের ইংরেজি ক্লাস হচ্ছে তোমাদের 3 নম্বর ক্লাস। তো সবাই যেটা করবা সেটা হচ্ছে একটু ফার্স্টে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে রাখবো, আর এর আগে হচ্ছে একটু জানাবে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে জানাবে যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার কিনা। ওকে, সবাই একটু কমেন্টে জানাবো হচ্ছে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যাদের কাছে বুস্টার বুকটা আছে তোমরা বুস্টার বুকটা নিয়ে বসবা। আমাদের কিন্তু আজকে মূলত ইংরেজি বেসিক ইংলিশের ক্লাস। ওকে, ওয়ালাইকুম আসসালাম। একটু কষ্ট করে যাদের কাছে বুস্টার বুকটা আছে নিয়ে বসো, আর যাদের কাছে নেই খাতা কলম নিয়ে বসো। আমরা আজকে মূলত ইংরেজি কীভাবে গুছিয়ে পড়তে হবে এবং আমাদের বুস্টার বুক থেকে মেইনলি হচ্ছে আমরা অনেকগুলো রুলস আলোচনা করব। তোমরা দেখতে পারবে হচ্ছে আমাদের বুস্টার বুকটা কত সুন্দর করে সাজানো। তো এটা মূলত আজকে আমরা সেখান থেকে ক্লাস নিব। ওকে, তো একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে রাখি, কারণ আমাদের আজকের ক্লাসটা তোমাদের জন্য ইফেক্টিভ হতে যাচ্ছে এবং ইংরেজি কীভাবে গুছিয়ে পড়তে হবে সেই ব্যাপারটা আমি একেবারে ক্লাসের শেষে ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে দিব। আর আমরা ক্লাসের শুরুতে যেটা করব সেটা হচ্ছে ওকে, তো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখবো। হ্যাঁ, ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে ফেলো প্রত্যেকেই, কারণ ক্লাসটা ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ, শিওর। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, একটু ফ্রেন্ডদের মেনশন দিয়ে ফেলো। যাদের কাছে বুস্টার বুকটা আছে তারা বইটা নিয়ে একটু বসবা। ওকে, আর যাদের কাছে বুস্টার বুকটা নাই তারা একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসো। আমাদের ক্লাসটা আমরা সুন্দরভাবে ইংরেজি গুছিয়ে পড়ার। ওকে, যাদের বুস্টার বুকটা আছে তোমরা মনে হয় আমাদের বুস্টার বুকটা হচ্ছে এটা। তো বইটা কিন্তু অসাধারণ, ওকে, মাস্টারপিস বলা যেতে পারে। এবং এই বইয়ের ভিতরে আমাদের ইংরেজি গ্রামারটা সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে এবং জেনারেল নলেজটা টপিক ওয়াইজ সুন্দরভাবে অসাধারণভাবে গোছানো। তো আমাদের যাদের ডিএমসি স্কলারশিপ ভর্তি যারা প্রত্যেকের কাছে বইটা আছে, তোমরা এই বইটা নিয়ে একটু বসবে। আমরা হচ্ছে 50 রুলস পর্যন্ত আজকে পড়বো। কতদিন সাইফুল ভাইয়া যে পর্যন্ত পড়িয়েছেন তারপর একটুকু আজকে আমরা পড়বো। তো বইটা যাদের আছে তারা বইটা নিয়ে বসবা, আর যাদের কাছে বই নাই তারা একটু কষ্ট করে খাতা নিয়ে বসো। আমাদের স্লাইডটা আজকে কালারফুল স্লাইড, এবং এটা আমি সম্পূর্ণ তোমাদের হচ্ছে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা হচ্ছে ইংরেজিতে। এবং আজকে কিন্তু আমরা 2টা টপিক সুন্দরভাবে পড়বো, বড় 2টা টপিক পড়বো। মেইনলি হচ্ছে অনেকের কিন্তু ক্লজ অ্যান্ড ফ্রেজ দিয়ে সমস্যা হয় প্রচুর। আইডেন্টিফিকেশনে ক্লজ অ্যান্ড ফ্রেজটা কিন্তু একটু ঝামেলারও বটে। তো এইটা আমরা ক্লিয়ারলি সুন্দরভাবে শেষ করবো। আর আমাদের কালকে কিন্তু পার্সোনাল স্পিচের এক্সাম আছে আমাদের কোচিংয়ে, তো ওইটাও আমি একটু জাস্ট শর্টকাটভাবে 5-10 মিনিটের ভিতরে দেখিয়ে দিব। তো কষ্ট করে যাদের কাছে বইটা আছে বইটা নিয়ে বসো। এবং আমি মূলত একটু ট্রিকি স্টাইল ইংলিশ পড়াই, তো তোমরা ট্রিক্সগুলো একটু পাশে লিখে রাখবে। যে রুলস বলবো সেই রুলসের পাশে লিখে ফেললে তোমার ক্লিয়ারলি মনে থাকবে ইনশাআল্লাহ, শিওর। ওকে, তো আমরা ক্লাস সেশনে যাচ্ছি। ওকে, সবাই আমরা ক্লাস সেশনে চলে আসি। ওকে, তো আমাদের মেইনলি হচ্ছে ফার্স্টে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, ভালো আছি। ওকে, তো ওকে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো যেটা করবো সেটা হচ্ছে সবাই তোমরা হচ্ছে ইংরেজি ক্লাসে ঢোকার আগেই তোমরা একটা কাজ করবে। সেটা হচ্ছে আমি একটু একেবারে ফার্স্ট দিকে যেটা করবো সেটা হচ্ছে ইংরেজি অ্যানালাইসিস বেস, মানে আমাদের ইংরেজি বিগত 15 বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্ট কীভাবে হয়েছে এবং আমাদের ইংরেজিতে কোন টপিক থেকে কয়টা কোয়েশ্চেন এসছে, এটা ফার্স্ট একটু একবার দেখে নিব। জাস্ট আমাদের 5 মিনিট লাগবে, এরপরে আমরা ক্লাসে প্রবেশ করতেছি। কারণ তুমি পড়ার সময় অ্যানালাইসিস বেসভাবে যদি একটু পড়ো ইংরেজি, খুব দ্রুত, মানে কম পড়ে তুমি হচ্ছে অনেক মার্কস এখান থেকে ক্যাপচার করতে পারবে। আমরা যেটা করব ফার্স্টে আমাদের ক্লাস সেশনে যাওয়ার পূর্বেই যে আমাদের বিগত সালে যে কোয়েশ্চেন হয়েছে, তো সেটার প্রায় 15 বছরের একটা অ্যানালাইসিস আমরা ফার্স্টে দেখে নিব যে আমাদের বিগত 15 বছরে ইংরেজি কোয়েশ্চেন কোত্থেকে এসছে এবং কোন টপিক থেকে এসছে। দেখো, আমরা একেবারে ফার্স্টে যদি আমাদের ক্লাস সেশনে যাওয়ার আগে যেটা করব সেটা হচ্ছে কোন টপিক থেকে কয়টা কোয়েশ্চেন এসছে। আমাদের বিগত 15 বছরে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিম থেকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এবং সেটা হচ্ছে 37টা কোয়েশ্চেন। খেয়াল করছো কিনা, যদি 37টাকে 15 দিয়ে ভাগ দাও তাহলে প্রায় আড়াইটার মতো, মানে 2টা বা তার চেয়ে বেশি। তো সিনোনিম অ্যান্টোনিম নিয়ে অনেকের অনেক ঝামেলা আছে, এটা আমরা ক্লাস সেশনের একেবারে শেষের দিকে মূলত আলোচনা করব।
আমাদের পার্সোনাল স্পেস থেকে প্রশ্ন আসছে হচ্ছে 36টা, এবং গত বছর কিন্তু 4টা কোয়েশ্চেন আসছে। ট্রান্সলেশন অ্যান্ড প্রুভার্স থেকে প্রশ্ন আসছে 20টা, মানে ব্যাপারটা কিন্তু চিন্তা করছো কিনা, 15 বছরে 20টা, এবং আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 15 বছরে 15টা কোয়েশ্চেন আসছে। এটা কিন্তু রেগুলার আসছে এবং প্রতি বছরে বলা যেতে পারে। আমাদের প্রশ্ন আসছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে 15 বছরে 15টা, টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছর আসতেছে। আমাদের ভয়েস সেন্স থেকে প্রশ্ন আসছে 15 বছরে 13টা, এবং এটা কিন্তু ওকে, তো ভয়েস সেন্স থেকে কোয়েশ্চেন এসছে আমাদের কিন্তু 13টা, তার মানে অলমোস্ট প্রায় প্রতি বছর। এবং গত বছর কিন্তু 2টা কোয়েশ্চেন আসছে। সেন্টেন্স কারেকশন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গ্রামার, যেখান থেকে কোয়েশ্চেন আসে এবং রেগুলারলি কিন্তু আসতেছে। ওকে, তো সেন্টেন্স কারেকশন যেটা, সেখান থেকে কোয়েশ্চেন কিন্তু আমাদের রেগুলারলি আসে, এবং এখান থেকে কিন্তু 13টা কোয়েশ্চেন এসছে। ওকে, আমাদের প্রশ্ন কিন্তু টেন্স থেকে রেগুলারলি আসে এবং সেখান থেকে 10টা কোয়েশ্চেন এসছে। টপিকটা গুরুত্ব দিয়ে পড়বে। স্পেলিং মিস্টেক থেকে বিগত আমাদের যদি বলি 15 বছরে 13টা, আমাদের 9টা কোয়েশ্চেন এসছে 15 বছরে, এবং আমাদের ভার্বাল থেকে প্রশ্ন আসছে কিন্তু ওকে। আমাদের নেটওয়ার্ক কোনো ইস্যু আছে কিনা একটু কমেন্টে জানাবে তো, যে আমাদের ভিডিওটা দেখা যাচ্ছে কিনা সুন্দরভাবে, এবং ভিডিও কোথাও বাড়তেছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবে। ফার্স্টে আমরা নেটওয়ার্কের প্রবলেম হলে তো সমস্যা, কারণ যে অ্যানালাইসিস বেস যে ব্যাপারটা বলতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা তোমাকে চান্স পাওয়াতে প্রচুর সাহায্য করবে। এটা কষ্ট করে সবাই একটু দেখো তো এবার ক্লিয়ার আছে কিনা আমাদের। ওকে, ওয়ালাইকুম আসসালাম। একটু কষ্ট করে প্রত্যেকে দেখো তো নেটওয়ার্কে কোনো ইস্যু আসতেছে কিনা। ওকে, যদি নেটওয়ার্ক ইস্যু আসে তাহলে ওটা আমি আবার রিপিট করতেছি, সমস্যা নেই। ওকে, এবার মনে হয় ক্লিয়ার আশা করি। ওকে, একটু সুন্দর করে জাস্ট দেখো তো, আমরা তারপরে শুরু করতেছি। ওকে ভাই, নেটওয়ার্ক মনে হয় ঝামেলা করতেছে মনে হয়। ওকে, একটু কমেন্টে জানাবে যে বাড়তেছে কিনা আমাদের ভিডিওটা, নেটওয়ার্কের কোনো প্রবলেম বা নেটওয়ার্ক ইস্যুস এর জন্য বাড়তেছে কিনা, একটু জাস্ট প্রত্যেকে জানাবে, তাহলে মোটামুটি ওকে আমাদের হচ্ছে। ওকে ওকে ঠিক আছে, তো কমেন্টে জানাবে একটু। ওকে ঠিক আছে, চলে আসবো হচ্ছে ভার্বাল থেকে প্রশ্ন আসছে 6টা, এবং ন্যারেশন থেকে প্রশ্ন আসছে কিন্তু আমাদের 5টা কোয়েশ্চেন। ওকে, আমাদের এরপরের টপিক যেগুলো আছে সেগুলো থেকে একবার বলে যাই যে ফ্রেজ অ্যান্ড ইডিয়াম, মানে আমাদের ইডিয়াম অ্যান্ড ফ্রেজ বাদেও কিন্তু ফ্রেজ অ্যান্ড ক্লজ বলে একটা টপিক আছে, তোমরা জানো মনে হয়। তো ফ্রেজ অ্যান্ড ওকে, তো ফ্রেজ অ্যান্ড ক্লজ থেকে 4 বছরে কিন্তু রেগুলারলি কোয়েশ্চেন এসছে আমাদের, এবং নাম্বার এবং জেন্ডার থেকে কোয়েশ্চেন এসছে কিন্তু। এবং ওকে, এর পরবর্তীতে হচ্ছে কন্ডিশনাল থেকে কোয়েশ্চেন আসে 2টা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোয়েশ্চেন এসছে। তবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলগুলো কারেকশনের ভিতরে, মানে ওই পাশে যেটা দেখলাম 10টা কোয়েশ্চেন এসছে, মানে এর সাথে অ্যাড হবে। ওকে, এদিকে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স যেটা, সেখান থেকে 2টা কোয়েশ্চেন আসছে। কনজুগেশন অফ ভার্ব থেকে কোয়েশ্চেন এসছে, এবং কনজুগেশন অফ ভার্ব থেকে প্রশ্ন আসছিল 19 সালে, ওই যে সুইম সম যেটা। ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন আসছে 2টা, যেমন হ্যামলেট কার লেখা, ওখান থেকে শেক্সপিয়ার থেকে প্রশ্ন এসেছিল। আর যদি আমরা এলিজি বলি, মার্নিং পোয়েম যেটা, ওইটাকে ধরতে পারি লিটারেচার হিসেবে। কমপ্লিটিং সেন্টেন্স থেকে একটা, আর্টিকেল থেকে একটা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 3টা কোয়েশ্চেন এসছে, এবং অ্যানালজি থেকে 3টা আসে। তুমি যদি অ্যানালাইসিস বেস ভাবে ইংলিশ পড়ো তাহলে দেখা যাবে যে তোমার কষ্ট করে অনেক বেশি পড়া লাগবে না তখন। ওকে ঠিক আছে, তো আমাদের দেখা যাবে যে অনেক সময় কম পড়েও বেশি মার্কস পাওয়ার যে ব্যাপারটা, সেটা তোমাদের ক্যাপচার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রত্যেকে যেটা করবা সেটা হচ্ছে ফ্রেন্ডে একটু মেনশন দিয়ে ফেলো, কারণ আমাদের আজকের ক্লাসটা আসলে ইফেক্টিভ একটা ক্লাস হতে যাচ্ছে, এবং আশা করি ইনশাআল্লাহ অ্যানালাইসিসটা যেটা দেখালাম এটা তোমরা একটু জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যে আমাদের বিগত 15 বছরে কোয়েশ্চেন আসছে কিন্তু, যদি বলি অলমোস্ট প্রায় 25টা টপিক থেকে, এবং এখান থেকে সবগুলো টপিক পড়া লাগবে না। অলমোস্ট যদি 10-15টা টপিক বা 12টা টপিক রেগুলার, গত বছর 11টা টপিক থেকে কোয়েশ্চেন আসছে 15 মার্কের। আমরা যদি 15টা টপিক ভালো করে পড়ি তাহলে আর তোমার এখানে আর অন্য টপিকগুলো পড়া লাগবে না, কারণ কিছু আছে আমাদের ভার্সিটি টপিক, ওইটা স্কিপ করে গেলে হবে। যেমন
অ্যানালজি, এটা সাবস্টিটিউশন টপিক, এটা পড়া লাগবেই না। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মাঝে মাঝে আসে, তবে এটা সিনোনিম অ্যান্টোনিম ভালো করে পড়লে এটা পড়া লাগবে না। আর্টিকেলস আমরা এমনি ডিটারমিনার ভিতরে আলাদা করে পড়লে, কম্প্লিটিং সেন্টেন্স মাঝে মাঝে আসে, লিটারেচার থেকে কোশ্চেন আসে না। কনজুগেশন থেকে একবার এসে কিন্তু 19 সালে, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স থেকে রেগুলারলি আসে না। এভাবে করে বাদ দিলে মোটামুটি অলমোস্ট তুমি অর্ধেক করে ফেলতে পারবা সিলেবাসটা। তার মানে তোমাকে খুব বেশি ইফোর্ট, মানে ওই রকম গাধার মতো খাটুনি খাটা লাগবে না। এটা আমি নিজেই তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন টপিক লাগবে না। ওকে, চলে আসো আমরা ক্লাসে প্রবেশ করি। আমাদের আজকের ক্লাস মূলত হচ্ছে ফার্স্টে আমরা চলে যাব হচ্ছে বুস্টার বুকে চলে যাব। তো সবাই একটু কষ্ট করে বুস্টার বুকটা বের করে ফেলো, যাদের নাই তারা হচ্ছে জাস্ট আমাদের স্লাইডটা সুন্দর করে সাজানো আছে, তোমরা স্লাইডটা স্ক্রিনশট নিতে পারো। ওকে, আর পাশাপাশি তোমরা যেটা করবা সেটা হচ্ছে প্রতিটা সেকশনে কিন্তু কুইজের ব্যবস্থা রয়েছে। এই কুইজ সেশনে তোমরা অবশ্যই কিন্তু পার্টিসিপেট করবা, তাহলে তোমার পড়াটা ক্লাসে রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ শিওর। ইংরেজি নিয়ে একটা ভয় কাজ করতেছে প্রত্যেকের, ইনশাআল্লাহ আমাদের ডিএমসি স্কলার্স থেকে চেষ্টা করতেছি আমরা সর্বাত্মকভাবে তোমাদের ইংরেজির যে ভীতিটা আছে সেই ভীতিটা দূর করার। এবং আমাদের মাস্টার ক্লাস একটা বই, যে বইটা তোমরা জানো বুস্টার বুক, এটা প্রচণ্ড ইফেক্টিভ, এবং এটা কিন্তু আমাদের এক্সাম ব্যাচ যেটা, সেই ব্যাচে কিন্তু মূলত ওকে এক্সাম ব্যাচে আমাদের মূলত এটা দেওয়া হবে। ওকে, তো আমরা মূলত আগে আমি এর প্রতিটা রুলস দেখা যাচ্ছে জুম করে নিচ্ছি। ফার্স্টে আমরা চলে আসবো রুল নাম্বার 45। যাদের বই আছে বইটা একটু কষ্ট করে তোমরা রুল নাম্বার 45-এ চলে আসো। আমরা মূলত যেটা করবো হচ্ছে রুলস 45-এ যেটা ইংরেজিতে কিছু জায়গায় আছে, কিছু সাবজেক্টের ক্ষেত্রে ভার্ব হয় সিঙ্গুলার, ওইটা পড়বো মেইনলি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে রুল নাম্বার যেটা আছে 45, ওইটাতে একটু যাবো ফার্স্টে। এবং রুল নাম্বার 45 মনে রাখার যে টেকনিকটা, সেটা পাশে বুস্টার বুকের পাশে সাইড নোট হিসেবে আমি লিখে দিব, ওকে, নিমোনিক আকারে। ওকে, ফার্স্টে যেটা চলে আসো সবাই, রুল নাম্বার যে 45 যেটা আছে সেটাতে ইংরেজিতে যদি কখনো তুমি জাস্ট 4টা জিনিস পাও, খেয়াল রাখবে 4টা জিনিস। ফার্স্ট ওয়ান হচ্ছে যদি কখনো আমরা জেরান পাই, খেয়াল রাখবে আমাদের 4টা জিনিস যখন পাবো ইংরেজিতে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যদি জেরান্ট, ওকে, অথবা মানে এটাকে জাস্ট তুমি নিমোনিক হিসেবে জেনি বলতে পারো। হ্যাঁ, জেনি, যদি কখনো জেনি থাকে, যদি আমাদের নর্মালি 4টা জিনিস, একটা হচ্ছে জি দিয়ে হয় হচ্ছে জেরান্ট, ই দিয়ে হয় হচ্ছে ইচ বা এভরি, হ্যাঁ, এন দিয়ে হচ্ছে আমাদের নো, আর আই দিয়ে হয় ইনফিনিটিভ। ওকে, তাহলে 4টা জিনিস কী কী সুন্দর করে একটু প্রত্যেক কমেন্ট সেকশনে লিখে ফেলো, প্রত্যেক সবাই লিখে ফেলো জেনি। যদি কখনো আমাদের ইংরেজিতে জি বলতে এখানে জেরান্টকে বুঝিয়েছি, ওকে, জেরান্ট। ই বলতে আমরা ইচ, ওকে, ইচ অথবা এভরি, ইচ অথবা এভরি। এন দিয়ে হয় হচ্ছে নো, আর আই দিয়ে হয় হচ্ছে ইনফিনিটিভ। ওকে, খেয়াল রাখবে ইংলিশে যদি এই 4টা জিনিস ইংরেজি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, ওকে, প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে লিখে ফেলো জেনি। ওকে, তো ইংরেজিতে যদি কখনো আমাদের, হ্যাঁ জুম করেছি, ওকে, তোমরা জাস্ট ডান পাশে এটা দেখলে হবে, লেখা পরে দেখাচ্ছি, লেখা যখন লিখবো তখন আমি লেখার পাটা জুম করে নিচ্ছি। ওকে, ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে যে আমাদের যে একটু ছোট্ট করে লিখে ফেলো জেনি, লিখে ফেলো প্রত্যেকে জেনি, কমেন্ট সেকশনে লিখবে হচ্ছে জেনি। যদি কখনো জেনি থাকে, GENI, ওকে, জেনি যদি থাকে তখন সেখানে ভার্বটা হয় হচ্ছে সিঙ্গুলার। কথাটা একটু কমেন্টে লিখে ফেলো প্রত্যেকে, যদি জেনি থাকে তাহলে ভার্ব হয় সিঙ্গুলার। প্রত্যেকে কমেন্টে লেখা, আমি লেখা যখন আসতেছে তখন আমি জুম করে দিচ্ছি। ওকে, তো যদি জেনি থাকে তখন ভার্বটা হবে সিঙ্গুলার, প্রত্যেকে লিখে ফেলো জেনি যদি থাকে তাহলে সেটা ভার্ব হবে সিঙ্গুলার। আমাদের ইংলিশে যখন জেরান্ট অথবা হচ্ছে ইচ অথবা এভরি অথবা নো বা ইনফিনিটিভ থাকবে তখন ভার্বটা হবে সিঙ্গুলার। ব্যাপারটা সুন্দর করে লিখে ফেলো প্রত্যেকে, যে যদি বাক্যে জেনি থাকে তাহলে সেখানে ভার্ব হবে কি, ভার্ব হবে হচ্ছে সিঙ্গুলার। ওকে, জেনি যদি থাকে তাহলে সেখানে ভার্বটা হবে সিঙ্গুলার। প্রত্যেকে কমেন্টে লিখে ফেলো জেনি থাকলে ভার্ব সিঙ্গুলার। ওকে, তো আমাদের এখানে জেনি বলতে কি বুঝিয়েছি, ওকে, আমি এখানে জি বলতে জেরানকে বুঝিয়েছি, ই দ্বারা হচ্ছে ইচ অথবা এভরি, এন দ্বারা হচ্ছে নো, আর আই দ্বারা হচ্ছে ইনফিনিটিভ। এই 4টা জিনিস যখন তোমার বাক্যে থাকবে তখন তুমি ভার্বটাকে সিঙ্গুলার নিবা। ওকে, জাস্ট খেয়াল করো, আমরা যখন বললাম টু স্পিক দ্য ট্রুথ, খেয়াল করছো কি না, টু স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ এইখানে খেয়াল করছো কিনা ইনফিনিটিভ হয়েছে আমাদের ইংলিশে সাবজেক্ট হিসেবে বসে। তো একটু আগে বলছিলাম যদি GENI, তার মানে ইনফিনিটিভ যদি হয়, নো যদি হয়, ইচ বা এভরি যদি হয়, অথবা জেরান যদি হয়, ভার্বটা হবে সিঙ্গুলার। সেই জন্য কিন্তু আমরা ভার্বটা ইজ বসিয়েছি। খেয়াল করছো কিনা, তার মানে যদি কখনো আমাদের জেনি থাকে তখন সেখানে ভার্বটা সিঙ্গুলার হবে। হ্যাঁ, কমেন্ট সেকশনে প্রত্যেকে লিখে ফেলো জেনি থাকলে ভার্ব হচ্ছে সিঙ্গুলার। কি বলছি, জেনি থাকলে হচ্ছে ভার্ব হবে সিঙ্গুলার। প্রত্যেকে লিখে ফেলো জেনি থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। চলো আসো রিডিং বুকস। ওকে, খেয়াল করছো কিনা,
রিডিং বুকস মানে তার মানে আইএনজি আছে, আইএনজি হলে সেটা পার্টিসিপাল বা জেরান্ড হয়। ওকে, জেরান্ড ব্যাপারে একটা শর্টকাট বুদ্ধি আছে, সেটা হচ্ছে আইএনজি যুক্ত যে ফ্রেজটা হবে সেটার নিচে যদি ইট বসিয়ে দাও, ইট বসালে যদি সেন্টেন্স হয় তখন সেটাকে জেরান্ড হিসেবে ধরে নিবে একেবারে ইজিলি। তোমাকে সংজ্ঞা দিয়ে ইংরেজি পড়ার কোনো দরকারই নেই। জাস্ট তুমি এমসিকিউ 30 সেকেন্ডে যদি কোশ্চেন মিলাতে চাও তাহলে জাস্ট তোমার সিস্টেমটা হচ্ছে যদি ইট দ্বারা রিপ্লেস হয় তাহলে সেটাকে জেরান্ড। ওকে, তো যদি বলি ইট ইজ মাই হবি, দেখো এখানে বাক্য হচ্ছে, তার মানে এখানে এটা জেরান্ড। ওকে, বুঝছো কি না? ইট দ্বারা রিপ্লেস হলে সেটা কিন্তু জেরান্ড। সুন্দর করে লিখে ফেলো, ইট দ্বারা যদি রিপ্লেস হয় তাহলে সেটা মানে ইটটা তুমি আইএনজি ফ্রেজটা অথবা আইএনজি যে ওয়ার্ডটা আছে সেটার নিচে বসাবে। যদি বাক্য হয় তাহলে সেটা অটোমেটিক্যালি জেরান্ড মিলে যাবে, শিওর। যেমন এবছরের যে 47 বিসিএস যেটা হলো লাস্ট, সেই বিসিএসও কিন্তু আমাদের এসেছিল জেরান্ড পার্টিসিপল থেকে 2টা কোয়েশ্চেন, আর ইনট্রানজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসে, মানে ভার্ব থেকে প্রশ্ন আসে 3টা। ওকে, তাহলে এটা বুস্টারবুকের 45 নাম্বার হচ্ছে রুল, 45 রুলস। হ্যাঁ, রুল নাম্বার 45। ওকে, তো আমাদের হচ্ছে এটা কত নাম্বার পেজ বলতেছি, তো সবাই রোল নাম্বার 45 যেটা আছে সেটাতে চলে আসো। অনেকেই গতদিন ভাইয়া যেটা পড়িয়েছেন তার পরের অংশটা আজকে, তার মানে রুল 45। রুল 45 হচ্ছে তোমাদের বইয়ের হচ্ছে 45 পেজ, 45 পেজ। ওকে, 45 পেজ। ওকে, একটু কি বললাম, ইট দ্বারা যদি রিপ্লেস হয় তাহলে সেটাকে আমরা জেরান্ড হিসেবে দাগাবো। তাহলে জেরান্ড যদি হয় বাক্যের সাবজেক্ট তাহলে সেখানে ভার্ব হয় সিঙ্গুলার। এই দেখো ইজ। টু রাইট ওয়েল রিকোয়ার্স প্র্যাকটিস। খেয়াল করছো কি না? আমরা যদি এখানে টু রাইট ওয়েল এটা নিচে দাগ দিই, এটা নিচে দাগ দেওয়া ছিল, তাহলে এইটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ যদি হয় তাহলে সেখানে বলছিলাম ভার্ব হবে সিঙ্গুলার। একটা ছোট্ট ব্যাপার মনে রাখবে, সেটা হচ্ছে ভার্বের সাথে যদি এস যোগ করো সেই ভার্ব হয়ে যায় সিঙ্গুলার। আর ভার্বের যে মেইন ফর্ম কিন্তু প্লুরাল ফর্ম। ভার্বের সাথে যদি এস যোগ করে দিই তাহলে সেই ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে রিকোয়ার্স লিখছিলাম এই জন্য। মেইনটেনিং এক্সপেন্সেস ইজ ভেরি ডিফিকাল্ট। খেয়াল করছো কি না? ওকে, তো আমরা যদি ইট ইজ ভেরি ডিফিকাল্ট পুরোটা নিচে যদি ইট বসাও তাহলে বাক্য হয়, তার মানে এটা জেরান্ড। ওকে, ইট দ্বারা যদি রিপ্লেস হয় সেটাকে জেরান্ড বলবো। হ্যাঁ, যদি ইট দ্বারা যদি রিপ্লেস হয়ে যায় তাহলে সেটা হচ্ছে জেরান্ড অটোমেটিক্যালি। তোমার থিওরিটিক্যালভাবে নাউনের প্লেস, নাউন বসে 7টা জায়গায়, সেই জায়গায় যদি বসে তাহলে সেটা জেরান্ড। এভাবে মনে রাখাটা একটু টাফ, আর এই বছর সময় কম, এই বছর জাস্ট একটু ট্রিকি প্রসেসে পড়লে ইংরেজি খুব দ্রুত কভার হয়ে যাবে। তাহলে ইট দ্বারা রিপ্লেস হয়ে গেছে, তার মানে এটা জেরান্ড। জেরান্ড হলে ভার্বটা হবে সিঙ্গুলার। চলে আসো, দ্য রিডিং অফ দ্য নোভেলস। ওকে, জাস্ট মনে করো আইএনজি আছে, তাহলে শিওর জেরান্ড বা পার্টিসিপল কিছু তো একটা হবেই। একটাই বলছিলাম যদি ইট দ্বারা রিপ্লেস হয় তাহলে সেটা হয়ে যাবে কিন্তু জেরান্ড, তার মানে এটা সিঙ্গুলার হয়েছে, জেরান্ড যেহেতু সাবজেক্ট সেজন্য। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, একটু আগে বলছিলাম যদি ইচ বা এভরি বা নো থাকে তাহলে সেখানেও ভার্বটা হয় সিঙ্গুলার। খেয়াল রাখবে, তাহলে এখানে ওয়াজ বসিয়েছি। ওকে, সুন্দর করে লিখে ফেলো, ইট দ্বারা রিপ্লেস হলে সেটা হয়ে যাবে হচ্ছে সিঙ্গুলার। ইট দ্বারা যদি রিপ্লেস হয় তাহলে সেখানে কিন্তু আমরা জেরান্ড, এবং জেনি যদি হয় কখনো সেন্টেন্সেস জেরান্ড ইনফিনিটিভ অথবা নো, অথবা যদি আমাদের ইচ অথবা এভরি এগুলো থাকে তখন মনে রাখবে এই বাক্যটার সাবজেক্ট এরা, তার মানে তোমার ভার্বটা হবে সিঙ্গুলার। এখানে তুমি প্লুরাল ভার্ব ইউজ করতে পারবে না। ওকে, ব্যাপারটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা ইয়েস প্রত্যেকে লিখে ফেলো। ইট দ্বারা রিপ্লেস হলে তোমাকে নর্মালি থিওরিটিক্যালভাবে ইংরেজি না পড়লেও চলবে। আমি কিছু ট্রিকি স্টাইল দেখাচ্ছি, আজকের পর তোমার আর ইংরেজিতে কয়েকটা জিনিস ঘোলাবে না। 100% শিওর প্রত্যেকটা টপিক ক্লিয়ারলি তোমার একেবারে ব্রেন পর্যন্ত পৌঁছে যাবে। ওকে, সো দিস ইজ দ্য প্রসেস, মানে শর্টকাট প্রসেস যেটা, এই প্রসেস তুমি ইংরেজি পড়লে খুব দ্রুত তোমার ইংরেজি কভার হয়ে যাবে। ওকে, তাহলে ব্যাপারটা মেবি ক্লিয়ার কিনা একটু জাস্ট প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাই যে আমরা যেটা পড়লাম রুল নাম্বার 45 এটা ক্লিয়ার কিনা। একটু কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো যে রুলটা ক্লিয়ার হয়েছে কিনা। তারপরে আমরা পরের রুলটা যাব। আমাদের পরের রুলটা হচ্ছে 46। ওকে, সবাই একটু কষ্ট করে কমেন্টে জানাবে যে ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমরা পরের রুলে যাব। ওকে, আমরা চলে আসবো, আজকের টপিক হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজ। ওকে, রুল নাম্বার 46 যেটা, এটা একটু বড় টপিক কিন্তু, হ্যাঁ, তাও এটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি একেবারে তোমার 10-15 মিনিটের ভিতরে। তোমার আর ক্লজ অ্যান্ড ফ্রেজ নিয়ে কখনো কোনো কনফিউশন থাকবে না। এবং আমি মূলত আজকে কোনো থিওরিটিক্যাল মানে তাত্ত্বিকভাবে কোনো কিছু পড়াবো না। মেইনলি তুমি 30 সেকেন্ডে কোয়েশ্চেন কীভাবে মিলাবে, এবং তুমি খুব দ্রুত ইংরেজি মানে কোয়েশ্চেন, দেখা যাচ্ছে আমি তোমাকে স্কলার বানাবো না, কিন্তু দেখা যাবে যে তুমি কোয়েশ্চেন দাঁড়াবে কিন্তু কোনো কোয়েশ্চেনে ভুল হবে না। শিওর, 100% শিওর যে তোমার কনফিউশন মুক্ত তুমি ইংরেজি পরীক্ষা দিয়ে আসতে পারবে। ওকে, ক্লজ অ্যান্ড ফ্রেজের ভিতরে সবচেয়ে ঝামেলার জায়গাটা হচ্ছে অনেকেই আমরা ডেফিনেশন নিয়ে ঝামেলায় পড়ি। তো আমি যেটা
মেইনলি যেটা করবো সেটা হচ্ছে যে তোমাকে ডেফিনেশনটা খুব সুন্দরভাবে শর্টকাট প্রসেস দেখাচ্ছি। জাস্ট এই প্রসেসে দেখার পরে তোমার আর কখনো কনফিউশন তৈরি হবে না। ওকে, একটা বড় প্রবলেম হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজ নিয়ে। সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজ। এটা ডেফিনেশন নিয়ে একটু ঝামেলা হয় সবার। একটু খাতা কলম নিয়ে বসতে পারো, যদি খাতা কলম থাকে প্রত্যেকে জাস্ট আমাদের যেটা করবা, ক্লজ অ্যান্ড ফ্রেজের সংজ্ঞাটা আছে ছোট্ট শর্টকাটভাবে লিখে রাখো। দেখো, ক্লজ যদি হয়, ক্লজ মানে বাক্যাংশ, এইটাতে দুইটা জিনিস একেবারে নেসেসারি, কম্পালসারি। একটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের সাথে থাকতে হবে ফাইনাইট ভার্ব। সাবজেক্টের সাথে ফাইনাইট ভার্ব থাকলে সেইটাকে আমাদের কি বলবো, সেইটাকে বলবো হচ্ছে ক্লজ। ফাইনাইট ভার্ব কি জিনিস সাইফুল ভাই একদিন পড়িয়েছে, ক্লাসটা আমিও দেখছি। তো তোমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে মনে হয় 100% শিওর, তোমরা প্রত্যেকেই শিখে ফেলেছো ফাইনাইট ভার্ব কোনটা। ফ্রেজ যেটা, মানে ব্যাপারটা হচ্ছে একাধিক যদি ওয়ার্ড হয় তখন সেটাকে ক্লজ এবং ফ্রেজ দুটাই বলে। যদি ওয়ার্ড হয় একটা, খেয়াল রাখবে, যদি শব্দ হয় একটা, সেটাকে বলা হয় পার্টস অফ স্পিচ, যেটার উপরে তোমাদের কালকে এক্সাম। ওকে, একাধিক শব্দ যদি হয়, দুইটা বা তিনটা হয়, তখন সেইটাকে ইংলিশে বলে ক্লজ। দুইটা বা তিনটা যদি হয় সেটাকে ইংলিশে বলা হয় ফ্রেজ। সংজ্ঞাটা কিন্তু দুইটা বা তিনটা হলে সেটাকে ক্লজ বা ফ্রেজ বলা হয়, মানে একাধিক ওয়ার্ড হলে সেটাকে বলে ক্লজও বলে ফ্রেজও বলে, আর একটা যদি হয় সেটাকে বলে পার্টস অফ স্পিচ। এবার কাজ হচ্ছে ফ্রেজ, যেটা ফ্রেজে যে থাকবে না সেটা হচ্ছে ইংলিশের সাবজেক্টের সাথে ফাইনাইট ভার্ব, যেটা যেটা তোমরা কালকে শিখছো আগের দিন, এই দুটা একসাথে থাকবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, সাবজেক্টের সাথে ফাইনাইট ভার্ব যদি একসাথে না থাকে তাহলে সেটাকে ইংলিশে বলা হয়ে থাকে ফ্রেজ। সাবজেক্টের সাথে যদি ফাইনাইট ভার্ব একসাথে থাকে তাহলে সেটাকে বলা হয় ক্লজ। একটু খেয়াল রাখবে। ওকে ওকে, ভাইয়াও কিন্তু ভালো পড়ায়, সাইফুল ভাই কিন্তু অসাধারণ পড়াইছে কালকে। আগের দিন যে ক্লাসটা হলো আমি নিজেও দেখছি, মাহিন ভাইও সুন্দর পড়াচ্ছে। মানে বিশ্বাস করো, তোমাদের জন্য আমাদের এই এফোর্ট, আমরা চেষ্টা করতেছি 100% তোমাদের বেসিকটাকে ক্লিয়ার করে দেওয়ার। মানে ইংরেজি একটা বড় ফ্যাক্টর, তোমরা দেখছো মনে হয় আমরা অলরেডি 3টা ক্লাস দিয়েছি কিন্তু। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। আবার বলি, যদি সাবজেক্টের সাথে ফাইনাইট ভার্ব থাকে সেটাকে বলে ক্লজ, সাবজেক্টের সাথে যদি ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেটাকে বলে ফ্রেজ বলে। ওকে, ব্যাপারটা এরকম। আমি একটু ক্লিয়ারলি ওকে এটাকে আরেকটু ডিফারেন্টভাবে একটু বলে দিচ্ছি যে তুমি মনে রাখবা কীভাবে। এটা হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজের ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে নর্মাল হিসাবটা এরকম। যদি বলা হয়, মনে করে বললাম আ বয়, ওকে, আর বললাম হচ্ছে আই নো দ্য ম্যান, আই নো ইট। ওকে, জাস্ট মনে করো, খেয়াল করছো কি না, আ বয় এখানে কিন্তু দুইটা ওয়ার্ড। হ্যাঁ, দুইটা ওয়ার্ডের ভিতরে এই জায়গায় যদি বলি আমরা দুইটা ওয়ার্ড ঠিক আছে, কিন্তু এখানে সাবজেক্ট আর ভার্ব কিন্তু একসাথে নেই। কিন্তু পরের যে সেন্টেন্স লিখছিলাম, আই নো, সাবজেক্ট ভার্ব, সাবজেক্টের সাথে ভার্ব থাকলে সেইটাকে ইংলিশে ক্লজ বলা হয়ে থাকে। ব্যাপারটা ক্লিয়ার কিনা? একাধিক ওয়ার্ড যদি হয় তখন সেটাকে ক্লজ এবং ফ্রেজ দুটাই বলে, বাট সাবজেক্টের সাথে ভার্ব থাকলে বা ফাইনাইট ভার্ব থাকলে সেটাকে বলে ইংলিশে ক্লজ বলে। তাহলে আই নো ইট, ওইটা কিন্তু ক্লজ, এইটা হচ্ছে ফ্রেজ। ওকে, ব্যাপারটা ক্লিয়ার কিনা? কনসেপ্টটা আমাকে একটু জানাবে যে ক্লজ অ্যান্ড ফ্রেজ ক্লিয়ার কিনা। হ্যাঁ, ক্লজ এবং ফ্রেজ ব্যাপারটা ক্লিয়ার কিনা, কারণ ক্লজ অ্যান্ড ফ্রেজ থেকে রেগুলারলি এক্সামে কোশ্চেন আসতেছে এবং বিগত 4 বছরই আসছে। তার মানে তোমার কমন একটা টপিক কিন্তু ক্লজ অ্যান্ড ফ্রেজ, এইটাকে ভালো করতে হবেই শিওর। ওকে, চলে আসবো যেটাই, সেটা হচ্ছে ক্লজের সংজ্ঞা তো আমরা জানি মনে হয়। ক্লজকে যদি ভাগ করা হয়, ক্লজকে ভাগ করা হয় 3টা ভাগে। একটাকে বলা হয় নর্মালি যদি আমরা বলি প্রধানত 2টা ভাগ, এর পরবর্তীতে হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটাকে 3 ভাগে ভাগ করা হয়। প্রিন্সিপাল ক্লজ যেটা, আমি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন আমাদের উদাহরণ লেখা আছে বুস্টার বুকে, দেখছো মনে হয়, আই নো দ্য ম্যান অ্যান্ড হি ইজ অনেস্ট। ওকে, আই নো দ্য ম্যান অ্যান্ড হি ইজ অনেস্ট। খেয়াল করছো কি না? আমি যদি এখানে বলি যে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট 20 বার যদি বলি, আই নো দ্য ম্যান যদি না বলি, তাহলে এই বাক্যটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ না। তখন দেখা যাবে যে তোমার এখানে কোনো অর্থই হচ্ছে না। তার মানে প্রিন্সিপাল ক্লজ যেটা হচ্ছে প্রধান, একেবারে স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে যেটা, সেইটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। আর সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে প্রিন্সিপালের সাথে সংযুক্ত, যেটা সেটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। আর যেটা কোঅর্ডিনেট ক্লজ, যেটা সাধারণত আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড, বাট, অর এগুলো দ্বারা যুক্ত হয়, সেটাকে বলে কোঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে প্রিন্সিপাল ক্লজ আছে যেটা একেবারে প্রধান, যেমন আই নো দ্য ম্যান, এটা একা একা কিন্তু অর্থ প্রকাশ করতে পারে। এবং আমি যদি বলি, যদি বলা হয়ে থাকে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট বলে কিন্তু একা অর্থ প্রকাশ করে না, যখন আমরা অ্যান্ডের সাথে যোগ করলাম। তো ক্লজের ক্ষেত্রে যেটা মনে রাখবে, প্রিন্সিপাল হচ্ছে একাই স্বয়ংসম্পূর্ণ। ওকে, আর যেটা সাবঅর্ডিনেট ক্লজ সেটা কিন্তু নির্ভরশীল। এখন ইংলিশে পরীক্ষায় প্রশ্ন আসে যেখান থেকে, সেটা হচ্ছে আমাদের প্রশ্নটা আসে মূলত
সাবঅর্ডিনেট ক্লজ থেকে প্রশ্ন আসে, এবং সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে 3 প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং এই 3টা বেশি ঘোলায় কিন্তু আমাদের। ওকে, তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে 3 প্রকার, যেটা নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এই 3টা যদি ভালো করে পারো তাহলে তোমার মেইনলি কোশ্চেন মিলে যাবে। আর প্রিন্সিপাল ক্লজ আমরা তো জানি মনে হয়, যেটা একেবারে স্বয়ংসম্পূর্ণ, যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, সেটাকে বলা হয়ে থাকে প্রিন্সিপাল ক্লজ, এবং তার সাথে জুড়ে দেওয়া যে ক্লজটা হয়ে থাকে সেটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, ব্যাপারটা ক্লিয়ার কিনা? চলে আসবো সেটা হচ্ছে সবচেয়ে ঘোলানো জায়গাটা। ক্লজের ভিতরে সবচেয়ে বেশি ঘোলায় হচ্ছে এই জায়গাটা, আমাদের প্রত্যেকেরই কম বেশি এই জায়গাটা একটু ঘোলাতে পারে। তো একটু ক্লিয়ারলি যেটা করবা সেটা হচ্ছে, ক্লজ তো একটু বললাম যে প্রধানত যদি ক্লজকে ভাগ করো তাহলে ক্লজ কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, যেটা সাবঅর্ডিনেট ক্লজ থেকে আসলো। এবার নাউন ক্লজ নিয়ে ঝামেলা হয় অনেক সময়, নাউন ক্লজের সাথে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজটা ঘুলিয়ে যায়। ওকে, যেটা করবা সেটা হচ্ছে, আমি একটা শর্টকাট ট্রিক্স লিখে দিচ্ছি। এই ট্রিক্সটা ফলো করলে তোমার আর কখনো নাউন ক্লজ ঘোলাবে না। ও, আর এর পাশাপাশি আমরা ফ্রেজটাও, কয়েকটা ফ্রেজও পড়ে যাব, যেমন কনফ্লিক্টের কিছু জায়গা আছে, এই জায়গাগুলো ক্লিয়ার করে যাব। ওকে, দেখো, আই নো ওয়্যার হি লিভস, এটা আমাদের বুস্টার বুকে কোয়েশ্চেন হিসেবে আছে। আই নো হু ডিড দিস, এবং হোয়াট ইউ সে ইজ নট ক্লিয়ার, 3টা কোয়েশ্চেন দেওয়া আছে। পরবর্তীতে নাউন ফ্রেজেরও 3টা কোয়েশ্চেন দেওয়া আছে, এবং যার ভিতরে ম্যাথ কোয়েশ্চেনই কিন্তু আছে, বিশেষ কোয়েশ্চেন আছে। এইবার যেটা করবো, প্রত্যেকে একটু মনোযোগ নিয়ে বসো। এবার যে ট্রিক্সটা লিখে দিব, এই ট্রিক্সটা তোমাকে এখান থেকে ফুললি 1 মার্কস পাওয়াবে, এবং এইটা তোমাকে ব্যাপক কাজে দিবে। আসো, যেটা করবা সেটা হচ্ছে, নাউন ক্লজ যখন তুমি মিলাতে যাবে তখন তুমি যেটা করবা, এই ক্লজটার নিচে ইট বসাবে। জাস্ট তোমার কোনো সংজ্ঞা দিয়ে ক্লজ শেখার কোনো দরকারই নাই, কারণ তোমাকে যদি আমি এখন নাউনের পজিশন দিয়ে পড়াই, বিশ্বাস করো তোমার এটা ঘোলাবে একটু হলেও, শিওর। ওকে, যেটা করবা, ক্লজের নিচে ফার্স্টে ইট বসাবে। ইট দিয়ে যদি মিলে যায় তাহলে বুঝতে হবে সেটা নাউন ক্লজ। এই দেখো, আই নো ওয়্যার হি লিভস, আমি এখানে যদি ইট বসাই, আই নো ইট, বাক্য কি হয়? ওকে, আমাকে কমেন্ট সেকশনে জানাবে আই নো ইট দিয়ে কোনো বাক্য হয়। ওকে, আই নো ইট, এটা দিয়ে কোনো বাক্য হয় কিনা প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে একটু জানাও। যে আজকের ক্লাসটা কিন্তু মাস্টার ক্লাস হতে যাচ্ছে ইনশাল্লাহ, শিওর, ক্লজ রিলেটেড, এবং আমি আর অনেকগুলো জিনিস পড়াবো আজকে। ইংরেজি কীভাবে খুব সহজে পড়া যায়, আয়ত্ত করা যায়, এইটাই হচ্ছে আজকের ক্লাস আমাদের মূল মোটো। ওকে, আজকে ক্লাসের একেবারে মূল উদ্দেশ্য হচ্ছে, ইংরেজি খুবই সহজ সাবজেক্ট, বাট আমরা কমপ্লিকেটেড করে পড়াই। এই জায়গাটা থেকে তুমি জাস্ট মুক্ত হবে ইনশাল্লাহ। ওকে, আমাকে বলো হচ্ছে, আমাকে একটু বলবা যেটা হচ্ছে ইট দ্বারা রিপ্লেস হয়েছে কিনা। আই নো ইট বাক্য হয়, তার মানে শিওর এটা নাউন ক্লজ, 100% শিওর। আর ক্লজ হতে গেলে লাগবে কি? লাগবে সাবজেক্ট, লাগবে ভার্ব। এই দুটা জিনিস থাকলে সেটা ক্লজ। ফ্রেজের সাথে পার্থক্যটা একটু পরে বলতেছি। আসো, আই নো হু ডিড দিস। ওকে, এটা নিচে যদি ইট বসাই, এবং তুই খেয়াল করছো কিন্তু আই নো ইট বাক্য কি হয়? বাক্য যদি হয় তাহলে শিওর এটা নাউন ক্লজ। ওকে, কি বলছি বুঝছো কি না? যদি আমাদের বাক্য মিলে যায়, ওকে, আমাদের যদি বাক্য মেলে তাহলে সেটা শিওর এটা নাউন ক্লজ। ওকে, প্রত্যেকে আমাকে কমেন্টে জানাও ওকে, যে আই নো ইট বাক্য হয় কিনা। ওকে, আই নো ইট বাক্য হচ্ছে কিনা, যদি বাক্য হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে হচ্ছে। ওকে, কমেন্ট আই নো ইট, ইয়েস রাইট। তৃষা কমেন্ট করেছ, নাবিলা ভেরি গুড, ফাইজা আই নো ইট হয়। ওকে, প্রত্যেকে দেখো, সবচেয়ে কমপ্লিকেটেড টপিক কিন্তু গ্রামারের, এটা নিয়ে কনফিউশন বিশেষ পর্যন্ত প্রত্যেকের হয়। আসো পরেরটা, হোয়াট ইউ সে। চলে আসো, আমি যদি এভাবে বলি যে ইট ইজ নট ক্লিয়ার, এখানেও কিন্তু বাক্য হয়, তার মানে এটাও নাউন ক্লজ। ওকে, জাস্ট শর্টকাট প্রসেসটা একটু ভালো করে লিখে রাখো। ইট দ্বারা রিপ্লেস হয় যে ক্লজ সেটাকে বলে ইংলিশে নাউন ক্লজ। ইট দ্বারা রিপ্লেস হয় যে ক্লজ, সেই ক্লজের নাম হচ্ছে নাউন ক্লজ। ওকে, চলে আসবে। ক্লিয়ার কিনা একটু আমাকে জানাতে হবে যে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার কিনা। ওকে, প্রত্যেকে কমেন্টে একটু জানাবে আমাকে কনসেপ্ট ক্লিয়ার কিনা। ওকে, এবার আসো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজও ইট দিয়ে মিলে যাবে, তবে কিছু জায়গায় দু একটা জায়গায় না মিলতে পারে, সে দু একটা জায়গার রুল তোমরা জানো ভালোভাবে। যেমন আই নো হাউ টু সুইম, আই নো ইট, এটা বাক্য মিলে গেছে, তার মানে এটা নাউন ফ্রেজ। ফ্রেজ আর ক্লজের ভিতরে পার্থক্য কীভাবে করবা? ওকে, সাবজেক্ট ভার্ব থাকলে সেটাকে বলে ক্লজ, আর একাধিক ওয়ার্ড রয়েছে তার মানে এটার নাম হলো ফ্রেজ। ব্যাপারটা ক্লিয়ার কিনা? ওয়ার্ড যদি একের অধিক হয় তাহলে সেটা সাবজেক্ট এবং ভার্ব না থাকলে, যেমন হাউ টু সুইম, সুইম ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নাই, তার মানে এটা ফ্রেজ।
আই নো ইট, ইট দ্বারা মিলে গেছে, তার মানে এটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজকে ইংলিশে সংক্ষেপে এনপি লেখা হয়, জাস্ট লিখে রাখো। ওকে, দেয়ার ইজ নো ইট, এটা আবার ইট দিয়ে মিলবে না, কারণ এখানে ডিটারমিনার রয়েছে। তোমরা জানো কি না, নো হলো ডিটারমিনার, এবং আমরা প্যাডের রুলে পড়েছিলাম, মনে আছে কি না, প্যাডের পরে ডিটারমিনারের পরে যে ইমিডিয়েট পরের ওয়ার্ডটা কিন্তু নাউন হয়। তার মানে কিট অ্যান্ড কিন, এখানে নাউন ফ্রেজ ইজিলি মিলে গেল। তারপরটা টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, এই দেখো এখানে ইট দ্বারা মিলে যায়, তাহলে ইট ইজ মাই অ্যাম্বিশন বাক্য হয়, তার মানে এটাও নাউন ফ্রেজ। ওকে, ফ্রেজ মিলবে কিন্তু ইট দিয়েও, তবে ডিটারমিনার বা দু একটা জায়গায় একটু ডিফারেন্টভাবে আচরণ করতে পারে। ওকে, তো নর্মালি তিনটা জিনিস মিলবে ইট দিয়ে, একটা হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ক্লজ এবং জেরান্ট। তিনটা জিনিসই ইট দ্বারা রিপ্লেস হয়, ইট দ্বারা রিপ্লেস হলে সেটাকে আমরা নর্মালি নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ অথবা হচ্ছে আমরা জেরান্ট হিসেবে দাগাতে পারি। ওকে, একটু জাস্ট খেয়াল করবে ব্যাপারটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, ক্লিয়ার হলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে হবে যে ক্লিয়ার। ইট দ্বারা রিপ্লেস হলে সেটা নাউন ফ্রেজ, নাউন ক্লজ দুটাই। দু একটা জায়গায় ব্যতিক্রম হতে পারে, সেখানে প্যাডের রুল মিলে যাবে। প্যাডের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা নাউন, দুইটা হলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। ইনশাল্লাহ শিওর, রুলটা তোমরা পড়ছো, ভাইয়া পড়িয়েছেন। ওকে, আসো এইবার যেটা আসবে সেটা হচ্ছে কনফিউজিং একটা জায়গা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। খুব কনফিউজিং একটা টপিক কিন্তু, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু একটু কনফিউশন তৈরি করে ফেলে। ওকে, যেটা করবো সেটা হচ্ছে, এটাও মনে রাখার শর্টকাট একটা বুদ্ধি আছে, এটাও মনে রাখা যাবে খুব ইজিলি। আমার সাথে একটু আসো। ওকে, আমি এটা যে কনসেপ্টে পড়াবো, আমি আশা করি বাংলাদেশে এইভাবে ক্লজ অ্যান্ড ফ্রেজ কেউ পড়াই নেই, শিওর আমি 100%, আমি ড্যাম শিওর। আসলে যেটা অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা এটা কিন্তু আমার নিজের ইনোভেশন। একটু খেয়াল করো, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু কখনো ঝামেলা হবে না, কারণ অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু প্যাঁচতে পারে। একটু খেয়াল করছো কিনা, যে আমরা যে সেন্টেন্স লিখেছিলাম নাউনের ক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু এটার সাথে একটু প্যাচ লাগতে পারে, কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করবো এইভাবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ পারতে গেলে তোমাকে দুইটা জিনিস পারা লাগবে খুব ভালো করে। একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ওকে, এটা কিন্তু খুব ভালোভাবে পারা লাগবেই। আর একটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব। এই দুটো জিনিস পারলে তোমার দেখা যাবে এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব। যাদের বই আছে কষ্ট করে একটু পাশে যেটা করবা, বইয়ের পাশে ছোট্ট করে লিখে ফেলো রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্ব। আর যাদের বই নাই তারা খাতা বের করো, খাতাটা বের করে কষ্ট করে একটু লিখে ফেলবা দুইটা জিনিস, তাহলে তোমার আজকের পর থেকে ক্লজ অ্যান্ড ফ্রেজের কোনো পার্টে তোমার আটকাবে না, বিসিএস পর্যন্ত একেবারে 100% শিওর। এবং একটু কষ্ট করে, জাস্ট আজকে নেটওয়ার্কের অবস্থা মনে হয় একটু খারাপ, একটু কষ্ট করে দেখে ফেলি আমরা। ওকে, ক্লাসটা খুবই ইফেক্টিভ ছিল, যদিও যাই হোক চেষ্টা করতেছি মোটামুটি। একটু কষ্ট করে দেখো, নেটওয়ার্কে মনে হয় একটু ইস্যুস আছে আজকে। ওকে, রিলেটিভ প্রোনাউন যেটা আমরা সবাই জানি, বাক্যের মাঝখানে যদি থাকে হু, ওকে, অথবা হুজ, ওকে, হু হুজ অথবা হুম, ওকে, অথবা যদি থাকে হুইচ, ওকে, হুইচ অথবা হট অথবা দ্যাট। এই কটা ওয়ার্ড যদি বাক্যের মাঝে থাকে তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। একটু কষ্ট করে লিখে ফেলো যে হু হুজ হুম, হুইচ হট দ্যাট। হ্যাঁ, হু হুজ হুম, হুইচ হট দ্যাট। ওকে, কি বলছি, হু হুজ হুম, হুইচ হট বা দ্যাট। এই ওয়ার্ডগুলোকে ইংলিশে বলা হয় থাকে রিলেটিভ প্রোনাউন। একটু কষ্ট করে লিখে ফেলো, হু হুজ হুম, হুইচ হট বা দ্যাট যদি বাক্যের মাঝে থাকে তখন, ওকে, তখন সেটাকে বলা হয়ে থাকে আমাদের রিলেটিভ প্রোনাউন। কি বলছি, হু হুজ হুম, হুইচ হট বা দ্যাট যদি বাক্যের মাঝে থাকে তখন তাকে বলা হয় ইংলিশে রিলেটিভ প্রোনাউন। ওকে, তাহলে হু হুজ হুম, হুইচ হট বা দ্যাট যদি বাক্যের মাঝে থাকে তাহলে সেটাকে বলা হয় থাকে রিলেটিভ প্রোনাউন। ওকে, আর রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে চারটা। ওকে, রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে চারটা। একটা হচ্ছে ওয়েন, হ্যাঁ, একটা হচ্ছে ওয়েন অথবা ওয়্যার, ওয়েন ওয়্যার অথবা হাউ এবং হোয়াই। এই চারটাকে বলা হয় থাকে রিলেটিভ অ্যাডভার্ব। ওকে, একটু কষ্ট করে লিখে ফেলো, আমাদের চারটা ওয়ার্ড হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। একটা হচ্ছে ওয়েন, ওয়্যার, হাউ বা হোয়াই। হ্যাঁ, ওয়েন, হোয়্যার, হাউ বা হোয়াই। কি বলছি, ওয়েন, হোয়্যার, হাউ বা হোয়াই যদি বাক্যে এই চারটা ওয়ার্ড থাকে তখন সেটাকে বলা হয় থাকে রিলেটিভ অ্যাডভার্ব। ওকে, তাহলে দুটো জিনিস একটু কষ্ট করে লিখে ফেলো, একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, একটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। ওকে, তাহমিদ ভাইয়া সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো যেটা করবা, রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে ওয়েন, হোয়্যার, হাউ বা হোয়াই। হ্যাঁ, এই চারটা ওয়ার্ডকে বলা হয় থাকে রিলেটিভ
অ্যাডভার্ব। ওকে, এবার একটা মজার জিনিস শেখাচ্ছি। ওকে ওকে, আমাদের একটু নেটওয়ার্ক ইস্যুস আছে, কষ্ট করে দেখে ফেলো, কারণ আমাদের মেইনলি যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসটা খুব ইফেক্টিভ ছিল। যদি আমরা নেটওয়ার্ক ইস্যুস না থাকতো তাহলে মোটামুটি তোমাদের ঝামেলা হতো না। তো আশা করি মনে হয় আমি রিপিট করতেছি, সমস্যা নাই ইনশাআল্লাহ। চলে আসো সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে এই ওয়ার্ডগুলো। ওকে, যেটা করবা এটা হচ্ছে এদের আগে যদি কখনো নাউন বা প্রোনাউন থাকে, হ্যাঁ ব্যাপারটা এরকম, রিলেটিভ প্রোনাউন ওকে অথবা রিলেটিভ অ্যাডভার্ব। ওকে, রিলেটিভ অ্যাডভার্ব, এদের আগে যদি কখনো নাউন অথবা প্রোনাউন থাকে, এদের আগে যদি কখনো নাউন বা প্রোনাউন থাকে, সেই ক্লজকে ইংলিশে বলে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। সেটাকে নর্মাল ইংলিশে অ্যাডজেক্টিভ ক্লজ দেওয়া যাবে। কি বলছি? রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের আগে যদি নাউন বা প্রোনাউন থাকে, হ্যাঁ রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্বের আগে যদি নাউন বা প্রোনাউন থাকে, তাহলে সেইটাকে দাগাবো হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ক্লজ ব্যাপারটা। ওকে, বিসিএসের 37 বিসিএস, যেটা আমার বিসিএস ছিল, সেখানে একটা কোশ্চেন আসছিল, দিস ইজ দ্য বুক আই লস্ট। এখানে ওনারা উত্তর নিয়েছিল অ্যাডজেক্টিভ ক্লজ। ব্যাপারটা এরকম, এই জায়গাটায় একটা দ্যাট উজ্জ আছে। ওকে, তাহলে একটু আগে বলছিলাম যদি কখনো আমাদের থাকে হু, হুজ, হুম, হুইচ, হট বা দ্যাট, অথবা ওয়েন, হোয়ার, হাউ বা ওয়াই, এই ওয়ার্ডগুলোর আগে যদি কখনো নাউন বা প্রোনাউন থাকে, তাহলে সেইটাকে আমরা কি দাগাবো? সেইটাকে দাগাবো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ব্যাপারটা ক্লিয়ার কিনা? ওকে, এই বাক্যটাতে দ্যাটটা হচ্ছে উজ্জ্ব আছে, তাহলে দ্যাটের আগে হচ্ছে আমাদের নাউন বা প্রোনাউন। এই যে দা বুক হচ্ছে আমাদের নাউন, তার মানে এই ক্লজটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ব্যাপারটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটু জানাবে, সাথে সাথে কমেন্টে জানাবে। ওকে, পরেরটা ছিল এমন কোয়েশ্চেন, যেটা ছিল হচ্ছে দ্য গার্ল হু ওয়াজ ড্রেসড ইন গ্রিন। ওকে, খেয়াল করছো কি না? আমাদের হু দেওয়া আছে, হু এর আগে দেওয়া আছে দ্য গার্ল, তার মানে একটু আগে বলছি এটার নাম হলো তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, প্রত্যেকে জানিয়ে ফেলো ব্যাপারটা ক্লিয়ার কিনা, অ্যাডজেক্টিভ ক্লজের বিষয় বুঝছো কিনা। ফ্রেজটাও বলে যায় একবারে, ফ্রেজটা হচ্ছে খুবই ইজি, মডিফায়ার্সে তোমরা পড়ছো, দ্যাট ওমেন উইথ আ ভেইল। ওকে, খেয়াল রাখবে যদি আমাদের প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এবং এইটা যদি কখনো সাবজেক্টকে মডিফাই করে, সাবজেক্টের বিষয়ে যদি এক্সট্রা ইনফরমেশন দেয়, তখন সেটাকে বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। দ্যাট ওমেন উইথ এ ভেইল শুরু হয়েছে প্রিপোজিশন, শেষ হয়েছে নাউন দিয়ে, এবং এই দ্যাট ওমেন ব্যতীত এই ক্লজে কোনো অর্থ হয় না, তার মানে এটা হচ্ছে, এই ফ্রেজে কোনো অর্থ হয় না, তার মানে এটার নাম হচ্ছে আমাদের, যদি বলি এটা হলো তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, ব্যাপারটা ক্লিয়ার কিনা? ওকে, দ্য গার্ল ইন গ্রিন। ওকে, খেয়াল করছো কিনা? এখানেও কিন্তু সেম, ইন দিয়ে শুরু, গ্রিন দিয়ে শেষ, নাউন দিয়ে আমার শেষ এবং প্রিপোজিশন দিয়ে শুরু। এবং আমরা যদি ইন গ্রিন এই কথাটা 20 বার বলেছিলাম, দ্য গার্ল যদি না বলি তাহলে কিন্তু কোনো বাক্য হয় না, তার মানে শিওর এই ফ্রেজটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তাহলে বিষয়টা ক্লিয়ার কিনা একটু দেখে ফেলো। ওকে, বিষয়টা ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে জানাবে যে আমাদের বুঝতে পারছো কিনা। ওকে, ঠিক আছে। ওকে, আমরা চলে আসবো সেটা হচ্ছে নাউন ক্লজের সাথে অ্যাডজেক্টিভ ক্লজের কিন্তু একটা কন্ট্রাডিকশন আছে। খেয়াল করছো কিনা? নাউনের সাথে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ক্লজে কিন্তু একটা কন্ট্রাডিকশন বা একটা ঝামেলা আছে। ওকে, আমাদের কমেন্ট একটু সবাই একটু জানাবে আমাকে যে আমাদের পুরোপুরি ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানাবে, কমেন্ট সেকশনে দেখি। ওকে, তো সাফা ইসলাম লিখেছো ক্লিয়ার, শারমিন স্বর্ণা লিখছো, স্নেহা লিখছো, ফাতিমা লিখছো। ওকে, প্রত্যেকে একটু আমাকে জানাও যে ব্যাপারটা ক্লিয়ার কিনা, হ্যাঁ, এবং কনসেপ্ট ক্লিয়ার কিনা। আসো, যেটা সমস্যা সেটা হচ্ছে আই নো ওয়ার হি লিভস, আই নো দ্য প্লেস ওয়ার হি লিভস, কী দাগাবে? দুটা কিন্তু প্রায় একই রকমের। ওকে, একটু আগে বলছিলাম যদি ইট দ্বারা রিপ্লেস হয়, আই নো ইট, তাহলে এইটাকে দাগাবো হচ্ছে নাউন। ওকে ওকে, আই নো ইট, ইট দ্বারা রিপ্লেস হলে সেটাকে দাগাবে হচ্ছে নাউন। ব্যাপারটা ক্লিয়ার কিনা?
ওকে, ইট দ্বারা রিপ্লেস হলে সেটা হয়ে যাবে নাউন ক্লজ। কিন্তু একটুকে বলছিলাম যে আমাদের হোয়ার অথবা হোয়েন বা হাউ বা হোয়াই এদের আগে যদি কখনো থাকে হচ্ছে নাউন বা প্রোনাউন, তখন সেইটাকে দাঁড়াবে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ব্যাপারটা ক্লিয়ার কিনা? যদি রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব এদের আগে যদি থাকে হচ্ছে নাউন বা প্রোনাউন, তাহলে সেইটাকে দাঁড়াবে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ওকে, একটু ক্লিয়ারলি জাস্ট চেষ্টা করো। যদি আমাদের রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব এদের আগে যদি কখনো থাকে নাউন বা প্রোনাউন, তাহলে কিন্তু সেটা আমরা দাগাবো হচ্ছে কি ক্লজ, আমরা সেটাকে দাগাবো কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি, যেমন ব্যাপারটা এরকম হতে পারে যে ইট ইজ আই। ওকে, ইট ইজ আই, তারপর বললাম হচ্ছে হু এম ইয়োর ফ্রেন্ড। ওকে, এবার খেয়াল করছো কি না, হু এর আগে কিন্তু আই দেওয়া আছে, মানে প্রোনাউন। তখন আমি এই যে পুরো ক্লজটা, এই পুরো ক্লজটাকে দাঁড়াবো কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে নাউন বা প্রোনাউন থাকলে সেটা অ্যাডজেক্টিভ, আর ইট দ্বারা রিপ্লেস হলে সেটাকে তুমি দাঁড়াবে হচ্ছে নাউন ক্লজ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ যেটা আছে, অ্যাডভার্বিয়াল ক্লজটা বের করা খুবই ইজি। এটা বের করার জন্য শর্টকাট একটা প্রসেস বলে দিচ্ছি, এইটাও তোমরা খুব সহজে বের করতে পারবা। সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বের করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে চারটা জিনিস তুমি একটু মনে রাখবে। আমাদের ইংলিশে চারটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এম, পি, টি, আর। ওকে, অ্যাডভার্ব কিন্তু 9 প্রকার, কিন্তু প্রধানত হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকার অ্যাডভার্ব দিয়ে ইংরেজিতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং ক্লজ বের করা যায় খুব ইজিভাবে। যেমন এম মানে হচ্ছে ম্যানার্স। তুমি হাউ দিয়ে যদি বাক্যের ভার্বের কাছে প্রশ্ন জিজ্ঞেস করো, যে বের হবে সে হচ্ছে ম্যানার্স মানে অ্যাডভার্ব। ওকে, আমরা যদি ওয়্যার দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করি, যে বের হবে তাকে হচ্ছে বলা হয় প্লেস। ওকে, ওয়েন দিয়ে যদি প্রশ্ন জিজ্ঞেস করো, যাকে বের হবে সে হবে হচ্ছে টাইম। আর ওয়াই দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করলে যে বের হবে তাকে বলা হবে হচ্ছে রিজন। ওকে, একটু কমেন্ট লিখে ফেলো, এম, পি, টি, আর। প্রত্যেকেই এম, পি, টি এবং আর। ওকে, লিখে ফেলো। মজার একটা জিনিস শেখাই দিচ্ছি, এম, পি, টি এবং আর, এই ব্যাপারটা একটু প্রত্যেকে লিখে ফেলো। ম্যানার, প্লেস, টাইম অ্যান্ড রিজন, প্রত্যেকের কমেন্ট চাই। ওকে, ম্যানার, প্লেস, টাইম অ্যান্ড রিজন। ওকে, এবার পরীক্ষাতে আসছে 38 বিসিএস, যেটা আমার বিসিএস ছিল, ওখানে আসছিল স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। ফার্স্টে খেয়াল করবে এই বাক্যের ভার্ব কোনটা। এই ভার্বের কাছে তুমি যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করি চারটা জিনিস দিয়ে, হাউ, ওয়্যার, ওয়েন বা ওয়াই, তাহলে যদি কোনো ফ্রেজ জবাব দেয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি কোনো ক্লজ জবাব দেয় তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। খুব ইজি জিনিস কিন্তু। তো স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, আমি যদি এখানে ওয়েন দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করি তাহলে বের হয়ে যাচ্ছে যে কখন। তার মানে এটার জবাব দিচ্ছে কিন্তু হচ্ছে আমার যে ক্লজটা সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপরে হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট। মজার একটা বিষয়, সো ডট ডট দ্যাট থাকলেও সেটাকে তুমি অ্যাডভার্বিয়াল ক্লজ দাঁড়াতে পারো, কারণ এখানে হাউ মানে উদ্দেশ্য বোঝায়, কাজের যে উদ্দেশ্য সেটা চলে আসে অটোমেটিক। ওকে, ইউ ক্যান বি অ্যালাউ ইফ, ইফ থাকলেও তুমি সেটাকে দাঁড়াতে পারবা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ হিসাবটা খেয়াল করছো কি না, ওয়েন, হোয়ার, হাউ বা ওয়াই এর জবাব যে ক্লজ দেয় সেই ক্লজটাই কিন্তু আমাদের নর্মালি অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে একটু কষ্ট করে লিখে ফেলো, ম্যানার, প্লেস, টাইম অ্যান্ড রিজন, এইটা দিয়ে বের হবে যে ক্লজ, সেই ক্লজের নাম হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, ওকে, এইটা দিয়ে যে ক্লজ বের হবে সেটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমাদের হিসাবটা এরকম, অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে নর্মালি চারটা জিনিস দেখতে হচ্ছে, ওয়েন, হোয়ার, হাউ বা ওয়াই, এই চারটা দিয়ে ভার্বের কাছে প্রশ্ন জিজ্ঞেস করলে দেখবে একটা ক্লজ বের হয়ে যাচ্ছে, ওই ক্লজটা। এবং একটা মজার বিষয়, ইফ যুক্ত যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্স তুমি অটোমেটিক্যালি তুমি এটাকে দাঁড়াতে পারবে অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং এটা নিয়ে কোনো কনফিউশন নাই। ইফ থাকলে, কারণ ইফ হচ্ছে কারণ বোঝায়, যদি বোঝায়। আসো, হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি। খেয়াল করছো কিনা, এখানে ভার্বের কাছে যদি প্রশ্ন করি যে সে কেমনভাবে কাজটা করছিল, তাহলে তার জবাব দিচ্ছে উইথ অল সিনসিয়ারিটি। তার মানে কেমনভাবে জবাব, হাউ এর জবাব দিচ্ছে, তার মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। উই আর ওয়েটিং ফর দ্য বাস, আমরা কেন, ওয়াই এর প্রশ্ন জবাব খুঁজলাম, পেয়ে গেলাম হচ্ছে ফর দ্য বাস, তখন তুমি যেটা পাইলা এটার নাম হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, কোথায়, ওয়ারের জবাব খুঁজলাম, তার জবাব পেয়ে গেলাম হচ্ছে ইন দ্য স্কাই, তার মানে এটা শিওর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আগেটা কিন্তু আমরা হাউ এর জবাব পেয়েছি। ওকে, খেয়াল করছো কিনা, তার মানে এই চারটা জিনিস দিয়ে ইংরেজিতে ওয়েন, হোয়ার, হাউ বা ওয়াই, এই চারটা জিনিস দিয়ে বের করা যায় অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, ব্যাপারটা একটু ক্লিয়ারলি মনে রাখো, এটা হচ্ছে এই চারটা জিনিস দিয়ে ইংরেজিতে যেটা বের হয়ে যাবে সেটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল
ফ্রেজ, তাহলে ম্যানার, প্লেস, টাইম অ্যান্ড রিজন, তাহলে MPTR, এই জিনিসটা সুন্দর করে লিখে রাখো, MPTR, এটা দিয়ে বের হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং ক্লজ দুইটাই। ওকে, চলে আসো সবচেয়ে ঝামেলা একটা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। এইটা নর্মালি আমাদের পরীক্ষায় রেগুলারলি আসে। ব্যাপারটা এরকম, আমরা মাঝে একটা কোয়েশ্চেন 28তম BCS যেটা ছিল, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, এখানে আমাদের যদি বলা হয় প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এই টাইপের ফ্রেজের সংজ্ঞা হচ্ছে তিনটা। অ্যাডজেক্টিভ ফ্রেজের সংজ্ঞা হচ্ছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজের সংজ্ঞাও তাই, এবং নাউন ফ্রেজের সংজ্ঞা, প্রিপোজিশনাল ফ্রেজের সংজ্ঞা কিন্তু তাই। তো একটা ব্যাপারে এরকম, সেটা হচ্ছে উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, আমরা কিসের জন্য অপেক্ষা করেছিলাম। ওকে, তো কিসের জন্য, তো কারণবাচক যদি আমরা ওয়াই বলি, ওয়াইয়ের জবাব খুঁজি, তাহলে যে জবাব দেয় তাকে একটু আগে বলছিলাম কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু BCS কোয়েশ্চেনে এটা প্রিপোজিশনাল ফ্রেজ নিয়েছিল উত্তর, এইখানে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশনে ছিল না। তোমরা একটা BCS 28তম BCS পেয়েছিলা। ওকে, ভার্বের কাছে প্রশ্ন জিজ্ঞেস করলে পাচ্ছি অ্যাডভার্ব, কিন্তু অপশনে ছিল না বলে এটাকে তুমি এক জায়গায় পেতে পারো প্রিপোজিশনাল ফ্রেজ উত্তর হিসেবে। বাট এটা পুরনো একটা BCS কোয়েশ্চেন, বাট পরবর্তীতে এটা ঠিক করে দেওয়া হয়েছে, মোটামুটি পরবর্তীতে আমাদের উত্তর হিসেবে নেওয়া হয়। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজের সংজ্ঞা খুবই ইজি। ওকে, খেয়াল করো ভালো করে, সেটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ। যে ফ্রেজের শুরুতে প্রিপোজিশন এবং শেষে প্রিপোজিশন তাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। সংজ্ঞা কিন্তু একেবারে ক্লিয়ার। যে ফ্রেজের শুরুতে প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন তাকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ। শুরুতে প্রিপোজিশন এবং শেষে প্রিপোজিশন তাকে ইংলিশে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। খুব সুন্দর করে লিখে ফেলো, শুরুতে প্রিপোজিশন, শুরু এবং শেষ দেখে তুমি দাগাতে পারবা। ওকে, যে ফ্রেজের শুরুতে প্রিপোজিশন এবং শেষে প্রিপোজিশন তাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। কি বলছি? যে ফ্রেজের শুরুতে প্রিপোজিশন এবং শেষে প্রিপোজিশন তাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। সবাই লিখে ফেলো, যে ফ্রেজের শুরুতে প্রিপোজিশন এবং শেষে প্রিপোজিশন তাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। প্রত্যেকের কমেন্ট চাই, যে ফ্রেজের শুরুতে প্রিপোজিশন এবং শেষে প্রিপোজিশন তাকে বলা হয় থাকে প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, ওকে, তাহলে যে ফ্রেজের শুরুতে প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন তাকে বলা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। চলে আসো কয়েকটা কোয়েশ্চেন সলভ করে ফেলি। যেমন অন অ্যাকাউন্ট অফ, শুরু শেষ। ইন লিউ অফ, শুরু শেষ। ইন অ্যাডিশন টু, শুরু শেষ। ইন ফ্রন্ট অফ, শুরু শেষ। ফর দ্য সেক অফ, শুরু শেষ, প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, চলে আসো বিগত সালের কোয়েশ্চেন। আই টুক বায়োলজি ইন লিউ অফ মানে পরিবর্তে, শুরু এবং শেষ, শিওর একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আই এট বিরিয়ানি ইন অ্যাডিশন টু বুরহানি। ওকে, খেয়াল করছো কিনা, শুরু শেষ, প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য অনলি ক্রাইটেরিয়ন বাই হুইচ ইউ ক্যান get admitted into the medical college by dint of hard work, শুরু শেষ। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ। চলে আসো পরের কোয়েশ্চেনটা ছিল রায়হান স্টুড ইন ফ্রন্ট অফ মি, শুরু শেষ। ওকে, ক্লিয়ার কিনা? BCS কোয়েশ্চেন আর ইউ কোয়েশ্চেন সব কিন্তু আমাদের মিলে গেছে। তার মানে শুরুতে প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন মানে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, ব্যাপারটা ক্লিয়ার কিনা? প্রত্যেকে লিখে ফেলো, শুরু শেষ দেখে দাগানো যাবে প্রিপোজিশনাল ফ্রেজ, কোনো কনফিউশন নাই, 100% শিওর তোমার সবগুলো কোয়েশ্চেন মিলে যাবে। ওকে, তাহলে শুরু এবং শেষ দেখে তুমি দাগাচ্ছ প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, চলে আসো মিনি টেস্ট। ওকে, আমরা মিনি টেস্টে চলে আসবো। মিনি টেস্টে যেটা করবা সেটা হচ্ছে এইটার আনসারগুলো তোমরা দেওয়ার ট্রাই করবা, কোনটা কি ফ্রেজ। হ্যাঁ, আমরা মোটামুটি ফ্রেজ শেষ করেছি, এবার আমাদের মিনি টেস্ট। এটা আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে আমাদের বইয়ের সাথে অ্যাটাচ করে দেওয়া আছে। ওকে, এইবার দেখি কার কয়টা কোয়েশ্চেন আমাদের কারেক্ট হয়। হ্যাঁ, প্রত্যেকে যেটা করবা সেটা হচ্ছে কমেন্ট সেকশনে পার্টিসিপেট করবা এবং চলে আসো এবার আমাদের যে একেবারে কোয়েশ্চেন সেশন মানে আনসার সেশন। কোনটা কি ফ্রেজ বা কোনটা কি ক্লজ এটা আমাকে একটু জানাতে হবে, কমেন্টে জানাতে হবে। ওকে, ছিল দে রেস্টেড অ্যাট সানসেট। ওকে, আমাকে বলতে হবে অ্যাট সানসেট যদি পরীক্ষায় আসে, অ্যাট সানসেট এটা ফ্রেজ নাকি ক্লজ? যদি ক্লজ হয় কি ক্লজ, ফ্রেজ হলে কি ফ্রেজ, আমাকে একটু বলে দিতে হবে। নাম্বারিং করে কিন্তু বলতে হবে। হ্যাঁ, নাম্বারিং করা আছে 1 2 3 3 এভাবে করে দিয়ে আমাকে একটু কষ্ট করে যেটা করবা সেটা হচ্ছে 1 লিখে আনসারটা লিখবা প্রত্যেকে। ওকে, তো আমাকে এটা কিন্তু ডেন্টাল কোয়েশ্চেন 17-18 সেশনে। ওকে, দে রেস্টেড অ্যাট সানসেট। হ্যাঁ, দে রেস্টেড অ্যাট সানসেট। ওকে, অ্যাডভার্ব ফ্রেজ লিখছো। ওকে, একটু আমি বলেছিলাম যে আমরা যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করি ভার্বের কাছে, ভার্বের কাছে প্রশ্ন জিজ্ঞেস করলে যে বের হয় তার নাম হচ্ছে অ্যাডভার্ব। তবে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে 4টা জিনিস দিয়ে। একটা হচ্ছে ওয়েন, ওকে, একটা হচ্ছে ওয়্যার, ওয়েন ওয়্যার, একটা হচ্ছে হাউ, ওকে, একটা হচ্ছে ওয়াই।
এই 4টা জিনিস দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করলে যে বের হবে তার নাম হচ্ছে অ্যাডভার্ব। কি বলছি? ওয়েন, হোয়ার, হাউ বা ওয়াই। হ্যাঁ, ওয়েন, হোয়ার, হ্যাঁ 10 নম্বর পরিমণি আছে, কোনো সমস্যা নেই। ওকে, ওয়েন, হোয়ার, হাউ বা ওয়াই। দে রেস্টেড অ্যাট সানসেট, কখন? তার জবাব দিচ্ছে হচ্ছে অ্যাট সানসেট, তার মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ব্যাপারটা বুঝছো কিনা? ওকে, বুঝলে ক্লিয়ার? প্রত্যেকে একটু, হ্যাঁ প্রত্যেকেই আমরা কমেন্টে লিখতেছি ভেরি গুড। সরস্বতী লিখছো, এসান লিখছো, ওকে, ফাইজা লিখছো, ভেরি গুড। ওকে, ভেরি গুড। ওকে, এরা লিখছো, স্নেহা লিখছো, ভেরি গুড। ওকে, তো চলে আসো পরেরটা। আই নো হাউ হি স্ট্রাগল এগেইনস্ট পভার্টি। ওকে, এইটা কিন্তু ফ্রেজ না, এটা কিন্তু ক্লজ। ব্যাপারটা খেয়াল করছো কি না? এবার আমাকে বলো, আই নো হাউ হি স্ট্রাগল এগেইনস্ট পভার্টি। এইটা ফ্রেজ হলে ফ্রেজ, ক্লজ হলে ক্লজ। দেখি কে কে পারো। সেকেন্ডটা, দ্বিতীয়টা। ওকে, নাউন ক্লজ, ভেরি গুড। অনেকে আনসার দিয়ে ফেলছো। একটু আগে বলছিলাম ইট দ্বারা যদি রিপ্লেস হয় সেটার নাম হচ্ছে, কি বলছিলাম? নাউন ক্লজ। ওকে, তাহলে ইট দ্বারা যদি রিপ্লেস হয় সেটার নাম নাউন ক্লজ। ভেরি গুড। দে হায়ার্ড আ বিউটিফুল হোম। ওকে, একটু বলছিলাম ইট দ্বারা ফ্রেজ রিপ্লেস হয়, তাহলে দে হায়ার্ড ইট, বাক্য মিলে যায়, তাহলে এটাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি, তাই না? ওকে, পরেরটা, অ্যাজ আই ট্রাস্টেড মাই সেলফ। ওকে, বলো তো আমাকে এইটা কি ক্লজ? অ্যাজ আই ট্রাস্টেড, 4 নাম্বারটা। প্রত্যেকে 4-এর আনসার করতে থাকো। ওকে, অ্যাজ আই ট্রাস্টেড মাই সেলফ আই কান্ট ডু সাচ ডিডস। ওকে, 4-এর আনসারটা বলবা, পিন হয়েছে। ইয়েস, নাউন ফ্রেজ। 4-এর অ্যান্সারটা চাই, 4কে ফ্রেশে বলে ফেলো, 4 নাম্বারটা। ওকে, তো ব্যাপারটা হচ্ছে অ্যাজ আই ট্রাস্ট মাই সেলফ। এখানে খেয়াল করছো কিনা অ্যাজ দেওয়া আছে। মজা জিনিস শিখিয়ে দিই, অ্যাজ থাকলে চোখ বুঝে অ্যাডভার্ব দাগানো যাবে। অ্যাজ থাকলে অ্যাডভার্ব, অ্যাজ থাকলে অ্যাডভার্ব। অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, আনলেস, স্টিল, আনটিল, হোয়েনেভার, হোয়ারএভার, ইফ, আনলেস, চোখ বুঝে অ্যাডভার্ব, তাহলে ওটাকে অ্যাডভার্ব দাগাতে পারো। ওকে, তারপরে ছিল হচ্ছে রায়হান স্টুড ইন ফ্রন্ট অফ মি। ইন ফ্রন্ট অফ মি, এটা ডিপেন্ড করতেছে দুইটা ইসের উপরে। যদি অপশন ওয়াইজ হয়, ইন ফ্রন্ট অফ মি স্টুড কোথায় দাঁড়ালো, সেখানে আমরা নর্মালি আমার সামনে, তার মানে এটাকে অ্যাডভার্ব দাগাতে পারো। ওকে, কোথায়, হোয়ার। তারপরটা হচ্ছে টু টেল এ লাইস। একটু বলছিলাম যদি আমরা নর্মালি ইট দিয়ে রিপ্লেস করি, ইট। ওকে, ইট দিয়ে কিন্তু মিলে যায়, একটু আগে বলছিলাম ইট দ্বারা কিন্তু নাউন ফ্রেজ, নাউন ক্লজ মিলে যাবে। দ্য হাউস দ্যাট আই লিভ ইন, খেয়াল করছো কি না দ্যাট আছে, দ্যাটের আগে দ্য হাউস আছে, দ্য হাউস হচ্ছে নাউন, তার মানে এটা শিওর হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ব্যাপারটা একটু ক্লিয়ার করে ফেলো। উই প্লে ফুটবল ইন দ্য গ্রাউন্ড। ওকে, ইন দ্য প্লে গ্রাউন্ড প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। ওকে, উই প্লে ফুটবল ইন দ্য প্লে গ্রাউন্ড, তার মানে এইটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে দাঁড়াচ্ছি। ওকে, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। প্রিপোজিশনাল ফ্রেজে কিন্তু আরেকটা সংজ্ঞা আছে, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। ওইটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবেও দাগাতে পারবো, এবং এটাতে অপশন হিসেবে ওটা ছিল। ওকে, চলে আসো পরের কোয়েশ্চেনটা। ওকে, কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ ভেরি টাফ। খেয়াল করছো কিনা? যদি এটার নিচে ইট বসাই, তাহলে ইট ইজ ভেরি টাফ। ইট দ্বারা রিপ্লেস হলে সেটাকে কি বলছিলাম? নাউন ফ্রেজ বলছিলাম, নাউন ক্লজ বলছিলাম। তার মানে এটাকে কিন্তু তুমি নাউন হিসেবে দাগাতে পারতেছো। ওকে, তারপরটা পরিমণি, হু। খেয়াল করছো কিনা পরিমণি আছে আমাদের, তো হু আছে, হু এর আগে যদি থাকে নাউন, একটু আগে বলছিলাম, সেইটাকে কিন্তু আমরা দাগাবো হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ব্যাপারটা ক্লিয়ার কিনা? একটু আগে বলছিলাম যদি কখনো রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব, হ্যাঁ, এদের আগে যদি কখনো নাউন বা প্রোনাউন থাকে, সেটাকে তুমি অ্যাডজেক্টিভ দাগাবে, দেয়ার ইজ নো কনফিউশন। ওকে, তাহলে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব এদের আগে নাউন বা প্রোনাউন থাকলে সেটার নাম হলো অ্যাডজেক্টিভ সোজা হিসাবে। ওকে, ডু দ্য ওয়ার্ক অ্যাজ থাকলে বলছিলাম অ্যাডভার্ব, অ্যাজ থাকলে চোখ বুঝে অ্যাডভার্ব, অন্য কিছু দেখার দরকারই নাই। আই নো দ্য রিজন, ওয়াই আছে, ওয়াইয়ের আগে কি আছে? দ্য রিজন, নাউন, তার মানে শিওর একটা অ্যাডজেক্টিভ, 100% শিওর। আসো, হি বট আ রিং মেড অফ গোল্ড। ওকে, কি রিং, মানে আমাদের যদি সাবজেক্টকে মডিফাই করে, বলছিলাম অ্যাডজেক্টিভ, সাবজেক্টকে যদি মডিফাই করে তাহলে সেটা সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিলে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, মেড অফ গোল্ড, কিসের দ্বারা তৈরি? কি, রিংটা, তার মানে এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, হি টুক উইন ইন এডিশন টু পেপসি। ওকে, ওয়াইন। ওকে, হি টুক ওয়াইন। তো এখানে যেটা করবা সেটা হচ্ছে ইন এডিশন টু। খেয়াল করছো কি না? প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ।
তার মানে এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ দাগালে কোনো সমস্যা নাই। ওকে, হি র্যান উইথ গ্রেট স্পিড। ওকে, কেমন ভাবে হাবে জবাব দিচ্ছে, তার মানে শিওর এটা অ্যাডভার্ব। ওকে, ব্যাপারটা ক্লিয়ার কিনা? ওকে, আমরা এটা পড়ে ফেলছি, এই জন্য আমরা একটু দ্রুত মিলাচ্ছি। রাইটিং এ ডায়েরি ইজ ভেরি, ওকে খেয়াল করছো কিনা, এটাতে যদি ইট দিয়ে বসিয়ে দাও, ওকে ইট ইজ আ ভেরি গুড প্র্যাকটিস। ইট দ্বারা মিলে গেলে সেটা নাউন, ইট দ্বারা মিলে গেলে সেটা নাউন, যদি ইট দ্বারা মিলে সেটা নাউন। কি বলছি? সাবজেক্ট ভার্ব থাকলে ক্লজ, না থাকলে ফ্রেজ, সোজা হিসাব। ওকে, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন। ওকে, প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ। ওকে, প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ হলে কি বলছিলাম? 17 নম্বরে আনসারটা যেমন সবাই লিখবা 17। ওকে, যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয়, প্রিপোজিশন দিয়ে যদি শেষ হয়, তাহলে সেটাকে কি লিখেছিলাম? 17 আনসারটা করে ফেলো সবাই। ওকে, 18 নম্বরটা, 18 নম্বরে ছিল হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার। ওকে, খেয়াল করছো কিনা, এখানে দ্যাট আছে, দ্যাটের আগে কি আছে? দ্যাটের আগে কিন্তু হিজ ড্রিম আছে, তার মানে এটা শিওর অ্যাডজেক্টিভ। ওকে, এই হচ্ছে থিওরি। একটু আগে যা বললাম, ইট দ্বারা যদি রিপ্লেস হয় সেটা নাউন, যদি ওয়েন, হোয়ার, হাউ বা ওয়াই থাকে এবং তার আগে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, ভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব। তবে নর্মালি হোয়েন, হোয়ার, হাউ বা ওয়াইয়ের জবাব যদি ভার্বের কাছে পাও তাহলে সেটা হয়ে যাবে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ। ওকে, সো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ ক্লিয়ার। ওকে, চলে আসো মিনি টেস্টের যেটা আমরা বললাম সেটা উত্তর আমরা করেছি, সলভ করে ফেলছি। আমাদের ইংলিশে প্রায় কয়েকটা ভার্ব ঘোলায়, যার ভিতরে লাই, লে, হ্যাঁ প্রচুর পরিমাণে কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসে। যেমন আমরা সবাই জানি লাই, লে, লেইন কিন্তু, হ্যাঁ ওকে, লাই যদি সেটা শোয়া বা বিশ্রাম নেওয়া হয় তাহলে সেটা লে বা লেইন। যদি মিথ্যা বলা হয় সেটা লাইট এবং লাইট। ওকে, আর যদি লে রাখা হয় তাহলে সেটা লেইড এবং লেইট। যদি বলা হয় ডিম দেওয়া, মনে করো তুমি ডিম দিচ্ছ, ও তুমি তো ডিম দিবা না, তো সেটা যদি হয় তাহলে সেটা লেইট এবং লেইট, মনে করো হাঁস মুরগি দিচ্ছে যেটা। ওকে, খেয়াল করছো কি না, লাই এবং লে মিনিং কিন্তু আলাদা, হ্যাঁ ওকে। তাহলে আবার বলি, লাই থেকে হয় যেটা আমরা যদি শোয়া বা বিশ্রাম নেওয়া বুঝি তাহলে সেটা লে এবং লেইন। যদি হয় লাই মিথ্যা বলা, সেটা লাইট এবং লাইট। যদি লে হয় সেখান থেকে হয় লেইট এবং লেইট, আর যদি হয় লে ডিম দেওয়া সেটা হচ্ছে লেইট লেইট। ওকে, চলে আসবো কোয়েশ্চেন সেশনে। আমাদের এখান থেকে কোয়েশ্চেন এসে কয়েকবার, এবং আমরা যদি এভাবে বলি, খেয়াল করো, যদি বলা হয় আই লেইড দ্য বুক অন দ্য টেবল। ওকে, এখানে লাইট লিখছে কিন্তু লাইট কিন্তু লাই থেকে আসছে, রাখা ইংরেজি হচ্ছে লেইট, তার মানে এটা ইনকারেক্ট। হি লেইড ডাউন টু রেস্ট, খেয়াল করছো কি না, লেইড ডাউন, লে ডাউন কিন্তু রেস্টের জন্য সেটা সাহিত্য। ওকে, দ্য হেন হ্যাজ লেইন হবে না কিন্তু, এটা কিন্তু হবে লেইড, খেয়াল করছো কি না। ওকে, চলে আসবো কুইজ সেশনে। আসো এবার তোমরা আনসার করবা। এটা হচ্ছে হাউ মেনি এগস হ্যাভ ইউ, যদি বলা হয় যে এভাবে হ্যাভ ইউর হেন্স, তারপরে ছিল হচ্ছে ড্যাশ দিস মান্থ। এবার আমাকে কোয়েশ্চেনে আনসার করবা, সেটা হচ্ছে যে এখানে উত্তরটা কি হবে। হ্যাঁ ওকে, তো এইটার আনসারটা আমরা দেখবো কমেন্ট সেকশনে, দেখি কার হয়। ওকে, চলে আসো। আমরা প্রায় 50 বা তার চেয়ে একটু বেশি সামনে আগাবো। কষ্ট করে তোমরা একটু জাস্ট নোটগুলো লিখে রাখবে। এবং ব্যাপারটা এরকম যে আমাদের বুস্টার বুক থেকে প্রতি বছর কমন আসতেছে, এবং তোমরা একেবারেই সুন্দরভাবেই কোশ্চেনগুলো সব আমাদের অনলাইন ক্লাস থেকে তোমরা রিপিট পাবে ইনশাল্লাহ, শিওর। আর আমরা অনলাইন ক্লাসে চেষ্টা করতেছি প্রত্যেকেই যে একেবারে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। খেয়াল করো, তাহলে যদি বলা হয় হাউ মেনি এগস হ্যাভ ইয়োর হেন্স লেইন, লেইট, লে নাকি লাইট। ওকে ওকে, কমেন্টে জানাও এখানে এ বি সি নাকি ডি, কোনটা হবে উত্তর। ওকে, দেখি ফাইজা লিখে ফেলছো লেইট, ফাতেমা লিখছো ওকে, ইয়াসমিন লিখেছো, এসান লিখেছো লেইট। ওকে, আব্দুল ফাহাদ লিখেছো ওকে, ভেরি গুড। শশী রহমান ওকে, লেইট লিখে ফেলেছো। ওকে, ম্যাক্সিমামরা উত্তর সঠিক দিয়ে ফেলেছ, লেইট। ওকে, চলে আসবো আমরা পরের সেশন। পরেরটা হচ্ছে রাইজ, এটা নিয়েও কিন্তু ভোলায় আমাদের, হ্যাঁ রাইজ, রোজ, রাইজেন, রেইজ রেইজ রেইজ। এখানে ব্যাপারটা একটু খেয়াল করবে, সেটা হচ্ছে রেইজ মানে হচ্ছে উত্তোলন করা, ওঠানো। ওকে, আর যদি বলা হয় থাকে আমাদের রাইজ, যেটা ঘুম থেকে ওঠা বা দাম বাড়ানো। ওকে, তো এখন যদি বলা হয় এরকম যে আমাদের কোয়েশ্চেন হিসেবে এসেছিল, এভাবে আসছিল যে মাদার রেইজেস ভেরি আর্লি। ওকে, খেয়াল করছো কিনা, রেইজেস যদি বলা হয় রেইজেস, মানে নিশ্চিতভাবে বুঝতেছি রাইজ মানে হচ্ছে ওঠা, ভেরি আর্লি লেখা আছে। ওকে, আর যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে এখানে দুটা জিনিস, রেইজ যেটা এরপরে অবজেক্ট থাকে,
হ্যাঁ, এটার পরে অবজেক্ট থাকে না হচ্ছে আমাদের কোথায়, রাইজের পরে। ওকে, ব্যাপারটা তাহলে দ্য বক্স ইজ টু হেভি আই ক্যানট, ওকে রাইজ, এটা রাইজ না, এটা হবে রেইজ। তোলা হচ্ছে রেইজ, জাগা হচ্ছে নর্মালি রাইস, বা বৃদ্ধি পাওয়া হচ্ছে রাইস। ওকে, চলে আসো এবার নিচে একটা আমাদের কুইজ সেশন আছে, কুইজে তোমরা লিখবা। সেটা হচ্ছে যদি বলা হয় দ্য প্রাইস অফ রাইস ইজ রেইজিং নাকি হচ্ছে রাইজিং নাকি রেইজড। ওকে, এইটা একটু কমেন্টে জানাবে প্রত্যেকে যে আমাদের এইখানে উত্তর কি হবে। ওকে, বৃদ্ধি পাচ্ছে দাম। ওকে, যদি দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তাহলে সেখানে কি হবে? ওকে, দ্য প্রাইস অফ রাইস ইজ, ওকে রাইজেস লেখা যাবে না, রাইজেসকে লিখলে আবার খেয়াল করছো কি না, ইজ দেওয়া আছে, তাহলে ইজ দিলে সেটা তো রাইজেস হওয়ার। ওকে, এখানে জাস্ট খেয়াল করবে, এখানে হচ্ছে আমাদের কি হবে, ওকে রাইজিং না রেইজিং। ওকে, কমেন্টে জানো তো রাইজিং নাকি রেইজিং। ওকে, অনিন্দিতা জানিয়ে ফেলেছো রাইজিং, ভেরি গুড। ফাইজা জানিয়েছো ওকে রাইজিং। ওকে, দ্য প্রাইস অফ রাইস ইজ রাইজিং, ভেরি গুড। ওকে, অনেকে জানিয়ে ফেলেছো, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে রাইজিং, বৃদ্ধি পাওয়া। আচ্ছা, এবার যেটা আসবো সেটা হচ্ছে ইংলিশে যদি কখনো এমন হয় যে কয়েকটা জিনিস আমাদের এই জায়গার থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, বিগত সালে অনেকবার আসছে। একটু রুলটা এভাবে লেখা আছে যে ক্লজ, কালেকটিভ নাউন, টাইম, এটাকে আমি একটু শর্টকাটভাবে লিখে দিই। তোমরা জাস্ট যেটা করবা সেটা হচ্ছে মনে রাখবা এইভাবে, সেটা হচ্ছে TMDW। হ্যাঁ, TMDW, সুন্দর করে লিখে ফেলো TMDW। হ্যাঁ, TMDW। ওকে, প্রত্যেকে লিখে ফেলো TMDW। হ্যাঁ, TMDW। যদি কখনো থাকে হচ্ছে টাইম থাকে, ইংলিশ সেন্টেন্সে মনে করো তুমি পেয়েছো টাইম। ওকে, যদি পাও হচ্ছে মানি। হ্যাঁ, টাইম মানি, টাইম মানি। অথবা যদি পাও ডিস্টেন্স, টাইম মানি ডিস্টেন্স। ওকে, অ্যান্ড ওয়েট। ওকে, অ্যান্ড ওয়েট, WEIGHT, ওয়েট। চারটা জিনিস কি বলছি, TMDW। হ্যাঁ, টাইম মানি ডিস্টেন্স ওয়েট। এই চারটা জিনিস যদি বাক্যে থাকে এবং এরা যদি একক বোঝায়, এবং এই জিনিসটা যদি একক বোঝায়, তখন ভার্বটা হয় সিঙ্গুলার। সুন্দর করে লিখে ফেলো TMDW। হ্যাঁ, TMDW, টাইম ডিস্টেন্স মানি অ্যান্ড ওয়েট। ওকে, টাইম মানি ডিস্টেন্স ওয়েট, প্রত্যেকে লিখে ফেলো TMDW। TMDW, প্রত্যেকে লিখে ফেলো TMDW। কমেন্টে লিখে ফেলো TMDW। হ্যাঁ, টাইম মানি ডিস্টেন্স অ্যান্ড ওয়েট, এরা যদি বাক্যের কোনো সাবজেক্ট হিসেবে বসে এবং এরা যদি একক বসে, তখন ভার্বটা হবে সিঙ্গুলার। হ্যাঁ, তখন ভার্ব লিখবো সিঙ্গুলার। খেয়াল করছো? ওকে, যেমন এছাড়া বইয়ের নাম, দেশের নাম, এগুলো সিঙ্গুলার। ব্যাপারটা যেন মনে থাকে, বইয়ের নাম, দেশের নাম, কোম্পানির নাম, এগুলো সিঙ্গুলার। ওকে, তাহলে আবার বলি TMDW মানে টাইম মানি ডিস্টেন্স অ্যান্ড ওয়েট, প্রত্যেকে লিখে ফেলো। ওকে, আর বইয়ের নাম যদি পাও, যদি কখনো পাও বইয়ের নাম যদি হয় সেটা সিঙ্গুলার, দেশের নাম যদি হয় সেটা সিঙ্গুলার হবে, কোম্পানির নাম যদি পাও তাহলে সেটাও সিঙ্গুলার। বই, দেশ, কোম্পানি, অর্গানাইজেশন, এগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হিসেবে দেওয়া হয়। যেমন অ্যারাবিয়ান নাইটস, ছোট্টবেলা আলিফ লালা দেখছি আমরা সবাই, তো আলিফ লালার ইংরেজি নাম হচ্ছে অ্যারাবিয়ান নাইটস। তাহলে বইয়ের নাম ভার্ব হবে সিঙ্গুলার। প্রচুর আসে কিন্তু কারেকশন, বিগত যদি 22 বছর বলি তাহলে অনেকগুলো কারেকশন আমাদের এসছে। $10,000 ইজ, খেয়াল করছে কিনা, $10,000 বলে কিন্তু বললাম এ লট অফ মানি। এ বললে এখানে একক বোঝাচ্ছে, তাই ভার্বটা হয় সিঙ্গুলার। 10 miles is too far to walk, খেয়াল করছো কিনা, too far to walk, 10 miles এখানে একক বোঝাচ্ছে, সেই জন্য আমরা এখানে ভার্ব লিখছি ইজ। ফিজিক্স, পঠিত সাবজেক্ট, এবং ফিজিক্স কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, জানি কিনা, তাহলে এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। $50 is my cash, এখানে একক বোঝাচ্ছে, তার মানে ভার্ব হবে সিঙ্গুলার। তার মানে একক, দূরত্ব, ওজন, বয়স বা সময়, এগুলো কিন্তু সিঙ্গুলার। ওকে, সুন্দর করে খেয়াল করো। তাহলে TMDW, হ্যাঁ TMDW, খেয়াল রাখবে TMDW। ওকে, তো এই চারটা জিনিস যখন বাক্যের সাবজেক্ট, তোমার ভার্ব সিঙ্গুলার, দের ইজ নো কনফিউশন। ওকে, এরা যদি একক বোঝায় তখন ভার্বটা লিখবো সিঙ্গুলার। প্রত্যেকে লিখে ফেলো TMDW। হ্যাঁ, TMDW। ভার্ব হবে কি, ভার্ব হবে হচ্ছে সিঙ্গুলার। একটা কনফিউশনের জায়গা আছে, সেটা হচ্ছে ইংলিশে প্রায় কালেকটিভ নাউন নিয়ে ঘোলায়। তোমরা অনেকবার কোশ্চেন ব্যাংক পড়ার সময় বাচ্চা হয়তো বা এই কোশ্চেনটা, এটা হচ্ছে আমাদের ইংলিশে যেটা ঘোলায় সেটা হচ্ছে কালেকটিভ নাউন যখন সমন্বিত হবে, একতা বোঝায়, মনে করো কালেকটিভ নাউন একসাথে একক বুঝিয়েছে, তখন কিন্তু আমরা ভার্বটাকে সিঙ্গুলার লিখি, এবং এরা যদি ভিন্নতা বোঝায়, আলাদা মত পোষণ করে, তখন ভার্বটা হয় প্লুরাল। যেমন দ্য জুরি হ্যাজ অ্যাপ্রুভড দ্য বিল, খেয়াল করছো কিনা, তারা এককভাবে কিন্তু সম্মত হয়েছে
এই জন্য আমরা এখানে কিন্তু আমরা কি করলাম, ভার্ব যেটা লিখছিলাম সেই ভার্বটা কিন্তু লিখছি কি, ভার্বটা কিন্তু লিখছি হচ্ছে আমরা সিঙ্গুলার লিখছি, খেয়াল করছো কিনা, ভার্ব এখানে হয়ে গেছে সিঙ্গুলার। আর এরা যদি আলাদা মত পোষণ করে, যেমন দ্য জুরি হ্যাভ ডিভাইডেড দেয়ার ওপিনিয়ন্স, দেখো মত কিন্তু আলাদা হয়ে গেছে, তার মানে এখানে হচ্ছে হ্যাভ। ওকে, তাহলে কালেকটিভ নাউন যদি একমত হয়, একই মত পোষণ করে, ভার্বটা হবে সিঙ্গুলার। ভিন্ন মত যদি পোষণ করে তাহলে ভার্বটা হবে প্লুরাল। ওকে, চলে আসো আমরা পরের রুলে চলে আসবো। ওকে, পরে যে রুলটা সেটা হচ্ছে ইংলিশে কনফিউজিং কয়েকটা প্রোনাউন আছে, যে প্রোনাউনগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে তখন তুমি কোয়েশ্চেনের আনসার কীভাবে করবা, মাঝে মাঝে এটা ঘোলাতে পারে। হ্যাঁ, ওকে, প্রচুর কনফিউজিং কোয়েশ্চেনটা, এবং এইটা মনে রাখার একটা শর্টকাট বুদ্ধি আছে, এটা আমাদের রুল নাম্বার 50। ওকে, রুল নাম্বার 50-তে যেটা করবা সেটা হচ্ছে কাজ করতে পারো, এগুলো এলোমেলো করা আছে, এটাকে যদি একসাথে করি তাহলে সেটা হয় হচ্ছে সানি, হয় এস, তারপরে এ, তারপরে হয় এন, তারপরে হয় ই। হ্যাঁ, সানি, জাস্ট খেয়াল রাখবে SANE, কি বলছি, SAN এবং ই। বাকি যদি সানি অর্থাৎ এই প্রোনাউনগুলো থাকে, এখানে এস বলতে কাকে বুঝিয়েছি, আমি এস বলতে বুঝিয়েছি হচ্ছে সাম, এ মানে হলো এনি, এন মানে হলো নো, আর ই মানে হলো এভরি। ওকে, একটু লিখে ফেলো, সানি প্রত্যেকে কমেন্টে লিখে ফেলো, সাম, এনি, নো বা এভরি। হ্যাঁ, সাম, এনি, নো বা এভরি, প্রত্যেকে একটু কমেন্টে লিখে ফেলো, সাম, এভরি, নো বা। ওকে, তো সাম, এগুলো নিউমোনিক দিয়ে না পড়লে তুমি ডিরেক্ট মনে রাখতে পারবা না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এটা একবারে তুমি মনে রাখতে চাইলে অনেকগুলো রুলস হয়ে যাবে, তাতে হয়ে যাবে রাইট ফর্মস অফ ভার্বে প্রায় 142টা রুল হয়ে যাবে। জাস্ট এটা ছাড়া উপায় নেই, এখন নিউমোনিকে পড়া লাগবেই, উপায় নেই, কারণ না হলে তোমার মনে থাকবেই না। তুমি এটা 12টা একবারে তুমি মনে রাখতে চাইলে রাখো, কোনো সমস্যা নেই। যার নিউমোনিক ভালো লাগবে না সে ডিরেক্ট পড়ো, আই হ্যাভ নো কমপ্লেইন, নো প্রবলেম। কিন্তু এটা নিউমোনিক ছাড়া হয় না। আমি নিজে বিসিএস পর্যন্ত এটা ট্রাই করে দেখেছি যে আমার একেবারে কোথাও ঘোলাই নাই। তাহলে সাম, এনি, নো বা এভরি। ওকে, খেয়াল রাখবে এদের সাথে যদি যোগ হয় বডি, কি যোগ হয়, বডি। ওকে, অথবা হচ্ছে ওয়ান, অথবা থিং, কি বলছি, বডি, ওয়ান বা থিং। ওকে, যদি কখনো যোগ হয় সাম, এনি, নো বা এভরির সাথে, যে বডি, ওয়ান বা থিং। ওকে, যার ব্রেন অনেক ভালো তাকে নিয়ে আমাদের কোনো কমপ্লেইন নাই, তুমি তোমার ডিরেক্টভাবে পড়ো, আই হ্যাভ নো কমপ্লেইন। বাট আমাদের মতো যারা অ্যাভারেজ ব্রেনের, তারা জাস্ট ইউ ক্যান অ্যাপ্লাই দিস প্রসেস, 100% বিসিএস পর্যন্ত কাজে দিবে, অ্যাডমিশন টেস্ট তো দূর কি বাদ। ওকে, 100% শিওর তোমার এই প্রসেসে দ্রুত মুখস্থ হয়ে যাবে। ওকে, কারণ এইগুলো আমাদের মাস্টার বলে যে একটা বই আছে বাজারে, একটা বিশাল বড় একটা বই আছে ইংরেজি, যেটা আমরা স্কিপ করে যাই সবসময়, আমরা কিন্তু মেড ইংলিশ দিয়ে পড়াচ্ছি। আমি নিজেও আমার পার্সোনাল ব্যাচে মেড ইংলিশ থেকে পড়াই। দেখা যাচ্ছে যে রাইট ফর্মস অফ ভার্বের প্র্যাকটিস আছে 1200। হ্যাঁ, এই রুলগুলো 1200টার মতো হচ্ছে আমাদের এমসিকিউ দেওয়া আছে একটা বইতে, আমরা বইটা স্কিপ করে যাচ্ছি, এবং আমরা নর্মালি হচ্ছে বইটা স্কিপই করি ম্যাক্সিমাম টাইম। তো এই যে রুলগুলো ভেঙে ভেঙে দেওয়া আছে ওখানে, জাস্ট একবারে জাস্ট আমাদের যে বুস্টার বুকে এক জায়গায় করে দিয়েছিলাম আমরা, ওটাকে আরও শর্টকাটভাবে মনে রাখা যায় এইভাবে, সাম, এনি, নো বা এভরি। খেয়াল করো, সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি। অথবা যদি এইভাবে বলি যে আমরা ওয়ান দিয়ে যদি যোগ করো, সামওয়ান, এনি ওয়ান, নো ওয়ান, এভরি ওয়ান, সামথিং, এনিথিং, নাথিং বা এভরিথিং। এদের পরে যখন ভার্ব বসবে তখন ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, তাহলে ব্যাপারটা এরকম, যদি বলা হয় এভরিবডি হ্যাভ নাকি হ্যাজ, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। এভরিথিং হ্যাভ নাকি হ্যাজ, হ্যাজ সিঙ্গুলার। সামবডি হ্যাভ নাকি হ্যাজ, হ্যাজ সিঙ্গুলার। নোবডি হ্যাভ নাকি হ্যাজ, হ্যাজ সিঙ্গুলার। দেখো কত ইজিলি মনে রাখা গেল। তুমি যদি সলিডভাবে পড়তে যাও এই 12টাই তোমার মনে থাকবে না। ওকে, দেখা যাবে তোমার 12 বার পড়া লাগবে। পড়াটা তো কমিয়ে নিয়ে আসতে হবে, পড়াটাকে এক্সাজারেট করে বৃদ্ধি করার কোনো সুযোগই নেই। এবছর টাইম খুবই কম। যারা এগুলো আউলফাল কথাবার্তা বলে তারা আসলে নিজেরা বোকার স্বর্গে বসবাস করতেছে। ওকে, জাস্ট শর্টকাট প্রসেসরে ইংরেজি দাগালে কোশ্চেন মিলাইতে পারবা না শিওর। 30 সেকেন্ড পাবা একটা কোয়েশ্চেন দাগানোর, 33 সেকেন্ড হচ্ছে ওয়েমারে দাগানোর। ইউ শুড অ্যাপ্লাই দিস প্রসেস, অ্যাবসলুটলি অ্যাপ্লাই করতেই হবে, নাহলে সলিডভাবে তুমি পড়ে এবার মনে রাখতে পারবা না। গত বছর ছিল 4.5 মাসের অ্যাডমিশন সেশন ছিল, এবার তো খুবই কম সময়টা। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের অলমোস্ট রুলসের ব্যাপার। অনেকেই আমাকে একটা জিনিস শেয়ার করে, সেটা হচ্ছে যে ইংরেজিতে ভোকাবুলারি যে পার্টটা আছে, এই ভোকাবুলারি পার্টটা আমাদের অনেকের মনে থাকে না। আমি জাস্ট আগামী 10-15 মিনিটের ভিতরে ইংরেজি গুছিয়ে পড়ার শর্টকাট কিছু প্রসেস বলে যাচ্ছি। এই প্রসেসটা অ্যাপ্লাই করলে ইংরেজি খুব সহজ, ইংরেজি হয়ে যাবে তোমার কাছে পানির মতো। 33 সেকেন্ডে তুমি 20 সেকেন্ডে কোয়েশ্চেন পড়ে
বাকি যদি বলা হয় যে 13 সেকেন্ড তুমি কোশ্চেন দাগাতে পারবা যদি তুমি আমার এই প্রসেস ফলো করো। ইংলিশ গ্রামারের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে ভোকাবুলারি পার্ট। এই ভোকাবুলারি পার্ট নিয়ে অনেক কনফিউশন তৈরি হয় বাচ্চাদের। মেইনলি তোমরা যেটা ফেস করো সেটা হচ্ছে ভোকাবুলারি পার্টটা প্রচুর মুখস্থ করাটা আসলে অবৈজ্ঞানিক। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এগুলো লাগেই না। আসো আমরা নর্মালি আমি কিছু শর্টকাট প্রসেস দেখাই যাচ্ছি, যে প্রসেসগুলো তোমাকে প্রচুর কাজে দিবে তোমাকে অ্যাডমিশন টেস্টে। যেমন আমরা স্পেলিং পড়বো মোটামুটি 10-15-20টার মতো স্পেলিং, মাত্র 2 মিনিট লাগবে। প্রত্যেকে 2 মিনিট ধৈর্য নিয়ে বসো। ইনশাল্লাহ ইংরেজি তোমার কাছে পানির মতো মনে হবে এবং একটু পার্টিসিপেট করবে প্রত্যেকেই। যেটা লিখবো সাথে সাথে তোমরা কমেন্ট সেকশন, ওকে, কমেন্টে জানাবে আমাকে। ওকে, নেটওয়ার্ক ঠিক আছে? নেটওয়ার্ক ঠিক আছে? ওকে, সো আমাকে একটু কমেন্টে জানাবে প্রত্যেকেই যে আমাদের আসো ইংরেজিতে তুমি বানান স্পেলিং নিয়ে প্রচুর কনফিউশন তৈরি হয়। বিগত 10-15 বছরে বানান আসছে 9টা এবং রেগুলারলি বানান কিন্তু 13 সালে আসছে, 19 সালে আসছে, রেগুলারলি 2টা করে আসছে বানান। আসলে অ্যাসোসিয়েশন বানানটা প্রচুর ঝামেলা করে। এই বানানটা আমি যখন ফার্স্টে পড়েছিলাম তখন আমি এভাবে পড়েছিলাম যে SSI নেশন। ওকে, SSI নেশন। খেয়াল করো, অ্যাসোসিয়েশন বানানটা কিন্তু ঘোলায়। আমি মনে রাখি SSI নেশন দিয়ে। ওকে, SSI নেশন। যখন ফার্স্ট পড়তেছিলাম এস মানে হচ্ছে গাধা, আরেকটা এস মানে আরেকটা গাধা, আই মানে হলো আমি, নেশন মানে হলো জাতি। তো আমি এভাবে পড়তেছিলাম যে গাধার উপরে গাধা, তার উপরে আমি, তার উপরে জাতি। বা তুমি এভাবে মনে রাখতে পারো গাধা গাধা আমি জাতি। হ্যাঁ, গাধা গাধা আমি জাতি। ওকে, তাহলে SSI নেশন মানটা মনে রাখবো SSI নেশন দিয়ে। কি বলছি? SSI নেশন। ম্যালেরিয়া বানানটা প্রচুর আছে। ম্যালেরিয়া বানানটা আমি মনে রাখি মালারিয়া। কি বলছি? মালারিয়া। কি বলছি? মালারিয়া। একবার লিখে ফেলো, ম্যালেরিয়া হচ্ছে মালারিয়া। হ্যাঁ, ম্যালেরিয়া বানানটা মনে রাখবে মালারিয়া। লেফটেন্যান্ট বানানটা অনেকে কিন্তু লেফটেন্যান্ট হয়তো বা এফ খুঁজতে পারো, লেফটেন্যান্ট মানে কোনো এফই নাই। লেফটেন্যান্ট বানানটা মনে রাখবে এমনি, সেটা হচ্ছে লাই ইউ টেন অ্যান্ড। কি বলছি? লাই ইউ টেন অ্যান্ড মানে মিথ্যা তুমি 10 পিঁপড়া। লাই ইউ টেন অ্যান্ড, একবার লিখে ফেলো, লাই ইউ টেন অ্যান্ড, দিস ইজ লেফটেন্যান্ট। এই বানানে কিন্তু কোনো এফ নাই, তো তোমার আর উপায় নাই, নিমোনিক তো মনে রাখতেই হবে। কারণ তুমি তো নিমোনিক মনে না রাখলে তুমি তো এফ দাগিয়ে বাড়ি চলে আসবা শিওর। ওকে, সো লাই ইউ টেন দিয়ে লেফটেন্যান্ট বানান মনে রাখা যায়। ওকে, কোনো প্যারা নাই, ইনশাল্লাহ শিওর বানানটা মনে থাকবে। চলে আসো কর্নেল। কর্নেল বানানে আর কই? কর্নেল বানানে কোনো আর নাই। তো তাহলে নিশ্চিতভাবে এভাবে না পড়লে ভুল হবেই শিওর। কলোনেল। কর্নেল বানান হচ্ছে কলোনেল। কর্নেল, কলোনেল। হ্যাঁ, কর্নেল হচ্ছে কলোনেল। প্রত্যেকে লিখে ফেলো, কর্নেল হলো কলোনেল। ওকে, আসলে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন বানানটা আমি আজীবন মনে রাখি হল লুসি নেশন। কি বলছি? হল লুসি নেশন। লিখে ফেলো, হল লুসি নেশন। হল লুসি নেশন। ওকে, হ্যালুসিনেশন হচ্ছে হল লুসি নেশন। কি বলছি? হল লুসি নেশন। বানান জীবনে ভুলাবে না আর শিওর। হ্যালুসিনেশন বানানটা কেমনে মনে রাখবা? হল লুসি নেশন দিয়ে। হ্যাঁ, হল লুসি নেশন, দিস ইজ হ্যালুসিনেশন। আসো এবার পরেরটা ভলান্টারি। ভলান্টারি বানানটা আমি মনে রাখি হবে ভুল আন চারি। কি বলছি? ভুল আন চারি। ভুল আন চারি। লিখে ফেলো, ভুল আন চারি। ওকে, ভলান্টারি। রেস্টুরেন্ট বানানটা হচ্ছে রেস্টাউরেন্ট। কি বলছি? রেস্টাউরেন্ট। রেস্টাউরেন্ট। ওকে, রেস্টাউরেন্ট। ওকে, রেস্টাউরেন্ট। ওকে, রাইট, রেস্টাউরেন্ট। আচ্ছা, কমিটি। কমিটি বানানটা হচ্ছে কমিটি। কি বলছি? কমিটি। দিস ইজ কমিটি। 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 ওকে, বুকে। বুকেট বা বুকে যাই বলো। বুকেট বানানটা আমি একটু এইভাবে মনে রাখি বউ কুয়েত। বউ কুয়েত। বউ কোথায়? কুয়েতে। বউ কুয়েত। বউ কুয়েত। দিস ইজ বুকেট। নাহলে ঘোরাবে শিওর, কারণ তুমি এখানে বুকেট বানানে দেখবা ঝামেলা হবেই। ওকে, আসো ব্যাংকুয়েট। ব্যাংকুয়েট বানানটা আমি মনে রাখি হচ্ছে বান কুয়েত। কি বলছি? বান কুয়েত। ওকে, বুকেট হচ্ছে বউ কুয়েত, ব্যাংকুয়েট হচ্ছে বান কুয়েত। ওকে, জীবনে ঘোলাবে না কোনোদিনও। ওকে, বানান এইভাবে ছাড়া তুমি কীভাবে পড়বা বলো? তুমি যদি তোমার সলিড স্টাইলে পড়তে যাও তাহলে মনেই থাকবে না। ওকে, তাহলে আবার বলি, কর্নেল বানানটা হচ্ছে কলোনেল। হ্যালুসিনেশন বানানটা হচ্ছে হলুসিনেশন। যদি তুমি ভলান্টারি বানান মনে রাখতে চাওই তাহলে অবশ্যই তোমাকে ফলো করতে হবে এই প্রসেসে, ভুল আনচারি। রেস্টুরেন্ট বানানটা হচ্ছে রেস্টাউরেন্ট। কমিটি বানান হচ্ছে কমিটি। বুকেট বানান হচ্ছে বউ কুয়েত। বাংকুয়েট হচ্ছে বানকুয়েত। উপায় নাই। ওকে, চলে আসে পরের বানানগুলোতে। আমরা আর কয়টা বানান পড়বো, যেমন পড়বো হচ্ছে আমরা রিপিটিশন বানানটা। ওকে, রিপিটিশন বানানটা একটু আমি এইভাবে মনে রাখি সবসময়, সেটা হচ্ছে রি পি টি টি অন। কি বলছি? রি পি টি টি অন। লিখে ফেলো, রি পি টি টি অন। রিপিটিশন।
রি পি টি টি অন। ওকে, ক্যামোফ্লেজ বানানটা মনে রাখি আমি এভাবে, সেটা হচ্ছে ক্যামোফ্লেজ। কি বলছি? ক্যামোফ্লেজ বা ক্যামোফ্লেজ। হ্যাঁ, ক্যামোফ্লেজ। কলেরা বানানটা দেখলাম চলেরা লেখা আছে, তাহলে লিখে ফেলছি চলেরা। কলেরা মনে রাখবা কি দিয়ে? চলেরা। কলেরা চলেরা, কলেরা চলেরা। ওকে, 23 ম্যাথ কোশ্চেন রিনাইন্স। ওকে, রিনাইন্স বানানটা আমি মনে রাখি রিনা ইজ সেন্স। কি বলছি? রিনা ইজ সেন্স। লিখে ফেলো, রিনা ইজ সেন্স। ওকে, রিনা ইজ সেন্স। ওকে, রিনা ইজ সেন্স। দিস ইজ রেনেসা অথবা রিনাইন্স। আসো পরেরটা আর্কিওলজি ম্যাথ কোশ্চেন। আর্চায়োলজি, আর্চায়োলজি। ওকে, আর্চায়োলজি। আসো বিউরোক্রেসি। বিউরোক্রেসি বানানটা আমি মনে রাখি বুরিয়াক্রেসি, বুরিয়াক্রেসি, বুরিয়াক্রেসি। বিউরো বানান কিন্তু বুরিয়া, খেয়াল করছো কিনা? BUREAU, বিউরোক্রেসি। হ্যাঁ, বুরিয়াক্রেসি, বুরিয়াক্রেসি। কোশ্চেনের বানানটা মনে রাখবে কিভাবে? কোশ্চেন নাইরে, কোশ্চেন নাইরে। দিস ইজ কোশ্চেনের। কোশ্চেনের বানানটা হচ্ছে কোশ্চেন নাইরে, কোশ্চেন নাইরে। লিখে ফেলো কোশ্চেন নাইরে। কোশ্চেন কি? নাইরে, কোশ্চেন নাইরে। দিস ইজ কোশ্চেনিয়ার। আসো সুনামি বানান। সুনামি বানানটা মনে রাখবে পি সোনামি। কি বলছি? পি সোনামি। সোনামি বানান কি লিখবা? পি সোনামি, টি সোনামি, টি সোনামি। সোনামি হচ্ছে টি সোনামি। ওকে, সোনামি হচ্ছে টি সোনামি। নিউমোনিয়া হচ্ছে পি নিউমোনিয়া। ওকে, টি সোনামি। সোনামি বানান খেয়াল করছো কিনা? একটা টি বেশি। ওকে, টিটা বেশি। নিউমোনিয়া বানান হচ্ছে পি নিউমোনিয়া। হ্যাঁ, পি নিউমোনিয়া। ওকে, পি নিউমোনিয়া। সাইকোলজি বানান হচ্ছে পিসি চলো যাই। কি বলছি? পিসি চলো যাই, পিসি চলো যাই বা পিসাই চলো যাই। ওকে, পিসাই চলো যাই। ওকে, খেয়াল করো 20টা বানান পড়ছি 2 মিনিটে, জাস্ট 2 মিনিটে ক্লিয়ার হয়ে গেছে। আশা করি এই প্রসেসে কিছু কিছু প্রসেস কাজে দেয়, শিওর। ওকে, অনেকে ভুলভাল কথা না বলে জাস্ট ফলো করো তুমি প্রসেস, বিশ্বাস করো কোয়েশ্চেন বাঁধবে এবং কোয়েশ্চেন এক্সাম হলে ঘোলাবে না। ওকে, যদি বানানের এই টেকনিকটা ভালো লাগে তাহলে প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখে ফেলো সুপার। ওকে, সুপার টেকনিক লিখে ফেলো প্রত্যেকেই কমেন্ট সেকশনে যে টেকনিকটা ভালো লাগছে, সুপার টেকনিক। ওকে, আবার একটু বলি, আর্কিওলজি বানানটা হচ্ছে আর্চায়োলজি। বিউরোক্রেসি বানানটা আমি মনে রাখি বুরিয়াক্রেসি, বুরিয়াক্রেসি। কোশ্চেনের বানানটা আমি মনে রাখি কোশ্চেন নাইরে, কোশ্চেন নাইরে। ওকে, সুনামি বানান কিন্তু টি সুনামি। নিউমোনিয়া বানান কিন্তু পি নিউমোনিয়া। সাইকোলজি বানান কিন্তু পিসি চলো যাই। হ্যাঁ, পিসাই চলো যাই। সাইকোলজি বানান কি বলছি? পিসাই চলো যাই বা পিসি চলো যাই। হ্যাঁ, সাইকোলজি বানান হচ্ছে পিসি চলো যাই বা পিসাই চলো যাই। ওকে, এখন যদি অনেকে নর্মালি যদি পড়তে চাও, লেফটেন্যান্ট বানান কোনো এফ নাই, কর্নেল বানানে কোনো আর আছে? ওকে, এই প্রসেস ছাড়া খুব দ্রুত মুখস্থ করাটা একটু টাফ হয়ে যায়। ওকে, এইবার কমেন্টে একটু জানাতে হবে যে আমার এই টেকনিকটা আদৌ ইফেক্টিভ ছিল কিনা, নিউমোনিক কাজে দেয় কিনা, একটু আমাকে কমেন্টে জানাও। ওকে, একটু জাস্ট প্রত্যেকে লিখে ফেলো, যদি আমাদের টেকনিকটা ভালো লাগে লেখো সুপার। ওকে, সুপার টেকনিক লিখে ফেলো, প্রত্যেকে সুপার লিখে ফেলো। বিশ্বাস করো এইটা, এই প্রসেস বাদে তুমি যদি কোশ্চেন পড়তে যাও, বিলিভ ইট অর নট, কোশ্চেন ঘোলাবেই। এমনও বানান আছে সিজোফ্রেনিয়া, স্কিজোফ্রেনিয়া যে বানান, তুমি নর্মালি মনে রাখতে পারবে না। ওকে, সুপার টেকনিক লিখে দাও, প্রত্যেকে সুপার লেখো, প্রত্যেকেই। যদি ভালো লাগে বানানোর এই প্রসেসটা, তাহলে সুপার লেখো প্রত্যেকে কমেন্ট সেকশনে। আসো আরও কিছু জিনিস দেখি আমরা ইংরেজিতে। ওকে, বানান যখন তুমি, ওকে আমি বানান সলভ করেও দেখিয়ে দিয়ে যাচ্ছি। যখন তুমি বানান সলভ করবে, বানান সলভ করার সময় মনে করো এই তোমার কোয়েশ্চেন। ওকে, এই হলো তোমার কোয়েশ্চেন পেপার। ওকে, তো এখন তুমি কোয়েশ্চেন পেপারে কীভাবে তুমি বানান ওকে সলভ করবা। আসো, কোয়েশ্চেন পেপারে নর্মালি বানান সলভ করার সময় যেটা তুমি যে প্রসেস ফলো করবা সেটা হচ্ছে এই দেখো, রিনেন্স বানান। একটুই বলছিলাম রিনা ইজ সেন্স, খোঁজো কোনটা আছে রিনা ইজ সেন্স। ওকে, খুঁজে ফেলো কোনটা রিনা ইজ সেন্স, তোমার কমেন্টে জানিয়ে ফেলো। এই দেখো রিনা ইজ সেন্স মেলে নাই। ওকে, আমি যদি বলি এখানেই দেখবা মিলতেছে না। ওকে, আসো যেটা করবা রিনাইন্স। ওকে, এটা মেলে না, রিনা ইজ সেন্স মেলে না, কিন্তু খেয়াল করছো কোশ্চেন একটাই থাকতেছে বাদ, সেইটা যেটা বাদ থাকতেছে ওটাই উত্তর। আসো কোয়েশ্চেন আর বলছিলাম কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে, মেলে না, কোশ্চেন কোশ্চেন নাই রে, খেয়াল করছো কিনা কোশ্চেন নাই রে। ওকে, এইবার আসো উত্তর কোনটা, এ অথবা সি। ওকে, আমাকে জানাও কোয়েশ্চেন নাই রে কোনটায়। ওকে, কোয়েশ্চেন নাই রে কোনটায় আছে, এ বা সি খোঁজো। ওকে, এ অথবা সি, প্রত্যেকে আনসার করে ফেলো। এবং এই দেখো কোয়েশ্চেন STION নাই রে, এইখানে কিন্তু শর্ট আছে ওয়ার্ড, তাহলে ওয়ার্ড থাকলো, বাকি থাকলো কোনটা, যেটা বাকি ওইটাই উত্তর। আসলে ভলান্টারি একটু বলছিলাম ভুল, আনটারি, ভল আনটারি, ভল আনটারি, টারি ভলান্টারি বলছিলাম, কিন্তু মনে আছে কিনা ওয়ার্ডটা, আমরা একটু আগে যে ভলান্টারি বানান পড়লাম,
এই দেখো ভলান্টারি যে বানান তুমি পড়ছো সেই বানানে হচ্ছে এই যে ভলান্টারি, TARY কিন্তু, হ্যাঁ, TARY। এবার তুমি কোয়েশ্চেন রিপ্লেস, অর্থাৎ এগুলোকে বলে অপশন এলিমিনেশন। এবার তুমি অপশন এলিমিনেশন শিখে ফেলো। ওকে, দেখো ভলান্টারি যদি বলি আমরা, তো এখানে হচ্ছে ভলান্টারি, ওকে, এটা তো হচ্ছেই না, বাদ। ওকে, ভলান্টারি, ভলান্টারি, ওকে, ভলান্টারি, এটাও মিলতেছে না। ওকে, তাহলে এবার আনসার করে ফেলো বি নাকি সি। আমি ক্লু বলে দিছি, তোমরা আনসার করে ফেলবা। সুনামি বানান, একটু বলছিলাম টি সুনামি, তাহলে এটা হয় না, এটা হয় না, এটা হয় না। উত্তর কোনটা হয়? উত্তর হয় প্রথমটা। লেইজার বানানটা হচ্ছে লেইশিওর, 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 ওকে, লেইশিওর মেলে না। ওকে, এটা হচ্ছে লেইশিওর, মিলতেছে না, লেইশিওর, এটাও মিলতেছে না। বাকি থাকলো কোনটা? একটাই বাকি আছে। এইগুলোকে বলে অপশন এলিমিনেশন। হ্যাঁ, এটাকে বলে অপশন এলিমিনেশন। এই প্রসেসে কোশ্চেন দাগালে কোশ্চেন তো আর হবেই শিওর, 100%। অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট, ওকে, অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট মেলে না, অ্যাসেসমেন্ট মিলবে না, অ্যাসেসমেন্ট মেলে নাই। বাকি আছে কোনটা? একটাই আছে বাকি। লেফটেন্যান্ট, একটু বলছিলাম লাই ইউ টেন অ্যান্ড, লাই ইউ টেন অ্যান্ড, এই দেখো একটাতে মিলে গেছে, এটাই উত্তর। আচ্ছা, এন্টারপ্রেনার ম্যাথ কোশ্চেন কিন্তু 19 সালের। ট্রিপ্রিনিউর, ট্রিপ্রিনিউর, এটা মনে রাখবে, ট্রিপ্রিনিউর, ওকে, ট্রিপ্রিনিউর, ওকে, ট্রিপ্রিনিউর মেলে নাই, ট্রিপ্রিনিউর মেলে না, ওকে, ট্রিপ্রিনিউর, ওকে, TREPRENEUR, কি বলছি? TREPRENEUR, তাতে মিলে যাবে। ওই দেখো মিলে গেছে কোশ্চেন। ওকে, আসলে একটু বলছিলাম অ্যাসেসিনেশন, SSINation, SSINation, ওকে, SSINation, SS, ASS মেলে নাই, হবে না। ASS মেলে নাই, হবে না। ASS আই নেশন, এই দেখো বানানে ভুল আছে, উত্তর থাকে একটা, এটাই উত্তর। কর্নেল বানানো বলছিলাম চলোনেল, চলোনেল মেলে না, ওকে, ক্রস, চলোনেল, কর্নেলের কে না, এটাও না, তাহলে উত্তর এটা। এগুলোকে বলে অপশন এলিমিনেশন। এই প্রসেসে দাগালে তোমার কোয়েশ্চেন বা মানে 100% শিওর কোয়েশ্চেন হবেই, এবং তুমি শিওর শতভাগ কোশ্চেন দাগাতে পারতেছো। আমি একটু সিনোনিম অ্যান্টোনিম একটু দেখিয়ে নিব অল্প একটু। এবং আমাদের অনেকেরই অ্যালার্জি আছে এরকম, যে সিনোনিম অ্যান্টোনিম পড়তে ভালো লাগতেছে না, বা আমরা সামনে পড়া দিব তোমাদের সিনোনিম অ্যান্টোনিম। আমাদের মিড ইংলিশের আপাতত আমাদের নেক্সট দিন পার্সো স্পেস, এভাবে করে আমরা টপিক ওয়াইজ এবার পড়তেছি। এই ভার্সনে তোমাদের প্রতিটা টপিকই পাবে। ইংলিশে যত কনফিউশন ছিল সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, শিওর। এবারে কাজটা হচ্ছে ইংরেজিতে একটা বড় প্রবলেম হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এটা একটা কনফিউজিং টপিক, কিন্তু এটা মনে রাখতে কষ্ট হয়। আমি তোমাদের মনে রাখতে একটা ছোট্ট শর্টকাট প্রসেস বলতেছি। এই প্রসেসে ওয়ার্ডকে ওয়ার্ড দিয়ে মনে রাখা যায়। এই প্রসেসটা তুমি যদি ফলো করতে পারো, তোমার সিনোনিম অ্যান্টোনিম ঘোলাবে না। আমরা প্রায় 200-300 বাছাইকৃত ওয়ার্ড তোমাদেরকে এক জায়গায় করে দিলে কোশ্চেন ভাববে ইনশাআল্লাহ, শিওর। এবং যেটা করবা সেটা কি, একটু ওয়ার্ডকে ওয়ার্ড দিয়ে ভেঙে মনে রাখা যায়। যেমন প্যালাটেবল মানে হচ্ছে সুস্বাদু, ডেলিশিয়াস, কিন্তু পরীক্ষায় ডেলিশিয়াস না এসে আসতেছে প্যালাটেবল রিসেন্টলি। যেটা করতে হবে সেটা হচ্ছে আমি জাস্ট ওই ওয়ার্ডটাকে একটু এইভাবে মনে রাখি। দেখো ওয়ার্ডকে ওয়ার্ড দিয়ে মনে রাখা যায়। আমি দেখলাম ওয়ার্ডের ভিতরে 2টা পার্ট আছে, ওকে, আমাদের এই ওয়ার্ডের ভিতরে পার্ট হচ্ছে 2টা। আর তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে প্যালেটেবল ওয়ার্ডটাকে তুমি মনে রাখবে একটু আমার মতো করে, তাহলে মনে থাকবে শিওর। আমি মনে রাখি হচ্ছে প্রথমে হচ্ছে পেলেট, তারপর হচ্ছে টেবিল। খেয়াল করছো কি না, ওয়ার্ডটার ভিতরে পেলেট লেখা আছে, ওকে, তার সাথে আবার টেবিল কথাটা লেখা আছে, ওকে। এইবার যদি বলি ডাইনিং টেবিলে মনে করো প্লেট আছে, তাহলে ডাইনিং টেবিলে যদি প্লেট থাকে তাহলে সেই প্লেটে কি থাকে? খাবার থাকে, ওকে। খাবারটা কেমন হয়? খাবারটা সুস্বাদু হয়। তাহলে প্যালাটেবল ওয়ার্ডটাকে আমরা সবাই মনে রাখবো কি দিয়ে? প্লেট আর টেবিল দিয়ে মনে রাখো, মনে থাকবে। তাহলে প্যালাটেবল ওয়ার্ডটাকে জাস্ট প্রথম অংশ হচ্ছে প্লেট, তারপরের অংশ হচ্ছে টেবিল। প্লেট ডাইনিং টেবিলে, তার মানে শিওর খাবার, খাবারটা কেমন সুস্বাদু। মরিবান্ড প্রায় আসে, ডাইং বা অ্যাবাউট টু ডাই। মরিবান্ড ওয়ার্ডটাকে আমি একটু মনে রাখি এভাবে, মরি বান্না বলে বলতে পারি বান্দা, অর্থাৎ আমরা যদি এইভাবে বলি যে মরি, ওকে, মরি না বলে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে মরি না বলে তুমি এখানে বলতে পারো হচ্ছে মরা বলতে পারো, ওকে, মরা, ওকে। আর বান্না বলে বলতে পারো বান্দা, ওকে। তাহলে যদি বলি আল্লাহর বান্দা মরতেছে মরতেছে, তার মানে মরিবান্ড, মৃতপ্রায়। দেখো ওয়ার্ডকে ওয়ার্ড দিয়ে মনে রাখা যায়। ক্যাকোফোনাস, ক্যাকোফোনাস ওয়ার্ডটাকে আমি মনে রাখি ক্যাকো ফোন, ওকে। যদি কেউ মোবাইল ফোনে ক্যাকো ফোন, ব্যাপারটা এরকম, মোবাইল ফোনে যদি কেউ ক্যাকো শব্দ করে কেমন শোনায়?
খেয়াল করছো কিনা? মোবাইল ফোনে যদি কেউ ক্যাকো শব্দ করে তাহলে ওকে দেখাচ্ছি আমরা আসতেছি সামনে আবার। ওকে, মোবাইল ফোনে যদি কেউ ক্যাকো শব্দ করে তাহলে সেটা হচ্ছে বেসুরো শোনায়, তাহলে ক্যাকোফোনাস মানে বেসুরো। হারমোনিয়াস ওয়ার্ডটা প্রচুর আসে, সিম্ফনি। হারমোনিয়াস ওয়ার্ডটাকে দেখো, হারমোনি লেখাই আছে ওয়ার্ডের ভিতরে। আমরা যদি এভাবে বলি আমরা হারমোনিতে কি তুলি, আমরা হারমোনিতে কিন্তু সুর তুলি, তার মানে হারমোনি মানে হারমোনিয়াস, সুরেলা। অ্যাবাশ ওয়ার্ডটাকে যদি এ বাদ দিই থাকে হচ্ছে বাস, খেয়াল করছো কিনা? যদি এ বাদ দিই তাহলে এখানে থাকে হচ্ছে বাস, তার মানে অ্যাবাশ মানে হচ্ছে বাস দেয়া, যেটা আমরা আমাদের ফ্রেন্ডদেরকে দিয়ে থাকি। অ্যাবাশ কিন্তু ঢাকা ভার্সিটিতে আসছে, তাহলে অ্যাবাশ ওয়ার্ডটাকে এ বাদ দিলে থাকে কি বাস। বাস দিয়ে মনে রাখো অ্যাবাশ, মনে থাকবে শিওর, লজ্জা দেওয়া, সেইম বলতে পারি, তাই না? ওকে, ব্যাপারটা একটু ক্লিয়ার কিনা প্রত্যেকে আসো, একটু কমেন্টে জানাবে আমাকে ওয়ার্ডগুলোর সিস্টেমটা। পেলমেল নতুন বই আসছে, এটা ইংলিশ বইতে কিন্তু পেলমেল ওয়ার্ডটা পাবে এবার। তো পেলমেল ওয়ার্ডটাকে আমি একটু এইভাবে মনে রাখি, সেটা হচ্ছে পেলমেল মানে যদি বলি এলোমেলো। আমি দেখলাম ওয়ার্ডটার ভিতরে পি যদি বাদ দিই ই ডাবল এল, আমি যদি ই ডাবল এল এলো এবং এম ই ডাবল এল মেলও ধরি, দেখো পি বাদ দিলে ই ডাবল এল এল হয়, এম ই ডাবল এল মেল হয়। হ্যাঁ, এল মেল মানে এলোমেলো। আমার যুক্তিটা হচ্ছে এরকম, পি এল জেড এইটাকে যদি তুমি যদি প্লিজ বলতে পারো তাহলে আমার এটাকে এলো বলতে সমস্যা কি, এটাকে মেলো বলতে সমস্যা কি? তাহলে পেল মেল, পি বাদ দিলে হয় এলো, ই ডাবল এল এবং এম ই ডাবল এল হয় মেলো, তাহলে এলো মেলো মিলে গেল। এটা সিনেমা হ্যাফহ্যাজার্ড। ম্যাকেবের ওয়ার্ডটাকে আমি শেষ অংশ দিয়ে মনে রাখি সবসময়। ম্যাকেবের ওয়ার্ডটাকে এই যে ক্যাবের না বলে আমি যদি কবর বলি, ওকে, কবর কেমন জায়গা? কবর হচ্ছে ভয়ঙ্কর জায়গা, তাহলে ম্যাকেবের মানে ভয়ঙ্কর, টেরিফাইং অথবা ফ্রাইটফুল, অফুল অথবা হরিবল, দে আর দ্য সিমিলার। হ্যাঁ, ওকে, আসবে এবার অ্যাসিডিউয়াস। আমি দেখলাম ইংলিশে অ্যাস দিয়ে যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো গাধার সাথে ভালো মেলে, গাধার সাথে ভালো মেলে হচ্ছে অ্যাস দিয়ে ওয়ার্ডগুলো। তাহলে যদি বলা হয় অ্যাস মানে গাধা, গাধা কেমন প্রাণী? গাধা কিন্তু পরিশ্রমী প্রাণী, তাহলে অ্যাসিডিয়াস হচ্ছে অ্যাস মানে গাধা, গাধা হচ্ছে পরিশ্রমী। অ্যাসিডিয়াস ওয়ার্ডটাকে মনে রাখবে অ্যাস দিয়ে। অ্যাসিনাইন এটাতেও কিন্তু অ্যাস আছে, গাধার সাথে মিলবে, কারণ গাধা কেমন প্রাণী? গাধা হচ্ছে মূর্খ প্রাণী। ইংলিশে অ্যাস দিয়ে ওয়ার্ডগুলো অ্যাসের সাথে মিলে যায়, গাধার সাথে ভালো মেলে, তাহলে এটাও কিন্তু কি বলছি, এটাও কিন্তু অ্যাসের সাথে মিলে গেল, অ্যাসিনাইন। পরের ওয়ার্ডটা হচ্ছে শিকেনারি। শিকেনারি মানে প্রতারণাকারী। হ্যাঁ, শিকেনারি যে ওয়ার্ডটা, এটা মানে হচ্ছে প্রতারণাকারী। কি বলছি? শিকেনারি মানে প্রতারণাকারী। আমি ওয়ার্ডটাকে একটু ভেঙে পড়ি সবসময়। শিকেনারি ওয়ার্ডটাকে আমি সবসময় মনে রাখি শিকারী নারী। ওকে, ব্যাপারটা তোমরা ভালো করেই জানো, দেখবা সমাজে অনেক নারী আছে যে নারীরা শিকার ধরে, দে আর কল্ড শিকেনারি মানে ফ্রড। তাহলে শিকেনারি কেমনে মনে রাখবা? শিকারী নারী দিয়ে। ওকে, তাহলে শিকেনারি, শিকারী নারী। ওকে, তোমরা কিন্তু এমব্যালিশ ওয়ার্ডটা মেড ইংলিশ বইতে পড়ছো কিনা? এমব্যালিশ কিন্তু অ্যাডোর্ন, ডেকোরেট, মেড ইংলিশ নতুন বইতে দেওয়া আছে এমব্যালিশ। আমি দেখলাম ওয়ার্ডটার ভিতরে বেলি লেখাই আছে, তাহলে বেলি হচ্ছে কিসের নাম? বেলি হচ্ছে ফুলের নাম, এবং বেলি ফুল দিয়ে হয় মেয়েরা সাজে অথবা সাজায়। তাহলে এমব্যালিশ ওয়ার্ডটাকে বেলি দিয়ে মনে রাখো। বেলি ফুল যেমন ঘর সাজায় বা মেয়েরা সাজে, তেমনি এমব্যালিশ ওয়ার্ডটাও সাজানো। ডেকোরেট বা অ্যাডোর্ন হচ্ছে এটা সিনোনিম। আসলে অ্যারাই ওয়ার্ডটাকে আমি যখন মনে রাখছিলাম তখন আমাদের সময় একজন বলিউডের নায়িকা ছিলেন যার নাম হচ্ছে ঐশ্বরিয়া রয়, এবং ঐশ্বরিয়া কিন্তু মূলত ওনার নামটা ঐশ্বরিয়া লিখত, এবং ঐশ্বরিয়া তারপর যদি তার নামের সাথে রায়টা যোগ করে দিই ঐশ্বরিয়া রয়। এবং আমাদের ঐশ্বরিয়া কিন্তু খুব ভালো নাচতেন। হ্যাঁ, তো কেউ যদি নাচে, নাচার ভঙ্গিমা কিন্তু আঁকাবাঁকাই হয়, তাহলে এরাই মানে আঁকাবাঁকা। জাস্ট এরাইয়ের ভিতর পেলাম ঐশ্বরিয়া রয়, ওনার নামটা ঐশ্বরিয়া রয় লিখতেন উনি, তো ওনার নামের সাথে মোটামুটি মিল আছে, মিলিয়ে মনে রাখা। যার সলিড মনে থাকবে ওকে, ইউ ক্যান, তোমার দরকারি নাই নিমোনিক, তুমি ডিরেক্ট পড়ো, কোনো সমস্যা নেই। পার্সিমোনিয়াস প্রচুর আসে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে। পার্সিমোনিয়াস ওয়ার্ডটাকে আমি মনে রাখি পার্সিমোনিয়াস। আমি যদি এভাবে বলি, মনে করো যে পার্সি না বলে যদি বললাম পার্সে, ওকে, মনি না বলে বললাম হচ্ছে মানি, ওকে, আর আস না বলে যদি বলি আছে, তার মানে যার পার্সে মানি আছে, যার পার্সে মানি আছে সে পার্সিমোনিয়াস। কি বলছি? যার পার্সে মানি আছে সে পার্সিমোনিয়াস। ওকে, যার পার্সে মানি আছে সে হচ্ছে পার্সিমোনিয়াস। সেটা কীরকম? যার পার্সে মানি আছে, টাকা আছে, সে কিন্তু কৃপণ। ওকে, তাহলে তুমি মনে রাখতে পারো পার্সিমোনিয়াস ওয়ার্ডটাকে জাস্ট কৃপণ। মাইজারলিনেস বলা হয় তাকে। আসবা কোথায়? অ্যামেচার। অ্যামেচার ওয়ার্ডের ভিতরে আমি দেখলাম মা লেখাই আছে। আমাদের মায়েরা কেমন হন? মায়েরা হয় অপেশাদার, বাচ্চাদের ক্ষেত্রে তিনি পেশাদারিত্ব বা ব্যাপারটা তিনি মেনটেন করেন না। অ্যাবলিউশন মানে হচ্ছে অজু বা গোসল। আমি দেখলাম ওয়ার্ডটার ভিতরে লিউশন বা লোশন লেখাই আছে, এবং আমরা সবাই জানি লোশন আমরা ইউজ করি কখন?
উজু বা গোসলের পরে। ওকে, এইটাকে বলা হয় ওয়ার্ডের রুট। হ্যাঁ, এই রুট ধরে মনে রাখলে তোমার গড়ে প্রায় আমাদের বইয়ে অলমোস্ট মনে হয় 12 বা 1400 সিনোনিম অ্যান্টোনিম আছে। কিছু ওয়ার্ড আছে জিআরই ওয়ার্ড, 333টা ওয়ার্ড একটু কঠিন, যে ওয়ার্ডগুলো তুমি একবারে পড়তে যে কষ্ট হয়ে যাবে। ওকে, এখন প্রতিটা জিনিস সহজ করার কোনো না কোনো সিস্টেম আছেই। এখন সেই গড়ে মোটামুটি স্মার্টলি, মানে আমাদের টার্গেট হচ্ছে কম সময়ে আমরা বেশি পড়বো। হ্যাঁ, কম সময় যদি বেশি পড়তে চাও, ইউ ক্যান অ্যাপ্লাই দিস প্রসেস। আর তুমি যদি চাও যে ওকে বেশি পড়বা, ওকে আমার কোনো কমপ্লেইন নাই, তুমি তোমার স্টাইল ফলো করো, ওকে আই হ্যাভ নো কমপ্লেইন। ওকে, সো আমাদের সিনোনিম অ্যান্টোনিমের প্রসেসটা কেমন লাগলো একটু জাস্ট আমাকে একটু কমেন্টে জানাবে প্রত্যেকে। ভালো লাগলে সুপার লিখে দাও, সুন্দর করে প্রত্যেকে লেখো যে সুপার টেকনিক। আমি যদি মোটামুটি তোমাদের এই টেকনিকটা যদি ভালো লাগে, তাহলে আমি একটা আমাদের প্রতিটা ক্লাসে, আমাদের অনলাইন ক্লাসে থাকবে এই টেকনিকগুলো, যেটাতে তোমরা প্রতিদিন ভোকাবুলারি 15-20টা করে ভোকাবুলারি শেখা হয়ে যাবে। এবং মোটামুটি আমাদের অলমোস্ট এই ভোকাবুলারি এই পার্ট থেকেও গত বছর আমার মনে আছে আমি আর্টিজান ওয়ার্ডটা আমি নিজে লিখে দিয়েছিলাম ক্লাসে। এটা আমার 40 নম্বর ওয়ার্ড ছিল গত বছরের ম্যাথ কোয়েশ্চেন, যেটা এসছে আর্টিজান, এবং আমি নিজে ক্লাসে পড়িয়েছি, আমার মনে আছে। আর্টিজান কিন্তু আমি বলছিলাম যে আর্টিজান ওয়ার্ডটাকে আর্টিস্ট দিয়ে মনে রাখা যায়। এটা আমরা জাস্ট টি যদি যোগ করে দিই, ওয়ার্ডটার সাথে টি যোগ করলে আর্টিস্ট দিয়ে আর্টিজান ওয়ার্ডটা মনে রাখা যায়। এবং আমি নিজে যখন পড়িয়েছি, আমি মনে আছে আমার যে আর্টিজান ওয়ার্ডটাকে আমরা ক্লাসে পড়েছিলাম, এবং সেই ওয়ার্ডটা কিন্তু এবারের আমাদের যে ম্যাথ কোয়েশ্চেন, এই ম্যাথে কিন্তু আমাদের এবার ওই কোয়েশ্চেনটা এসেছিল। ওকে, আসো আমরা কোয়েশ্চেনগুলো একটু মিলিয়ে ফেলি। এবারের যে ম্যাথ কোয়েশ্চেন ছিল হচ্ছে আর্টিজান। ওকে, অ্যান আর্টিস্ট, প্রডিউসার, ক্রাফট পার্সন নাকি ক্রাফট। ওকে, তোমরা আজকে কিন্তু রিভিউ দিয়েছো প্রত্যেকেই এবং সবাই পড়ে ফেলছো ম্যাথ কোয়েশ্চেন। বিসিএস এবং ডেন্টাল ঢাকা ভার্সিটি কোয়েশ্চেনগুলো আমাদের পড়া ছিল, প্রত্যেকে পড়ে ফেলেছো। ওকে, আমাকে একটু জানাতে হবে যে আমরা যেগুলো পড়ছি সেগুলোর তোমাদের কিন্তু রিভিউ নিচ্ছি এবার। হ্যাঁ, কষ্ট করে আমাকে একটু জানাবে। ওকে, প্রত্যেকে আগের কমেন্ট লিখতেছো। ওকে, ভেরি গুড। হ্যাঁ, আসবো যেটা সেটা হচ্ছে এবারে ম্যাথ কোয়েশ্চেন। বলবা আর্টিজান শব্দটার সিমিলার কি হবে। ওকে, লিখে ফেলছো তুলি, ভেরি গুড। বাকিরা লিখে ফেলো। ক্রাফট পার্সন। ওকে, ভেরি গুড, সি কারেক্ট। আসো অ্যালুরিং, এসছে পরীক্ষায় ঢাকা ভার্সিটিতে। ওকে, আমাকে বলতে হবে উত্তর, আনসার অ্যালুরিং। ওকে, অ্যালুরিং হতে পারে কি আনএক্সপেক্টেড, টেম্পটিং, ডিসঅ্যাপয়েন্টিং নাকি অর্ডিনারি। ওকে, যারা পড়েছো আমাকে কমেন্টে জানাবে প্রত্যেকেই। অ্যালুরিং, অ্যালুরিং ওয়ার্ডটাকে মনে রাখা যায়, কীভাবে মনে রাখা যায় জানো? আমি একটু মনে রাখি ভাবে। সেটা হচ্ছে এটাতে অ্যালু, আমরা যদি এভাবে বলি অ্যালুরিং, আমি একটু এভাবে মনে রাখি অ্যালুরিং। যদি ডিরেক্ট পড়তে চাও ডিরেক্ট পড়তে পারো। অ্যালুরিং আসলে মূলত আমাকে একটু নাম্বারিং করে একটু 2 নাম্বার এসি। ও, অনেকে পড়ে ফেলছো, ভেরি গুড। তাহলে অ্যালুরিং তো টেম্পটিং হয়, ভেরি গুড। আনসার ওটাই। পার্সিমনি, একটুই বলছিলাম পার্সিমনি আছে, তাই না? পার্সিজার মনি আছে বা মানি আছে, সে কি মাইজার বা কৃপন। তাহলে মাইজারলিনেস হচ্ছে তোমার এটার উত্তর। অ্যাপিস, অ্যাপিস ওয়ার্ডটা কিন্তু আমরা সবাই জানি। অ্যাপিস ওয়ার্ডটা হচ্ছে তোমার, ওকে কমেন্টে জানাও, প্লাকেট, রিসার্চফুল, মেন্ডার নাকি এনরেজ। ওকে, কমেন্টে জানিয়ে ফেলো প্রত্যেকেই। জানাবো কোনটা, 4 নাম্বারটা উত্তর জানাবে আমাকে। অ্যাপিস, অ্যাপিস ওয়ার্ডটা মূলত পিস থেকে আসছিল, ভার বানানোর জন্য হচ্ছে যোগ করা হয়েছে। তো একটু জাস্ট জানাবে অ্যাপিস মূলত কি হবে। অ্যাপিস, ওকে। অ্যালুরিং, টেম্পটিং লিখে ফেলছো, ভেরি গুড। অ্যাপিস হচ্ছে প্লাকেট। ওকে, সো দিস ইউর আনসার। আসে এবার হোমোজেনাস। হোমো মানে সেম, হোমো মানে সেম, হোমো মানে সেম, সেম কাইন্ড যেটা সেটা হচ্ছে হোমোজেনাস। ওকে, ওয়ার্ডের রুট ধরে পড়া যায় কিন্তু। হ্যাঁ, ওয়ার্ডের রুট ধরে পড়লে আর দ্রুত মনে থাকে। হোমো মানে হচ্ছে সেম, হেটেরো মানে আলাদা, অমনিপটেন্ট। দেখবা আমাদের নর্মালি অমনি দিয়ে অনেকগুলো ওয়ার্ড আছে। অমনি মানে হচ্ছে অল বা সুপ্রিম। তো এইগুলো এইভাবেও পড়া যায়। খুব দ্রুত রেসপন্স করতে চাও, মানে খুব দ্রুত যদি তুমি পড়তে চাও, তাহলে তোমার এভাবে পড়লে খুব দ্রুত মনে থাকবে। ওকে, চলে আসো আরও কিছু সিনোনিম অ্যান্টোনিম দেখে ফেলি আমরা। আসো, একটাই বললাম অ্যাসিডিভাস, একটাই পড়ছো অ্যাসিডিভাস। বলো আমাকে অ্যাসিডিভাস কি হতে পারে। রিজেকশন, ডিলিজেন্ট, ইনডোলেন্ট নাকি কেয়ারলেস। ওকে, দেখি কার কার হয়। অ্যাসিডিভাস, অ্যাসিডিভাস একটাই বললাম অ্যাসিডিভাস। বলছিলাম অ্যাস, গাধা। গাধার সাথে মিলিয়ে মনে রাখতে পারো। গাধা কেমন প্রাণী? গাধা হচ্ছে পরিশ্রমী প্রাণী। চার্লেটন মানে হচ্ছে হাতুড়ে ডাক্তার, প্রায় আসে পরীক্ষায়। চার্লেটন যদি বলো তাহলে কি হতে পারে। রিজেকশন, ডিলিজেন্ট, ইম্পোস্টার নাকি কেয়ারলেস। আমরা সবাই জানি ইম্পোস্টার। ওকে, আর্ডিওয়াস, আর্ডিওয়াস মানে কিন্তু হচ্ছে কষ্টসাধ্য। হ্যাঁ, বা আর্জুয়াস, উচ্চারণটা হচ্ছে আর্জুয়াস। তো আর্জুয়াস ওয়ার্ডটা কিন্তু ডিউরবাস ওয়ার্ড। ওকে, আমাকে একটু জানাতে হবে আর্জুয়াস ওয়ার্ডটার
হচ্ছে তোমার সিমিলার কি হতে পারে, হ্যাজার্ডাস, ডিফারেন্ট, প্লেজারেবল, নাকি হচ্ছে ডিফিকাল্ট। আমি একটা জিনিস ছোট্ট করে মনে রাখতে তোমাকে সাহায্য করতে পারি, ডিইউ লেখা আছে ওয়ার্ডটার ভিতরে, এবং আমি যদি বলি এভাবে যে ডিউতে চান্স পাওয়া আসলে কেমন, ডিউতে চান্স পাওয়া কিন্তু একটু কষ্টসাধ্য, তাহলে সেটা কি হতে পারে, হ্যাজার্ডাস, ডিফারেন্ট, ডিফিকাল্ট। ওকে, যেটা ডিফিকাল্ট হতে পারে। আর্ডেন্ট, আর্ডেন্ট কিন্তু কুয়েটে আসছে, এবার কুয়েটের কোয়েশ্চেন, এবং যদি আর্ডেন্ট ব্যাপারটা হচ্ছে, তো আর্ডেন্ট ওয়ার্ডটাকে আমি একটু আমার মতো করে মনে রাখি। মনে করো তুমি কোথাও গেছো, একটা দাওয়াতে গেছো, দাওয়াতে যাওয়ার পর তুমি এবার মনে করো দাওয়াতে দিয়েছে বিরিয়ানি, এবার তুমি বলতেছো কি যে আরেকটু দেন, আর দেন মানে আরেকটু দেন, মানে আরেকটু বিরিয়ানি দেন। এটা কিন্তু আমরা কি সহকারে বলি, আগ্রহ সহকারে বলি, তাহলে এগার হবে ওয়ার্ডটার উত্তর। আর্ডেন্ট ওয়ার্ডটাকে মনে রাখবা কি দিয়ে, আর দেন, আরেকটু দেন, কি দেন, আরেকটু বিরিয়ানি দেন। সো দিস ইজ আর্ডেন্ট। এবারের কিন্তু কুয়েটে কোয়েশ্চেন আসো, এবার আমাকে বলবা হচ্ছে অমনিপটেন্ট, একটাই বলছিলাম যদি অমনি আসে, অমনি মানে অল বা সুপ্রিম, অমনি মানে অল, অমনি যদি আসে মনে রাখবা অল বা সুপ্রিম। হ্যাঁ, অল বা সুপ্রিম, অমনি মানে হলো অল বা সুপ্রিম। অমনি দিয়ে যতগুলো ওয়ার্ড সব অল বা সুপ্রিম। কি বলছি, অল বা সুপ্রিম। ওকে, সুপ্রিম উত্তর। নার্সিজম, নার্সিজম হচ্ছে যদি বলা হয় নার্সিজম ওয়ার্ডটাকে আমি একটু এভাবে মনে রাখি, সেটা হচ্ছে নার্সিজম, না মানে নারী। ওকে, নারীরা কেমন হয়, নারীরা সবসময় হয় সেলফিশ, মানে সেলফ লাভ। ওকে, নার্সিজম হচ্ছে সেলফ লাভ, নিজেকে ভালোবাসা। এমব্যালিশ, একটুকে বলছি এমব্যালিশ কিন্তু বেলি ফুল, বেলি দিয়ে মনে রাখবো, বেলি দিয়ে কী করি আমরা, ঘর সাজাই। ওকে, অ্যালোকেট, অ্যালোকেট মানে বরাদ্দ, মানে কেটে ফেলা। অ্যালোকেট ওয়ার্ডটাকে আমি অবশ্যই মনে রাখি এভাবে, ওয়ার্ডটা শেষে কেট লেখা আছে, মানে কেটে ফেলা। কেটে ফেললে কি হয়, কোনো কিছু কেটে ফেললে কোনো কিছু বন্টন হয়, ডিস্ট্রিবিউট হয়। ওকে, তাহলে অ্যালোকেট হচ্ছে ডিস্ট্রিবিউট। আসো হ্যামলেট, এটা আমাদের ম্যাথ কোশ্চেনও, হ্যামলেট কিন্তু এসছে পরীক্ষাতে। সো হ্যামলেট হচ্ছে যদি বলা হয়, হ্যামলেট হচ্ছে ইংল্যান্ডের ছোটো ছোটো গ্রামকে হ্যামলেট বলা হতো, স্মল ভিলেজ। হ্যামলেট লিখছে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার, এবং এটা কিন্তু আমাদের লিটারেচারের কোয়েশ্চেন, জানো কি না, লিটারেচার থেকেও ম্যাথ কোয়েশ্চেন আসছিল। হ্যামলেট কার লেখা, হ্যামলেট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। ওকে, এবং এটা কিন্তু আমাদের ম্যাথ কোয়েশ্চেন। তোমরা সবাই জানো কিনা, লিটারেচার থেকে আমাদের কয়েকবার কোয়েশ্চেন আসছে, এবং লিটারেচারের সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে হচ্ছে মেইনলি উইলিয়াম শেক্সপিয়ার থেকে। তো হ্যামলেট কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের ছেলের নামও ছিল। যাই হোক, এগুলো আমরা অন্য ক্লাস দেখবো, আপাতত আজকে না। অ্যাস্টিউট, অ্যাস্টিউট ওয়ার্ডের ভিতরে আমি দেখলাম টিউট, এটাকে টিউট না বলে টাউট বলা যায়। ওকে, যদি বলো টাউট, লোকটা টাউট, তার মানে কি হতে পারে, শিউড, ইকোনমিক, অ্যাকিউট। ওকে, শিউড মানে ধরতে বা চালাক। অ্যাস্টিউট ওয়ার্ডটাকে কীভাবে মনে রাখতে পারো। ওকে, সো জাস্ট আমাদের মূলত হচ্ছে আজকে মেইনলি হচ্ছে ইংরেজির প্রতি ভালোবাসা বোধ বাড়ানোর জন্য ক্লাস ছিল মূলত। ইংরেজিতে অনেকে বিরক্ত হচ্ছি যে ইংরেজি ভাল লাগে না, আমাদের ইংরেজি খুব বিরক্তি লাগে, ইংরেজিতে কনফিউশন তৈরি হচ্ছে প্রচুর। এমসিকিউ হোক অথবা রিটেন, মানে নর্মালি হচ্ছে আমাদের একেবারে সলিড সেকশন হোক, যেখানেই হোক না কেন, তুমি অ্যাপ্লাই করতে যদি পারো টেকনিক, তাহলে দেখবা যে তুমি কোশ্চেন দাগাতে পারতেছো খুব দ্রুত। এখন তোমার ব্রেন যদি অনেক বেশি ভালো হয়, ওকে আলহামদুলিল্লাহ, তোমার জন্য কোনো নিমোনিক লাগবে না, তুমি জাস্ট সলিড মুখস্থ করে যাও। বাট তুমি 1200 বার মনে রেখে রিভিশন করতে কষ্ট হবে এই বছর, এই জন্য আমাদের এই প্রসেসটা মূলত। ওকে, আমার সিনোনিম অ্যান্টোনিমের প্রসেসটা ভালো লাগলে একটু কমেন্টে জানাতে হবে যে না ভালো লাগছে। সিনোনিম অ্যান্টোনিম এভাবে পড়া যায়, মুখস্থ না করেও ইংরেজি মুখস্থ করা যায়, না করেও কিন্তু ইংরেজি সলভ করা যায়। আমি জাস্ট আগামী 2-3 মিনিটের ভিতরে তোমাদের প্রিপোজিশন কীভাবে মেলাতে হয় সেটা দেখিয়ে দিয়ে যাচ্ছি, কারণ আমাদের এই 3টা কনফিউজিং টপিক এত বেশি কনফিউজ করে ফেলে, আমাদেরকে ঝামেলা করে ফেলে। আমরা জাস্ট খেয়াল করো, তোমরা তো রিসেন্টলি পড়ছো, সেই পড়া জিনিসগুলোই আমি মূলত তোমাদের হচ্ছে আমি রিভিশন করিয়ে দিচ্ছি। ওকে, কালকে আমাদের পার্সোনাল স্পিচ আছে এক্সাম, সেটা অল্প একটু জাস্ট 2 মিনিটের ভিতরে দেখিয়ে দিচ্ছি। আমাদের আগামী আর 5 মিনিট থাকলে হবে, প্রত্যেকে 5 মিনিট থাকো। দেখো, উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে, প্রত্যেকের মুখস্থ আছে যে এটা হচ্ছে প্রিপোজিশন নাকি, উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে, এটা আমরা নর্মালি যদি বলি এটা প্রিপোজিশন হিসেবেই সবাই মুখস্থ করে ফেলছে। ওকে, এবং সবাই জানি এটা ম্যাথ কোয়েশ্চেন, এবং আমরা এটা রিসেন্টলি হচ্ছে আমাদের আজকেও রিভিউ ছিল, এবং আজকে রিভিউ তোমরা ইংলিশ সুন্দর করে পড়ে ফেলছো, এবং সবাই জানি এটা প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন, এখন কেন প্রিপোজিশন ছোট্ট করে বলি। দেখো, ফ্রাইডে নাউন, যদি কোনো ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে যুক্ত করে তার নাম প্রিপোজিশন। কোনো ওয়ার্ড যদি নাউন বা প্রোনাউনকে যুক্ত করে তার নাম প্রিপোজিশন, সোজা হিসাব। ফ্রাইডে নাউন,
except preposition. আসো, when Ushoshi entered dash the room, খেয়াল করবে এন্টারের পরে যদি প্রবেশ বোঝায় সেখানে কোনো প্রিপজিশন বসে না। কি বলছি? এন্টারের পরে যদি প্রবেশ বলে তাহলে সেখানে কোনো প্রিপজিশন বসে না ইংলিশে। হ্যাঁ, তোমাদের তো আজকে কোশ্চেন ব্যাংক ছিল, এই জন্য আমি একটু মিক্স করে কোশ্চেন ব্যাংকের কিছু ট্রিকি জায়গাগুলো একটু পড়িয়ে দিচ্ছি। হয়তো তোমরা গড়ে মুখস্থ করেছো, বাট এটাকে একটু টেকনিক্যালি রুল দিয়ে মনে রাখলে খুব দ্রুত মনে রাখতে পারবা, এই জন্য জাস্ট এই প্রসেসটা। তাহলে এন্টারের পরে প্রবেশ বললে কোনো প্রিপজিশন বসে না। আসো, Doreen will discuss the issue with Nasir dash ফোনটা বিসিএস কোশ্চেন, কিন্তু খেয়াল রাখবে যদি শুধুমাত্র ফোন থাকে, শুধুমাত্র ফোন হলে সেটা বাই ফোন। ব্লাঙ্কের পরের ওয়ার্ডটা যদি শুধু ফোন হয় তাহলে সেটা বাই ফোন। ব্লাঙ্কের পরের ওয়ার্ডটা যদি শুধু ফোন হয় তাহলে সেটা বাই ফোন। ওকে, কি বলছি? ব্লাঙ্কের পরের ওয়ার্ডটা যদি শুধু ফোন হয় তাহলে সেটা বাই ফোন বসবে, সেখানে বসে বাই। ওকে, আসো এইবার যে কোয়েশ্চেন সেটা হচ্ছে আমাদের লেটস ডিসকাস দ্য ওয়ে অফ ইমপ্রুভিং দ্য বেসিক স্কিল অফ। আরেকটা ব্যাপার বলে রাখি, যদি ব্লাঙ্কের পরে যদি দা ফোন থাকতো, এখানে মনে করো যে দা লিখে তারপরে ফোন থাকতো, তাহলে সেখানে বসে ইংলিশে ওভার, সেখানে ওভার। ওকে, ঘোরাতে পারে। খেয়াল রাখবা যদি বলা হয় যে দা ফোন, মনে করো এখানে আমাদের ডিটারমিনার প্লাস ফোন যদি থাকতো তাহলে সেইখানে বসতে হচ্ছে ওভার। ডিটারমিনার প্লাস ফোন সাইডে কিন্তু একটু বড়, বড় হলে বড় প্রিপজিশন, ফোন শুধু ফোন ছোট, ছোট প্রিপজিশন বাই। মনে রাখি আমি এইভাবে, জাস্ট বড় যেটা বড়টার জন্য বড় প্রিপজিশন, ছোটটার জন্য ছোট প্রিপজিশন। আসো পরেরটা, লেটস ডিসকাস দ্য ওয়ে অফ ইমপ্রুভিং দ্য বেসিক স্কিল অফ ইংলিশ। খেয়াল করো নর্মালি ডিসকাসের পরে প্রিপজিশন বসে না, তার মানে এটাতে নো প্রিপজিশন হবে উত্তর। আসো, ইট ইজ আকাশ ড্যাশ দ্য ফোন, কিন্তু ঝামেলা হচ্ছে একটা, দা ফোনের আগে কি বললাম? ওভার। কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, এইখানে যে ভার্বটা ছিল এই ভার্বটা ছিল উইল। সাবজেক্টের পরে ভার্ব যদি হয় বিভার্ব, ভার্বটা যদি হয় বিভার্ব, কি বলছি? ভার্ব যদি হয় বিভার্ব, সেইখানে ফোনের আগে বসে হচ্ছে অন। ভার্ব যদি হয় বিভার্ব, সেটার জন্য ফোনের আগে কিন্তু অন বসবে, এবং ওখানে দা ফোনই হয় সাধারণত। ভার্বটা যদি হয় বিভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, তখন সেইখানে হবে কিন্তু অন। বাকি ভার্বগুলোর জন্য বাই বা ওভার। ব্যাপারটা ক্লিয়ার কিনা? আজকে পড়েছো এই ব্যাপারগুলো, অনেকে ইনবক্স করছিল আমাকে, এই জন্য মূলত আমাদের এটা একটু কাভার করে দিচ্ছি, কারণ অনেকেরই প্রবলেম ছিল। অনেকেই আমাকে বলতেছিল যে ভাইয়া এটা একটু ক্লিয়ার করে দেন, কারণ আমার প্রিপজিশন প্যাঁচাচ্ছে প্রত্যেকের। আসো, আমরা কাদের কাকু, যাকে আমরা হয়তো ভুলে গেছি, স্মরণ করিয়ে দিই। কাদের কাকু বা কাউয়া কাদের যাকে বলতাম আমরা, তো ইজ অ্যাংরি বা অ্যানয়েড ড্যাশ ইজ মিসকন্ডাক্ট। খেয়াল করবো একটা জিনিস, দুইটা জিনিস কিন্তু আমাদের একটু ভোলায়, সেটা হচ্ছে কি অ্যাট কোথায় উইথ কোথায়। কোনো ব্যাপারে যদি হয় তাহলে সেটা হয় অ্যাট, অ্যানয়েড মিসকন্ডাক্ট একটা ব্যাপার, তাহলে এটাতে হবে অ্যাট। ব্যক্তি হলে হয় উইথ। ওকে, ব্যক্তি যদি হতো তাহলে সেখানে হতো এখানে উইথ, ব্যাপারে হলে ইংলিশে বসে অ্যাট। এটা অ্যাংরি হোক, অ্যানয় হোক, অথবা হচ্ছে আমাদের সারপ্রাইজ হোক, মার্ভেল হোক, ঠিক আছে, অথবা হচ্ছে এই টাইপের যে ওয়ার্ডগুলো আছে সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু অ্যাট বা আমাদের উইথ প্রচুর ঘোলায় কিন্তু। হ্যাঁ, ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিয়ে যাই। মনে করো অন্ধ যদি হয় চোখে অন্ধ। ওকে, মনে করো কেউ একজন অন্ধ, ব্লাইন্ডের পরে দুইটা প্রিপজিশন একটু বেশি ঘোলায়, একটা হচ্ছে চোখে অন্ধ বা অন্ধত্ব যদি হয় তাহলে সেটা হচ্ছে অফ। ওকে, আর যদি মনে করো যে তুমি উদাসীন বা দেখে না দেখার ভান করতেছো, সেটা হচ্ছে ব্লাইন্ড টু। ওকে, ছোট্ট করে লিখে রাখো, একটাই লেখো চোখ, একটাই তোমাকে এঁকে ফেলো। ব্লাইন্ড অফ হচ্ছে অন্ধত্ব বোঝায়। ওকে, তাহলে হাউন আঙ্কেল ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই, লোকটার চোখ নাই, অন্ধ, তার মানে এটা ব্লাইন্ড অফ। ওকে, আর যদি বলা হয় এভাবে যে হারুন ইজ ব্লাইন্ড ড্যাশ ইজ সানস ফল্ট, এবং এটাতে খেয়াল করছে কিনা, এইটাতে হচ্ছে উদাসীন বোঝাচ্ছে, দেখে না দেখার ভান বোঝাচ্ছে, এটা হচ্ছে ব্লাইন্ড টু। ব্লাইন্ড হচ্ছে অন্ধত্ব বোঝায়, ব্লাইন্ডনেস, আর ব্লাইন্ড টু হচ্ছে উদাসীনতা বোঝায়, দেখে না দেখার ভান করা। প্রায় ঘোলায় বার্স্ট, বার্স্ট থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন তোমরা ইনবক্স করছিলা, এটা নিয়ে মূলত একটু কনফিউশন তৈরি হয়, জাস্ট ক্লিয়ার করে দিই। বার্স্ট লাফিং বা ক্রাইং ইং। ওকে, লাফিং বা ক্রাইং আইএনজি যদি হয়, খেয়াল রাখবা আইন যদি থাকে ওয়ার্ডের শেষে সেটাতে বসে হচ্ছে আউট। আইএনজি হলে আউট, মিলেছে কিন্তু, আইএনজি হলে আউট। আইএনজি যদি হয় তাহলে সেটা আউট, আইএনজি যদি হয় তাহলে সেটাতে বসে আউট। ওকে, তো লিখছিলাম কি প্রিন্স মামুন বার্স ড্যাশ লাফিং বা ক্রাইং। প্রিন্স মামুনের নাম তো চিনো সবাই, তো সে লাফিং বা ক্রাইং মানে কাঁদতেছে অথবা হাসতেছে, যদি ওয়ার্ড হয় আইএনজি তাহলে সেখানে বসে আউট। আর ওদিকে ব্লু ফেরি লায়লা, এনার নামও তো শুনছো সবাই, ব্লু ফেরি লায়লা। তারপরে ছিল বার্স ড্যাশ লাফটার বা টিয়ার্স, ওয়ার্ডটা নাউন, নাউন হলে হয় হচ্ছে ইনটু। ব্যাপারটা যেন মনে থাকে, প্রিপজিশনের কিছু ট্রিকি জায়গা আছে, এটা প্রচুর ঘোলায়। ডাইগুলো ঘোলায়, ডাই থেকে আমাদের অনেকবারে ম্যাথ কোয়েশ্চেন আছে,
ডাই থেকে প্রচুর কোয়েশ্চেন আসছে বিগত সালে, একটু একবার ক্লিয়ার করে দিয়ে যাই। মনে করো আনোয়ার হোসেন, বাংলা মুভি যারা দেখছো তারা তো দেখছোই, উনি হার্ট অ্যাটাক করে মরে যেত। ওকে, যদি আমাদের রোগে মারা যায় তাহলে সেটা কিন্তু অফ। কি বলছি? রোগে মারা গেলে অফ, রোগে মারা গেলে হচ্ছে প্রিপোজিশন অফ। প্রত্যেকে লিখে ফেলো, রোগে মারা গেলে অফ। রোগে যদি মারা যায় সেটা অফ। কেউ যদি রোগে মারা যায় তাহলে সেটা হচ্ছে প্রিপোজিশন ডাই অফ। ডায়ের পরে কিন্তু অনেকগুলো প্রিপোজিশন বসে, এখানে অনেকগুলো ম্যাট কোশ্চেন আছে আমাদের। যদি সুইসাইড, পয়জন অথবা অ্যাক্সিডেন্ট, ওকে, তো খেয়াল রাখবে সুইসাইড, অ্যাক্সিডেন্ট, পয়জন এটা যদি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের বাই সুইসাইড, বাই, তখন সেখানে বসে বাই। দুর্ঘটনা মারা গেলে বাই। ওকে, মনে করো যে বাপ্পারা, সেই লোক যে হেনার জন্য মরে যেত, তো সেই লোকের জন্য কিন্তু বাই। আসো দ্বীপ জল, মনে করো মরে গেছে কি করতে করতে, খাইতে খাইতে বেশি, অতিরঞ্জিত কারণ হলে সেটা ফ্রম, অতিরঞ্জিত কারণ হলে সেটা ফ্রম। খেয়াল করো, অতিরঞ্জিত যদি কারণ বোঝায় সেটা কিন্তু ফ্রম। মান্না মারা যেত, কিন্তু মুভিতে দেখছো কিনা, মান্না মারা যাইত কিন্তু দেশের জন্য, জন্য হলে সেটা ফর, জন্য যদি হয় সেটা ফর। এবার মনে করো আপা মারা গেছে, ওকে, এবার আপা দ্বারা কাকে বোঝাইছি তোমরা বুঝছো কিনা? মনে করো আপা মারা গেছে, কিসে মারা গেছে? পোভার্টি, পিস, ওয়ার বা স্লিপে। মনে করো দারিদ্রতায় মারা গেছে আপা। ওকে, যদি কেউ নর্মালি হচ্ছে যুদ্ধ, দারিদ্র বা শান্তি এটাই মারা যায় তাহলে সেটাই হয় ইন, হয় কি হয়? ইন হয়। হ্যাঁ, সেটাই বসবে হচ্ছে ইন। তাহলে বলো তো এটা কি হবে? এটাই হবে হচ্ছে ইন। তাহলে যুদ্ধ, দারিদ্র, শান্তি অথবা হচ্ছে ঘুমের ভিতরে মারা গেলে সেটা ইন। যদি হয় কখনো হচ্ছে দেশের জন্য সেটা ফর। অতিরঞ্জিত কারণ ওভার ইটিং, ওভার ওয়ার্ক, ওভার এক্সারসাইজ, ওন ইনজুরি, হাঙ্গার হলে সেটা ফ্রম বসবে। ওকে, বুঝছো কিনা? রোগে মারা গেলে কিন্তু সেটা অফ। ডায়ের পরে এই 5টা বেশি আসে পরীক্ষায়, এখানেই আমাদের কিন্তু ম্যাথ কোশ্চেন আছে অনেকগুলো। ওকে, ব্যাপারটা ক্লিয়ার কিনা? আমরা যেটা করবো সেটা হচ্ছে অল্প একটু পার্সেল স্পিচ দেখে যাই, কারণ কালকে আমাদের পার্সেল স্পিচের এক্সাম আছে। আমি জাস্ট শর্ট ট্রিক্সে লিখে দেবো, মাত্র 2 মিনিট লাগবে আমাদের, আর 2 মিনিট পরে ক্লাস শেষ। তোমরা জাস্ট শর্ট ট্রিক্সে ইংলিশ পড়বা, এবং কালকের এক্সামটা যেন ভালো হয় সেই জন্য জাস্ট একটু ক্ষুদ্র প্রচেষ্টা। খেয়াল করছো কিনা? একটু আগে বলেছিলাম ভার্ব প্লাস যদি আইএনজি হয়, হ্যাঁ, যদি ভার্ব প্লাস আইএনজি হয় তখন তোমার অপশন হচ্ছে জাস্ট 2টা। ভার্ব প্লাস আইএনজি যদি হয় তখন কোয়েশ্চেনে তুমি দাগাবে হচ্ছে হয় পার্টিসিপল, না হলে জেরান্ট। ওকে, কি বলছি? ভার্ব প্লাস আইএনজি যদি কখনো কোয়েশ্চেনে আসে তখন তোমার কাজটা হচ্ছে তুমি সেখানে দাগাবা হচ্ছে হয় পার্টিসিপল, না হলে জেরান্ট। কি বলছি? পার্টিসিপল বা জেরান্ট। ওকে, আরেকটু আগে বলছিলাম যদি ইট দিয়ে রিপ্লেস হয় তাহলে সেটা জেরান্ট। যেমন রিডিং ইজ মাই হবি, এইখানে ইট দ্বারা যদি রিপ্লেস করি তাহলে ইট ইজ মাই হবি, মিলে গেছে, তাহলে এইটা হবে হচ্ছে জেরান্ট। ওকে, এগুলো কিন্তু সব পার্সেল স্পিচ। কালকে যে এক্সামটা আছে সেই এক্সামের জন্য আমি জাস্ট 2 মিনিটে শর্ট ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। এই ট্রিক্সে পড়লে তোমার দ্রুত মিলে যাবে কোশ্চেন শিওর। আসলে আই লাইক রিডিং, এইখানে নর্মালি যদি বলা হয় এভাবে, ওকে, আসলে যেটা করবা সেটা হচ্ছে আই লাইক রিডিং, এইখানে যেটা করবা সেটা হচ্ছে এইখানেও ইট বসিয়ে ফেলো। আই লাইক ইট, বাক্য কিন্তু মিলে গেছে, তার মানে এটাও জেরান্ট। ওকে, ওপেনিং দ্য ফাইল দ্য ডিটেকটিভ টুক আউট নিউজ পেপার কাটিং, খেয়াল করছো কিনা? এখানেও আইএনজি আছে। আইএনজি হলে ইট। ওকে, আমরা যদি এখানে বলি ইট দিয়ে কি মেলে, দেখো তো, ইট ড্যাশ দ্য ফাইল। যদি না মেলে, কি বলছি? যদি না মেলে তাহলে সেটা পার্টিসিপল, না মিললে পার্টিসিপল, না মিললে পার্টিসিপল। ইট দ্য ফাইল মেলে না। রাইডিং এ হর্স, ইট এ হর্স, মেলে না, তার মানে এটা পার্টিসিপল, না মিললে পার্টিসিপল, সোজা হিসাব। ইট দিয়ে যদি মিলে যায় সেটা, ইট দিয়ে মিলে গেলে জেরা, না মিললে পার্টিসিপল, সোজা হিসাব। ওকে, কালকে আমাদের পার্সেল স্পিচ আছে, অনেকেরই ঝামেলা হতে পারে। হ্যাঁ, এই ঝামেলা মুক্ত, মানে মূলত তোমার ঝামেলাটাকে একটু মুক্ত করার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। কালকের এক্সামটা যেন ভালো হয় সবার। হুট করে পার্সেল স্পিচ আমাদের হঠাৎ করে অনেকের অভ্যাস নাই, অনেকের ঝামেলা হতে পারে। আমি জাস্ট কিছু শর্ট টেকনিক দেখাই দিচ্ছি, এই টেকনিকে তুমি কোশ্চেন আনসার করলে মিলে যাবে। হি ইজ কল্ড এ জিনিয়াস। পরীক্ষায় একটা জিনিস মনে রাখবে, যেটা হচ্ছে জাস্ট সমান সমান যদি দেই এবং যদি হয় লেফট হ্যান্ড সাইড সমান সমান যদি রাইট হ্যান্ড সাইড হয়, মানে যদি মিলে যায় তাহলে সেইটার নাম হচ্ছে কি ভার্ব? সেটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। আসো, হি ইজ এ জিনিয়াস, যে ব্যক্তি হি, সেই ব্যক্তি জিনিয়াস। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেছে কিনা? মিলে যদি যায় ওটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, সোজা হিসাব। হি বিকেম এ পলিটিশিয়ান, যে ব্যক্তি হি, সে ব্যক্তি পলিটিশিয়ান। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে কিনা, খেয়াল করছো কিনা? আমি জাস্ট বাংলায় লিখে দিই, বাম পক্ষ সমান যদি ডান পক্ষ হয়, কি বলছি? ডান পক্ষ, বাম পক্ষ সমান যদি ডান পক্ষ হয়, যদি মিলে যায় তাহলে বুঝবা ওই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং
ভার্ব, তাহলে এখানে বিকেমটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। হি ইজ অনেস্ট বি ভার্বের পরে, ওকে, বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা অ্যাজেক্টিভ, বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা অ্যাজেক্টিভ, শুধু হিসাব বি ভার্বের পরে একটা ওয়ার্ড সেটা অ্যাজেক্টিভ, এবং এটা লিঙ্কিং ভার্ব বলতে পারো। হানি টেস্ট সুইট বি ভার্বের পরে একটা ওয়ার্ড, তার মানে সেটা অ্যাজেক্টিভ। বি ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা অ্যাজেক্টিভ, জাস্ট শর্টকাট প্রসেস। এই প্রসেসে মিলাও, ইংলিশ মিলে যাবে শিওর, 100% শিওর মিলে যাবে। ওকে, দ্য কলেজ টিচার ইজ পপুলার অ্যামং দ্য স্টুডেন্টস। তবে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইখানে যদি কখনো প্রিপোজিশন সহ কোনো কিছু থাকে সেটাকে মনে মনে বাদ দিয়ে নিতে হবে। তাহলে দ্য কলেজ টিচার ইজ কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড, তার মানে শিওর এটা অ্যাজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড হলে সেটা অ্যাজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড হলে সেটা অ্যাজেক্টিভ, লিখে ভালো। লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা অ্যাজেক্টিভ। কি বলছি? লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় তাহলে সেটা অ্যাজেক্টিভ। ওকে, লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় তাহলে সেটা অ্যাজেক্টিভ। প্রত্যেকে লিখে ভালো। লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা অ্যাজেক্টিভ। ওকে, প্রত্যেকে লিখে ভালো। লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা অ্যাজেক্টিভ। আসো এবার পরেরটা, হি ইজ লিটল নোন হেয়ার। খেয়াল করছো কি না? যদি হয় বি ভার্ব মূল ভার্ব, বি ভার্ব মূল ভার্ব মাঝখানে অ্যাডভার্ব, বি ভার্ব মূল ভার্ব মাঝখানে অ্যাডভার্ব, বি ভার্ব মূল ভার্ব মাঝখানে অ্যাডভার্ব। খেয়াল রাখবে, বি ভার্ব মূল ভার্বের মাঝখানে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে বি ভার্ব মূল ভার্ব মাঝখানে অ্যাডভার্ব, লিটল কিন্তু এখানে অ্যাডভার্ব। ওকে, আসো এবার বি ভার্ব এবং মূল ভার্ব মাঝখানে অ্যাডভার্ব। বি ভার্ব মূল ভার্বের মাঝখানে বসে সবসময় অ্যাডভার্ব, চোখ বুঝে দাঁড়ালে হবে। বি ভার্ব মূল ভার্ব মাঝখানে অ্যাডভার্ব, লিখে ফেলো। বি ভার্ব মূল ভার্ব মাঝখানে কে বসে? অ্যাডভার্ব। বি ভার্ব মূল ভার্বের মাঝখানে কে বসে? অ্যাডভার্ব। এই প্রসেসে 30 সেকেন্ডে কোশ্চেন দাগায় আসবা, তুমি বুঝো নাই, দেখা গেল মিনিং, কিন্তু তুমি দাগাবা একটা কোশ্চেন ভুলাবে না। বি ভার্ব মূল ভার্ব মাঝখানে অ্যাডভার্ব। আসো পরেরটা, বি ভার্ব মূল ভার্ব মাঝখানে অ্যাডভার্ব, তাহলে এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। বুঝছো কি না? ঢাকা ইউনিভার্সিটি, খেয়াল রাখবে যদি কখনো দুইটা নাউন পরপর বসে, দুইটা নাউন যদি পরপর হয়, কি বলছি? দুইটা নাউন যদি পরপর বসে, দুইটা নাউন যদি পরপর বসে, আগের নাউনটা নাউন থাকে না, আগেরটা অটোমেটিক অ্যাজেক্টিভ হয়ে যায়। তাহলে এইখানে ঢাকা কিন্তু অ্যাজেক্টিভ। দুইটা নাউন যদি পরপর বসে তাহলে সেখানে খেয়াল রাখবে দুইটা নাউন পরপর, আগেরটা নাউন নেই, আগেরটা হয়ে গেছে অ্যাজেক্টিভ, আগেরটা অ্যাজেক্টিভ। হি ওয়েন্ট টু ঢাকা, এটা প্যাডের নিয়ম, মনে আছে কিনা? সেই বিখ্যাত নিয়মটা আমরা যেটা পড়াই, অলওয়েজ প্যাড। প্যাডের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা নাউন, প্যাডের পরে যদি আমাদের দুইটা ওয়ার্ড হয় তাহলে প্রথমটা হয় অ্যাজেক্টিভ, পরেরটা হবে হচ্ছে নাউন। প্যাডের পরে যদি তিনটা ওয়ার্ড হয় তাহলে প্রথমটা হবে হচ্ছে অ্যাডভার্ব, তারপরটা হবে হচ্ছে অ্যাজেক্টিভ, তারপরটা হবে হচ্ছে নাউন। ওকে, সো জাস্ট হিসাবটা এরকম। এখানে প্যাডের পি মানে হচ্ছে প্রিপোজিশন, পি মানে প্রিপোজিশন, পি মানে প্রিপোজিশন পজিটিভ অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন পজিটিভ অ্যাডজেক্টিভ। এ মানে হলো আর্টিকেল, এ মানে আর্টিকেল, এ মানে আর্টিকেল, এ মানে আর্টিকেল। ডি মানে হলো ডিটারমিনার, ডি মানে ডিটারমিনার, ডি মানে ডিটারমিনার। ওকে, তাহলে প্যাডের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা নাউন, দুইটা ওয়ার্ড হলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা ওয়ার্ড হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। এবার আসো, হি ওয়েন্ট টু ঢাকা, টু কি? প্যাড। প্যাডের পরে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড, একটা হলে সেটা নাউন, একটা হলে নাউন, একটা হলে নাউন। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে শর্টকাট প্রসেস। আমাদের পারসেসিভ বের করার একেবারে শর্টকাট নির্ভুল প্রসেস হচ্ছে এইটা। এই প্রসেসে বের কর, ইনশাল্লাহ মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমি সফল হবেই শিওর। আসো, ম্যান ক্যানট লিভ অ্যালোন। ওকে, লিভের কাছে কোশ্চেন যদি জিজ্ঞেস করি, হাউ দিয়ে একটু আগে পড়িয়েছিলাম, হাউ দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করলে বের হয়ে যাবে অ্যাডভার্ব, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অ্যালোনটা। আর ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ, ফ্রম হচ্ছে প্যাড, প্যাডের পরে একটা ওয়ার্ড, তার মানে শিওর এটা নাউন, প্যাডের পরে একটা ওয়ার্ড হলে সেটা কিন্তু নাউন। ওকে, আই স টু স, সাবজেক্টের পরে ভার্ব বসে, এটা তাহলে ভার্ব। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, তার মানে শিওর এটা নাউন। টু স কাটতে মানে হচ্ছে ভার্ব, উইথ এ স মানে করার দিয়ে। ওকে, এটা একটা বিখ্যাত ট্রান্সলেশন যেটা আমরা প্রায় পড়াই, সেটা হচ্ছে আমি একজন করাতিকে করাত দিয়ে কাটতে দেখেছিলাম। স, সি এর পাস্ট টেন্স ভার্ব, এ স একজন করাতি ব্যক্তি, তার মানে নাউন। টু স কাটতে তার মানে ভার্ব, উইথ এ স মানে করাত দিয়ে, তার মানে এটা নাউন। আর আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, তার মানে নাউন। টু এর পরে ভার্ব বসে, তাই ভার্ব। ওকে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, তার মানে নাউন। স, সি এর পাস্ট টেন্স। ওকে, আসো, এটা কালকে ভাইয়া শিখিয়েছিলেন, সাইফুল ভাইয়া পড়িয়েছিলেন। ওকে, দ্য রাইটিং অফ গুড লেটার, দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, কি বলছি? দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, এটাকে বলে ভার্বাল নাউন, এটাকে বলে ভার্বাল নাউন। ম্যাথ কোশ্চেন কিন্তু, দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, এটাকে বলে ভার্বাল নাউন, ভার্বাল নাউন। ডাউন উইথ দ্য টাইটানিক, ওকে, 15 সালে ম্যাথ কোশ্চেন এরকম আসছিল, ডাউন উইথ দ্য রয়্যাল জর্জ আসছিল। ওকে, ভার্বের কাছে প্রশ্ন জিজ্ঞেস করলাম। ওকে,
প্রশ্ন জিজ্ঞেস যদি করি, টাইটানিক জাহাজখানা কোথায় ডুবে গেল, হোয়ার। ওকে, হোয়ারের জবাব যে দেয় তাকে বলে অ্যাডভার্ব। হোয়ারের জবাব যে দিবে সে হচ্ছে অ্যাডভার্ব। বলছিলাম এমপিটিআর, তাহলে কোথায় ডুবে গেল, ডাউন, নিচে ডুবে গেল, তার মানে এখানে ডাউন হচ্ছে অ্যাডভার্ব। কাম ইন, অনেকের মাথায় আসতে পারে ইন কিন্তু প্রিপোজিশন, নো, এই বাক্যে ইন প্রিপোজিশন না। যদি বলতাম কাম ইন দ্য রুম, তাহলে ওটা হতো প্রিপোজিশন, কাম ইন, ভেতরে আসো, কোথায় আসো। হোয়ার তা জবাব দিচ্ছে, তার মানে এটা অ্যাডভার্ব। ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু আবার বলে দিই। যদি বলতাম কাম ইন দ্য রুম, কাম ইন দ্য রুম, এই বাক্যে যদি বলতাম ইনটা কি, ইনটা হতো প্রিপোজিশন, বুঝছো কি না। তারপরে নাউন আছে, কিন্তু এটার পরে কোনো নাউন বা প্রোনাউন নেই, তার মানে এটা প্রিপোজিশনই না। ওকে, সো এই হচ্ছে মোটামুটি পার্সন স্পেসের ওভারঅল ভিউ। ছোট্ট একটা ব্যাপার দিয়ে শেষ করবো, যেটা হচ্ছে আমরা প্রায় জানি বা আমি অল টাইম তোমাদের এই কথাগুলো বলি সবসময়, সেটা হচ্ছে যে তুমি যখন পড়তেছো, পড়ার প্রসেস চেঞ্জ করে ফেলো, একটু ট্রিকিভাবে পড়ো, তোমার সাফল্য ধরা দিবে ইনশাল্লাহ, শিওর। আর আমরা এবছর যেটা করতেছি ডিএমসি স্কলার্স থেকে, তোমরা জানো মনে হয় আমরা ইংরেজি ক্লাস রাখতেছি প্রচুর, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এবং তোমরা জানো মনে হয় যে ইংরেজি সাধারণ জ্ঞান আমাদের ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। এবং যেটা আমরা করবা সেটা হচ্ছে ইংরেজি যেন যদি একটু গুছিয়ে পড়তে পারো, বিশ্বাস করো তুমি চান্স পেয়ে যাবে। এবং আমি একটা জিনিস সবসময় বলি, সেটা হচ্ছে যে এ প্ল্যান ইজ এ হাফ ডান, মানে পরিকল্পনা কাজের হচ্ছে অর্ধেক। তুমি যদি পরিকল্পনা মাফিক মানে কাজ করতে পারো, তাহলে তুমি সফল হবেই, শিওর। এবং আমি যেটা অল টাইম বিশ্বাস করি সেটা হচ্ছে একজন মানুষ যদি সফল হতে চায়, তার ভিতরে প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ধৈর্য। তোমাকে প্যাশনেট হওয়া লাগবে, পাশাপাশি তোমাকে ধৈর্যশীল হতে হবে। আমি সবসময় যেটা বলি অল টাইম, সেটা হচ্ছে যে মেডিকেলে চান্স পাওয়া, তুমি মেধাবী চান্স পেতে পারো, কিন্তু তুমি পরিশ্রমী, চান্স পাওয়ার সম্ভাবনা আরও বেশি। কারণ আমরা ধৈর্যশীল পরিশ্রমী মানুষরাই কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পায়, এটা যেন মনে থাকে। ওকে, আমি এত সময় ছিলাম শামীম আল হাসান, আমি খুলনা ভার্সিটি থেকে মাস্টার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ইংরেজিটাকে সহজ করার যে রেভলিউশন, এই রেভলিউশনের চেষ্টা করে যাচ্ছি একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। মানে ইংরেজি নিয়ে অনেকের একটা বড় প্রবলেম আছে কি, সবাই মনে করে যে ইংরেজি আসলে মুখস্থ করতে হয় প্রচুর, ভয়াবহ লেভেলে মুখস্থ করতে হয়, বা ইংরেজি অনেক বড় টাফ জিনিস, সিনোনিম অ্যান্টোনিম বাদ দেন, এরকম অনেক ব্যাপার তোমাদেরও মনে হয়, হয়তো বা মনে হতে পারে। বিশ্বাস করো, কোয়েশ্চেন তুমি যদি একটু ট্রিকিভাবে পড়তে পারো তাহলে মনে থাকবে। দেখো আমরা অনেকগুলো রুলস কিন্তু পড়ে ফেলছি আমরা 1-2 ঘন্টার ভিতরে। ওকে, ক্লাসটা কেমন ছিল একটু রিভিউ দিতে হবে সবার, একটু কষ্ট করে একটু লিখে ফেলো যে ক্লাসটা আমাদের কেমন ছিল, ইফেক্টিভ ছিল কি না, এইটা একটু সবাই লিখবে। এটা সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে একটু হলেও তুমি নতুন 2-1 লাইন শিখছো কি না। আশা করি ইনশাল্লাহ 2-1 লাইন তুমি শিখছো। আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এরকম থাকবে যে, যেটা হচ্ছে যে আমাদের অনলাইন ক্লাসগুলোতে তোমরা রেগুলার পার্টিসিপেট করবা এবং নতুনত্ব পাবাই। ওকে, অল টাইম তোমরা দেখছো মনে হয় মাহিন ভাইয়া পড়াইছেন সুন্দরভাবে, অনেকগুলো গ্রামার টপিক ক্লিয়ার করছেন। সাইফুর ভাইয়ের ক্লাস করছে, আমি কিন্তু নিজেও ভাইয়ের ক্লাসে পুরোপুরি ছিলাম, মাহিনের ভাইয়ের ক্লাসে ছিলাম। ওকে, তো একটু চেষ্টা করবা যে একটা কাজ যদি তুমি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে একটা প্ল্যান করে নিতে হবে। এবং আমি প্রথম দিন বলছিলাম ডেডিকেশন, ডিটারমিনেশন এবং ডিসিপ্লিন, 3টা জিনিস মানুষকে অনেক দূর নিয়ে যায়। যদি চাও সাদা অ্যাপ্রন, মানে তোমাকে যদি অ্যাপ্রনের সারথি হতে হয়, এবং তুমি যদি চাও যে আম্মুকে জড়িয়ে ধরে বলবো যে আম্মু আমি চান্স পেয়ে গেছি মেডিকেলে, তাহলে তোমাকে ইংরেজি জেনারেল নলেজে একটু সময় দিতে হবে, মানে 1.5 থেকে 2 ঘন্টা সময় দিতে হবে। এবং তো সিয়াম ভাইয়াও তোমাদের বলছেন, ভাইয়া রেগুলারলি বলতেছেন এবং সবসময় ভাইয়া বলেন যে আগে যদি আমরা এটাকে 30 ধরতাম, এখন এটাকে 100% ধরতে হবে। আসলেই তাই, ভাইয়া সঠিকভাবে বলেন। এবং তোমাদের জন্য যে আমাদের ইনোভেশন বুস্টার বুক এবং জিকে ব্যাংক, এই দুটা তোমরা সবাই প্রত্যেকে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে কিন্তু তোমরা এটা পাচ্ছ একেবারে। ভাইয়াকে আমি বলেছিলাম যে ভাইয়া ওদের এক্সাম ব্যাচে আপনারা বুস্টার বুকটা অ্যাড করে দেন, তাহলে আমাদের ভাইয়া শুনেছেন এই কথাটা। এবং তোমরা এক্সাম ব্যাচে যারা ভর্তি হবা তারা কিন্তু বুস্টার বুক এবং জিকে ব্যাংক পাচ্ছ, সাথে কোয়েশ্চেন ব্যাংকটাও পাচ্ছ। তো এক্সাম ব্যাচেও তোমরা অ্যাডমিট হয়ে পড়ো, ইনশাল্লাহ দেখা হবে সেরা সার্ভিসের সাথে। আরেকটা বিষয় একটু বলে রাখি যে আমাদের সাদা অ্যাপ্রনের এই সারথিতে তুমি যদি চাও যে তোমার মা, সেই মাকে তুমি জড়িয়ে ধরে একটা ক্যাম্পাস গিফট করবা, অর্থাৎ তুমি যদি চাও যে আম্মু আমি চান্স পেয়ে গেছি, বা বাবাকে জড়িয়ে ধরে বলবা যে আব্বু আমি চান্স পেয়ে গেছি, এই সাদা অ্যাপ্রনের সারথি হতে হলে অবশ্যই তোমাকে ডিএমসি স্কলার্সের সাথে যোগ দিতে হবে। এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সবসময় থাকবে তোমাদের সাথে। এবং আমরা চেষ্টা করব 100% ইনশাআল্লাহ শিওর যে সিলেবাস ক্লাসে রেডি করে দেওয়ার, এবং আমরা ইংরেজিটাকে সুন্দরভাবে গুছিয়ে দেবো, ইংরেজি এবং জিকেটা। এবং বাকি সাবজেক্টগুলো তো ভাইয়ারা আসলেই বেস্ট, ভাইয়াদের মানে কোনো তুলনাই চলে না।
ওকে, তো যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ হয়তো বা নেক্সট ক্লাসে। সবাই ইংরেজি এবং জেনারেল নলেজে একটু একটু সময় দিও, চেষ্টা করো। ইনশাল্লাহ মনে হয় সাদা অ্যাপ্রন তুমিই পড়তে পারবে, এবং তুমি হয়তো বা তোমার গ্রামের প্রথম ডিএমসিয়ান, অথবা তুমি তোমার ফ্যামিলির প্রথম মেডিকেলের, যদি বলা হয় যে তুমি তোমার একজন ডক্টর হতে যাচ্ছ, তোমার ফ্যামিলির প্রথম, অথবা তোমার ফ্যামিলির তোমার দাদু বাড়ি এবং নানু বাড়ির প্রথম একজন ডক্টর। ওকে, তো সেই সাদা অ্যাপ্রনের সার দিতে অবশ্যই আমরা তোমাদের সাথে বা আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে পড়ো। যারা ক্লাস দেখলা অবশ্যই ক্লাসের যে স্ক্রিনশটগুলো একটু নিয়ে একটু খাতায় লিখে ফেলবে, এটা রিকোয়েস্ট থাকবে সবার জন্য। আর অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ইনশাল্লাহ দেখা হবে প্রত্যেকের সাথে বিজয়।